জি স্যার, আপনি শুরু করতে পারেন। ওকে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আমি ডক্টর মোহাম্মদ হেদায়েত ইসলাম। আজকে আপনাদের সাথে আছি। আহ, আমাদের আজকের সেশনটা হচ্ছে এফসিপিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন্ড অ্যান্সার ডিসকাশন সেশন। হ্যাঁ, আমাদের আজকের সেশনে ইনশাআল্লাহ আজকের সেশনে আপনারা গত সেশনের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল সেইগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা আলোচনা করবো আর কি। এখন হয়তো সবগুলো প্রশ্ন আমরা এখনো কালেকশন করতে পারিনি, তবে সবগুলো কোশ্চেন আমাদের কালেকশন হয়ে গেছে, কিন্তু 150টা কোশ্চেনই কালেকশন করা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার স্টেম হয়তো আমরা পাইনি। তো কিছু কিছু জায়গা আমি নিজে স্টেম ক্রিয়েট করে কোশ্চেন করার চেষ্টা করছি। সো যাই হোক, ওভারঅল আপনাদের আজকের সেশনে থাকলে কোশ্চেন গুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আপনাদের একটা ওভারভিউ হবে, অনেক ধারণা হবে। আর আপনাদের একটু বলে রাখি, আমরা সিনাপস মেডিকেল একাডেমি কিন্তু আহ আহ, আমাদের নতুন ব্যাচ গুলা যারা এখনো কোনো ব্যাচে ভর্তি হননি তাদের জন্য বলে রাখি, আমাদের টেক্সট বুক রিভিউ ব্যাচের একটা ওরিয়েন্টেশন আছে আগামী 17 তারিখে, এবং আমাদের এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন আছে আগামী 14 তারিখে। আমাদের এক্সাম ব্যাচও কিন্তু ইনশাল্লাহ এই 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা শুরু করে ফেলবো। এবং এবার এক্সাম ব্যাচের একটা বিশেষত্ব হচ্ছে, এবার কিন্তু আমরা এক্সাম ব্যাচের সাথে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ, মানে এক্সপ্লানেশন সহ কিন্তু আমরা এবার কোশ্চেন গুলা সেট করার চেষ্টা করতেছি। এবং আমার মনে হয় যে আহ, খুব একটা ইফেক্টিভ একটা সেশন হবে, যারা আসলে ইফেক্টিভ একটা ব্যাচ হবে যারা আসলে শুধু এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য। এরপরে আসেন যারা আমাদের টেক্সট বুক রিভিউ ব্যাচে ভর্তি হতে চান, তাদের জন্য শুভকামনা। আমাদের আগামী 17 তারিখে আপনাদের সুযোগ আছে। আমাদের ক্লাস নিয়ে অনেকে হয়তো কনফিউশনে থাকতে পারেন, আমরা এটুকু বলতে পারি যে আমরা সিনাপস মেডিকেল একাডেমি ইএনটি নিয়ে অনেক ডেডিকেটেড ভাবে কাজ করতেছি। অ্যাজ ইউজুয়াল আপনারা আজকে আমাদের মানে মানে আমার কোশ্চেন সলভিং সেশন দেখলে বুঝতে পারবেন আসলে নিজের ব্যস্ততা বা নিজের কাজ সবকিছু ফেলে আমরা কিন্তু আপনাদের, মানে আমি নিজে আপনাদের জন্য অনেক সময় বের করে এগুলা করতে হয় আর কি। হ্যাঁ, তারপরে আপনাদের আজকে যে সেশনটা ছিল এটা আসলে ওপেন ফর অল রাখার কথা ছিল না, এটা আসলে আমি সেটাও চেষ্টা করছি যে আজকে সেশনটা ওপেন ফর অল কিভাবে রাখা যায় সেভাবে সবকিছু মেনটেন করে আপনাদের সামনে আসছে। অর্থাৎ আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনারা শুধু ফ্রি ক্লাস করে এসে উপস্থিত হবেন তা না, আপনারা আমাদের ক্লাসের কোয়ালিটিটা কেমন এটা দেখবেন, এটা দেখে বুঝবেন, তারপর আপনার সার্ভিস নেবেন কিনা সেটা আপনার চিন্তা করবেন। আমরা শুধু এতটুকু বলতে পারি যে আমরা, আমাদের সাথে যদি আপনারা আসেন আমরা কিন্তু অনেক ডেডিকেটেডলি আপনাদের সাথে সময় দিব, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কিন্তু রেগুলার আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, এটাই আপনাদের হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই কিউ ওয়ার্ল্ড যে বইটা, এটা দেখা যাচ্ছে যে আমি পার্সোনাল উদ্যোগে বের করছিলাম, তো সেখানে অনেকেই হয়তো এই বইটা কিনেছেন। তো সেখানে তো জুলাই 24 সেশনের কোশ্চেন নাই। তো তো আপনার তো নতুন, এখন 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 আপনারা কি করবেন, এখন আপনাদের নতুন করে বই কেনার দরকার নেই। আমি চেষ্টা করতেছি যে এইটা সিনাপস থেকে বের করা যায় কিনা। তো দেখেন আমাদের টোটাল 143 পেজের একটা কোশ্চেন, মানে এই সলভ শিটটা টোটাল 143 পেজ লাগছে। সো অ্যাজ ইউজুয়াল 143 পেজের জন্য আপনাকে আবার নতুন করে একটা বই কেনা, এটা আমি পক্ষপাতি না। সো আমি যেটা মনে করি, এই 143 পেজ শুধু এই সেশনের কোশ্চেনটা আমি সিনাপস থেকে বের করতে পারি কিনা সেটার জন্য আমি কাজ করছি, দেখা যাক। যদি বের করতে পারি তাহলে দেখা যাবে কি আপনি একটা মিনিমাম অ্যামাউন্টে, নামমাত্র মূল্যে আপনি দেখা যাচ্ছে যে হয়তো 100-150 টাকার মধ্যে আপনি কিন্তু এই সেশনের যত কোশ্চেন আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। কারণ অনেকেই হচ্ছে আমাকে বলেন যে হচ্ছে যে ভাই পিডিএফ কিভাবে পাবো। পিডিএফ দেওয়া পসিবল হবে না, এটা আমাদের কোচিং এর পলিসি, কিন্তু আমরা আপনাকে ম্যাটেরিয়ালস গুলো দেওয়ার চেষ্টা করবো, আপনারা হার্ড কপি নিতে পারবেন, আমাদের সিনাপস থেকে নিতে পারবেন, সেই সুযোগ আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের
প্রথমে আমরা অ্যানাটমি দিয়ে শুরু করবো, অর্থাৎ আপনাদের যে কোশ্চেন আপনারা পাঠাইছেন সেই কোশ্চেন গুলো আমি পেপার ওয়াইজ আলাদা করছি। মানে কোনটা অ্যানাটমি কোশ্চেন, কোনটা ফিজিওলজি, কোনটা প্যাথোলজি, পেপার ওয়াইজ আলাদা করছি। তো প্রথম আপনাদের যে কোশ্চেনটা আসে, ভিজুয়াল ফিল্ড লস অফ রাইট হাফ অফ বোথ আইস। হ্যাঁ, তাহলে আপনার চোখের রাইট হাফ অফ বোথ আইস লস হয়েছে, তাহলে এটারে কি বলে? দেখেন, আপনি এই যে ছবিটার দিকে যদি তাকান, দেখেন এই ছবিটা, এটা কিন্তু বিডি চৌরাশির একটা ছবি। দেখেন বিডি চৌরাশির এই ছবিতে এই যে টেম্পোরাল ফিল্ড নেজাল ফিল্ড, এখানে কিন্তু একদম হুবহু দেয়া আছে অপটিক প্লাজমা, অপটিক ট্রাক্ট। হ্যাঁ, কোনটার কাট সেকশনে কেমন হবে তার কিন্তু এই যে ফিগার, এই যে কালো মানে কি, কালো মানে সেই সাইডে সে দেখতে পাচ্ছেন। তো আপনি এইভাবে যদি আপনি এখান থেকে পড়তেন তাহলে আপনি বুঝতে পারতেন। দেখেন এখানেও এই অ্যান্সার গুলো দেয়া আছে, ঠিক আছে? তো আমি যেটা করছি যে, দেখেন আমি এখানে আমার একটা নোট আছে যেটা আমি মনে করি যে আপনার যদি টেম্পোরাল লোবের নিচে এটা একটা একটু মনে রাখবেন, হোমোনিমাস হেমিয়ানোপিয়া। এটা হচ্ছে যদি অপটিক কাইজমার নিচে কোনো অংশ কাটা যায়, অপটিক কাইজমার নিচে যেটাই কাটা যাবে আপনার, যদি আপনি ইয়া না বুঝেন, যে হ্যাঁ মেকানিজম না বুঝেন, কিচ্ছু না বুঝেন, আপনি শুধু আমার এই চারটা কথা মনে রাখবেন, আপনার এটা একদম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, অপটিক কাইজমার নিচে যাই কাটুক, সে হতে পারে অপটিক ট্র্যাক, হ্যাঁ, তারপরে অপটিক রেডিয়েশন, হ্যাঁ, তারপরে এই যে ভিজুয়াল কর্টেক্স, ল্যাটারাল জেনিকুলেট বডি, অক্সিপিটাল কর্টেক্স, হ্যাঁ, ম্যাকুলা স্পেয়ারিং, এরকম হইলে, অথবা ভিজুয়াল কর্টেক্স, এগুলা যাই হোক না কেন, এগুলা কাটলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। হ্যাঁ, আর যদি কন্ট্রাল্যাটারাল হেমিস্ফিয়ার কাটা যায়, অর্থাৎ অপটিক ট্র্যাক্ট, অক্সিপিটাল লোব, তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া হবে। অপটিক ট্র্যাক্ট, অক্সিপিটাল লোব, ঠিক আছে, এটা কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া হয়। এরপর দেখেন, আমরা এটা মনে রাখি, টেম্পোরাল লোব যদি কাটে, তাহলে দেখেন টেম্পোরাল লোব আপনার নিচে আছে। আপনি যদি চিন্তা করেন টেম্পোরাল লোব আর প্যারাইটাল লোব, এই দুটা যদি চিন্তা করেন, তাহলে প্যারাইটাল লোব উপরে আছে, টেম্পোরাল লোব নিচে আছে। তো টেম্পোরাল লোব যদি কাটে, তাহলে আমরা সেটাকে কি বলি? আপার কোয়াড্রান্টোপিয়া। আপার কোয়াড্রান্ট, তাহলে দেখেন নিচে আছে, তার উল্টাটা হবে, তাহলে আপার কোয়াড্রান্টোপিয়া। ঠিক আছে, এভাবে আপনি মনে রাখতে পারেন। প্যারাইটাল লোব এটা আপনার উপরে আছে, তাহলে এটা কি হবে? লোয়ার কোয়াড্রান্টোপিয়া। ঠিক আছে, বা কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া এটাও বলে। সো এই কথাবার্তা গুলা আপনার বইয়ে আছে, বাট আপনি যদি এইভাবে মনে রাখেন তাহলে হবে। আমরা হেমিয়ানোপিয়া মানে কি বুঝি? লস অফ ভিশন, যে কোনো হাফ মানে অর্ধেক সাইড, হ্যাঁ, হাফ সাইড, ইট ক্যান এফেক্ট অন বোথ আইস। হোমোনিমাস হেমিয়ানোপিয়া স্পেশালি ডিসক্রাইব ভিশন লস ইন সেম সাইড অফ বোথ আইস। আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। সো বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া মানে কি, যেটা আমাদের চোখের আউটার হাওয়া, অর্থাৎ নেজাল ফাইবার, এবং আপনার মনে করেন যে আমাদের টেম্পোরাল ফাইবার। ঠিক আছে, সো নেজাল ফাইবার, টেম্পোরাল ফাইবার, নেজাল ফিল্ড, হ্যাঁ, টেম্পোরাল ফিল্ড, এটা বুঝতে হবে। ঠিক আছে, আমাদের যদি আপনি চোখের দিকে দেখেন, এই পাশের যে, এই দেখেন এই যেখানে রেখে দিচ্ছে নেজাল ফিল্ড, টেম্পোরাল ফিল্ড, অর্থাৎ আমাদের চোখের বাইরের সাইডের যে ফিল্ডটা সেটা টেম্পোরাল ফিল্ড। স্বাভাবিক, আপনি নাকের দিকে তাকান, নাকের যে সাইডের ফিল্ডটা সেটা কিন্তু আমাদের নেজাল ফিল্ড। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করি। সো বাই টেম্পোরাল হেমিওনোপিয়া মানে কি, বাই নেজাল হেমিওনোপিয়া মানে কি, হোমোএনোমিয়াস হেমিওনোপিয়া মানে কি, সবকিছু আমি এক্সপ্লেইন করছি, এখানে ব্যাখ্যা করছি, নিচে ছবিটা দিয়ে দিচ্ছি। সো আমার মনে হয় এইভাবে আপনারা পড়াশোনা করলে ইয়ে হবে। আচ্ছা, অ্যান্সার কি ছিল? অ্যান্সার ভিজুয়াল লর, মানে এবার আপনার কিন্তু কোন সাইটের লেশন হলে কি হবে সেটা না দিয়ে, কোশ্চেনটা মেবি ডেফিনিশন আকারে দিছিল যে রাইট অফ বোথ আইস যদি লস হয়, তাহলে সেটাকে আমরা কি বলে? আচ্ছা, সেটাকে বলে হোমোনিমাস হেমিয়ানোপিয়া। কথা রিফ্লেক্ট হচ্ছে না। ইমামুল ভাই, আপনি কি আছেন? আচ্ছা, তাহলে সেটা হচ্ছে আমাদের হোমোনিমাস হেমিয়ানোপিয়া, যেটা আমরা বলছিলাম। তো ঠিক আছে, আচ্ছা, মানে এখন ঠিক আছে, okay. আচ্ছা, তো আমরা সেটাই বলছিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের কোশ্চেনটা আসলে ডেফিনিশন আকারে ছিল, যে রাইট হাফ অফ বোথ আইস, মানে দুই চোখেরই রাইট হাফ গেছে, তাহলে সেটা হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া। অর্থাৎ খুবই সহজ একটা প্রশ্ন ছিল আমার মনে হয়, যারা আপনারা দিচ্ছেন, আপনারা যদি এইভাবে দিত তাহলে ক্যালকুলেশন করা সহজ হতো। বাট দেখেন, আমি যেটা করি, আমি এক্সপ্লেনেশন যখন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কোশ্চেনে, যারা আমার কিউ ওয়ার্ল্ড বইটা নিয়েছেন দেখবেন আমি প্রত্যেকটা এইভাবে করার চেষ্টা করছি। মানে আপনি একটা কোশ্চেন যখন পড়বেন, সেই কোশ্চেনের ডিটেলস অ্যান্সার সহ সবকিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনার তখন পড়ালেখা করাটা সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করি বইয়ের শুধু রেফারেন্স দিয়ে না, বই থেকে রেফারেন্সটা তুলে নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে আসি, এবং এরপর আপনার এখানে ছবি দেখে দেখে আবার দেখবেন। এখন আমরা ডিটেলস কিন্তু অত আলোচনায় যাব না, যে কোনটা কেন অপটিক রেডিয়েশনের জন্য কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমাদের শেষ করতে পারবো না। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন ছিল ফরেন বডি ইসোফেগাস মোস্ট কমন সাইট অফ ইনফেকশন, একদম আমাদের সাজেশনের
কোশ্চেন। হ্যাঁ, আমাদের যে সাজেশন ছিল, আমরা সবসময় বলি যে কিছু প্রশ্ন একদম হুবহু প্রতিবার আসে, হচ্ছে ট্রাকিওস্টোমি, তারপরে আপনার লাম্বার পাংচার, ফরেন বডি কোন সাইড ইনফেকশন হয়, কোন জায়গায় কি হয়, ফরেন বডি নিয়ে প্রত্যেক বছর মিনিমাম 2-3টা করে প্রশ্ন থাকে। ঠিক আছে, সো আমরা এইটা ইউজুয়ালি জানি যে ফ্যারিঙ্গোএসোফেজিয়াল জাংশন 15 সেন্টিমিটার ফ্রম দা আপার ইনসিসর টিপ। সো এইটাই আমাদের উত্তর ছিল, ফ্যারিঙ্গোএসোফেজিয়াল জাংশন। ঠিক আছে, এবং আমরা সেই ঢিঙ্গার যে বিখ্যাত ছবি, সেই ছবিটাও দেওয়ার চেষ্টা করছি। ফ্যারিঙ্গোএসোফেজিয়াল জাংশন, এখানে ইউজুয়ালি আমাদের ফরেন বডি বেশি ইনফেকশন হয়। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, এরপর একটা কোশ্চেন ছিল স্টেম সেল স্টাডি, এইটা আমরা কোন স্যাম্পল থেকে আমরা এটা অবটেন করতে পারি, এটা আমাদের ছিল একটা প্রশ্ন। স্টেম সেল বেসড স্টাডি কোথা থেকে আমরা অবটেন করতে পারি, এটার উত্তরটা আসলে বেশ কনফিউজিং ছিল, বাট আমার মনে হয়েছে এটার উত্তর হবে আরবিসি। কারণ দেখেন, আমি চ্যানপুরা 16 এডিশনের 65 নাম্বার পেজ থেকে এই ছবিটা তুলে দিচ্ছি। ওখানে দেখেন লিখছে, স্টেম সেলস আর বেস স্টাডিজ ইন টিস্যুজ উইথ র্যাপিডলি রিনিউইং সেল পপুলেশন দ্যাট ইনক্লুডস ব্লাড সেল। তাহলে দেখেন 1 নম্বরে কিন্তু আছে ব্লাড সেল, তারপর আছে কি স্কিন সেল, সেলস লাইনিং দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তার মানে এই তিনটার কথা আছে। দেখেন এগুলোর মধ্যে বাকি অপশন গুলো কিন্তু আছে, তাই না? এই যে স্কিন আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ ইউরিনারি ট্র্যাক্ট, মানে যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট, সেগুলোর কথাবার্তা আছে। মানে আমার মনে হয় কোশ্চেনটা এখান থেকেই দিয়েছে, এবং 1 নম্বরে আছে ব্লাড সেল, তার মানে আরবিসি যেটা ছিল, so আমার মনে হয় এই প্রশ্নটা এখান থেকে আসছে। তার মানে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, শুধু শীট পড়ে, শুধু কনসাইজড ওয়েতে পড়ে যদি আপনি পরীক্ষার হলে যান, তো আপনি কিন্তু আটকা খাবেন। ঠিক আছে, আপনাকে কিন্তু কোন জায়গা থেকে বেসিক কিছু কিছু জায়গাগুলো আপনি চেষ্টা করবেন বেসিক বই থেকে একটু পড়ে নেওয়া। আপনি তো জানেন যে আপনি অনেকবার পরীক্ষা দিচ্ছেন, বা যারা নতুন তাদেরকে আমি বলে দিই যে এই এই টপিক গুলো আপনারা একটু চেষ্টা করবেন। এখন আপনারা যদি আমাদের বলেন যে ভাই আপনারা আমাদের টেক্সট বুক পড়াই দেন, অর্থাৎ ওই বেসিকের বড় বড় যে অ্যাঙ্কুরের বই, এইসব বই, এগুলো আসলে ফিজিক্যালি পসিবল না। কারণ হচ্ছে যে শুধু শীট বা শুধু আমাদের সাজেশন, শুধু আমাদের টেক্সট বই যা আছে, যেগুলো আমাদের ইএনটিতে বেশি আসে, সেইটা পড়াইতে গেলে একটা ক্লাস প্রায় 2-2.5 ঘন্টা হয়ে যায়। এর সাথে যদি আমরা আবার এই বেসিকের এগুলো নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে একদম মানে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা মানে একটা ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। অনেক সময় আমরা দেখছি লেন্দি ক্লাস হলে স্টুডেন্টরা করতে চায় না। সো এই জন্য আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসগুলো রাখবো, কিন্তু আপনাদের যেটা আমাদের অনুরোধ থাকবে, যেই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে, আপনি দেখেন এই যে নিওপ্লাসিয়া, তাই না? নিওপ্লাসিয়া, তারপরে এই যে প্যাথোলজির এইসব জায়গাগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তারপর লিম্ফয়েড সিস্টেম, থাইমাস, থোরাসিক ডাক্ট, হ্যাঁ, তারপরে ট্রাকিয়া, বা এইসব জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। তো আপনি এইসব জায়গার হিস্টোলজি গুলা, যেই টপিক গুলা থেকে প্রশ্ন আসে, সেই টপিক গুলা কোন বই থেকে আসে, সেই টপিকের বেসিক আপনি সব জেনে নেবেন। আপনি সেটার হিস্টোলজি পড়বেন হিস্টোলজির মেইন বই থেকে, মানে জ্যানকুরা থেকে। আপনি সেটার এমব্রায়োলজি পড়বেন ল্যাংম্যান থেকে। ঠিক আছে, আমাদের ইএনটি রিজনে যেগুলো লাগে। ঠিক আছে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্টেম সেল আমাদের ইএনটি রিজনে কোথায় লাগে, আসলে সেরকম বললে হবে না। সো আমাদের স্টেম সেল আমাদের তো, আপনি যদি নিওপ্লাসিয়া পড়েন, সেই চ্যাপ্টারের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেই হিসেবে আপনার পড়তে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু একদম 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 প্রিভিয়াসলি রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, এটা কিভাবে ছিল, এর আগের বার কোশ্চেনটা কেমন ছিল, এটা কিন্তু যারা আমাদের আমার কি ওয়ার্ল্ড বইটা নিয়েছেন, সেখানে আপনি এই কোশ্চেনটা পাবেন। হুবহু কোশ্চেন সেখানে লেখা ছিল যে আমি একটা কোশ্চেন দিছিলাম যে একটা পেশেন্টের প্রথমে সিএসওএম ছিল, এরপরে পেশেন্ট মেনিনজাইটিস ডেভেলপ করছে। ঠিক আছে, হিসাব করে দেখা গেল যে পেশেন্টের আহ কোনো একটা বোনস বোনসে প্রবলেম আছে, এই কারণে তার এই সমস্যাটা হয়েছে। এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, মনে হয় জানুয়ারি 2023 সেশনে। হ্যাঁ, তো সেখানে আসলে উত্তরটা সেটা আসলে কি হবে, দেখেন এটা আপনার যদি, আমরা যদি ঢিঙ্গা থেকে যাই, ঢিঙ্গা থেকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই ঢিঙ্গার এই ছবিটা যদি আপনারা দেখেন, এটা আপনাদের ইভেন আমার যে সাজেশন ছিল, সেই সাজেশনেও কিন্তু এটা আমরা বলছিলাম। দেখেন এটা আমাদের তো ইয়ারের পার্ট, তাই না? এটা আমাদের ইয়ারের পার্ট। এই যে আমাদের, আমরা কি বলছি, মিডিল ইয়ারের যে রুফ, সেটা ফরমেশন কি হয়, কি দিয়ে হয়, টেগমেন্ট টিম্পানি দিয়ে হয়। সো টেগমেন্ট টিম্পানি দিয়ে যদি মিডিল ইয়ারের রুট, মানে রুফ ফরমেশন হয়, সো ইনফেকশন কান থেকে ব্রেনে যাবে, মানে এই যে টেম্পোরাল লোব, বা এই আমরা মেনিনজাইটিস মানে কি, মেনিনজাইটিস মানে তো মূলত আমাদের যে সেরেব্রাল কর্টেক্স বা এইসব জায়গায় ইনফেকশন ছড়ায় যাওয়া, তাই না? তো এইখান থেকে ইনফেকশন সেরেব্রাল কর্টেক্সে যাবে কিভাবে, এই যাবে কিন্তু আপনার এই যে ওই টেগমেন্ট টিম্পানি, এটা পারফোরেশন করে বা এইটা ছিদ্র করে। কারণ আপনারা সবাই জানেন আমাদের রুট যে টেগমেন্ট টিম্পানি, এটা খুব থিন প্লেট অফ বোন। সো সেইটা পায়ার্স করেও কিন্তু আলটিমেটলি যাবে এবং মেনিনজাইটিস করবে। অর্থাৎ এই জায়গাটা থেকে কোশ্চেন দুই ভাবে করা যায়। একটা দিতে পারে যে টেম্পোরাল লোব অ্যাক্সেস হয়েছে আফটার সিএসওএম, তাহলে লেশন আসলে কোন জায়গা দিয়ে গেছে, সেটার উত্তর হবে টেগমেন্ট টিম্পানি।
কোশ্চেন দিতে পারে যে আপনার মিডিল ইয়ারের রুফ কে কে ফর্মেশন করছে, সেটার উত্তর হবে টেগমেন্ট টিম্পানি। যদি আপনার এবার যেভাবে কোশ্চেনটা দিছে, দেখেন এবারের কোশ্চেনটার দিকে দেখেন যে মিডিল পিনিয়াল ফসা ইজ সেপারেটেড ফ্রম মিডিল ইয়ার। দেখেন আপনি এগুলো আসলে খুবই সুন্দর প্রশ্ন, আমার মনে হয় প্রশ্নটা খুবই স্মার্ট কোশ্চেন করা হয়েছে। এই যে আমাদের মিডিল ইয়ার, এখান থেকে এই যে আমাদের কানের এটা সেপারেট কে করছে, সেটা আপনি দেখলে বুঝতে পারতেছেন যে এখানে টেগমেন্ট টিম্পানি। হ্যাঁ, ছবিতে হয়তো নাই, ছবিতে আপনি ডিটেলস হবে না, ছবি দেখতে গেলে আপনার মানে অ্যানাটমিতে যেতে হবে। আপনি যদি অ্যানাটমির দিকে যান, দেখেন অ্যানাটমি আপনি যদি এই- এখানেও আসলে সেরকম ডিরেক্টলি নাই। হ্যাঁ, এই আমাদের এখানে কিন্তু আমাদের মিডিল ইয়ারের যে রুট ফর্মেশন হয় সেখানে, হ্যাঁ, এটা আমার পার্সোনাল কিছু নোট আছে এখানে। আচ্ছা, এটা লাগবে না, আমরা এখানে লিখে দিচ্ছি এই যে রুফ ইকুয়াল টু টেগমেন ওয়াল, আর ফ্লোর কে আমরা বলি জুগুলার ওয়াল। ঠিক আছে, এটা আমরা বলছি। যাই হোক, তো আমরা আসি এরপরে, তাহলে মিডিল ক্রেনিয়াল ফসা ইজ সেপারেট ফ্রম দ্য মিডল ইয়ার বাই দ্য টেগমেন্ট টিম্পানি। ওকে, তাহলে সেটা আমরা এখানে আবার দিচ্ছি। আচ্ছা, এখানে সুন্দর, এখানে আমরা একটা ছবিটা দিয়ে দিচ্ছি, বিশরাম সিং এর ছবি। দেখেন বিশরাম সিং এর যে ছবি, এই যে আমাদের টেম্পোরাল লোব অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার দেখেন দেওয়া আছে, সুন্দর করে টেগমেন্ট টিম্পানি একটা ছবিও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখছেন আমরা যখন আপনি কোশ্চেন সলভ করবেন, তখন কিন্তু আপনার এইগুলা আপনার বোঝা সহজ হবে, এই ধরনের প্রশ্নগুলা। ঠিক আছে, সো আমি আমি এই জন্যই করি, এক্সপ্লানেশন গুলো এমন ভাবে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা মানে শুধু যদি কোশ্চেনও পড়ে যান, তবু আপনাদের এই কোশ্চেন গুলোর অ্যান্সার করা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, হুইচ মাসেল প্লে ডমিনেন্ট রোল, হ্যাঁ এখানে প্লে হবে, হ্যাঁ, হুইচ মাসেল প্লে ডমিনেন্ট রোল ইন ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। তাহলে অডিটরি টিউবের ওপেনিং দেখেন, এটা একদম একে দত্ত 5 এডিশনের 302 নম্বর পেজে এই কোশ্চেনটা বিগত 2-3 সেশনে আসতেছে, একদম মানে হুবহু আসতেছে। ঠিক আছে, সো আপনার বুঝতে হবে এই কোশ্চেনটা আসলে কিভাবে দিচ্ছে। সো দেখেন আপনি এই যে এই ছবিটার দিকে যদি দেখেন, যে অ্যাক্টিভলি কি, কে প্যাসিভলি কে, হ্যাঁ এইভাবে কিন্তু বারবার দিচ্ছে। সো এই যে অ্যাক্টিভলি দেখেন, অ্যাক্টিভলি টেন্সর টিম্পানি, আমরা যদি এটা এইভাবে লিখি যে এটিপি, তাহলে অ্যাক্টিভলি টেন্সর টিম্পানি মাসেল, তাহলে এইভাবে কিন্তু আপনি এটিপি দিয়ে মনে রাখতে পারেন, অ্যাক্টিভলি টেন্সর টিম্পানি মাসেল। এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভলি টেন্সর ভ্যালি প্যালাট, সরি টেন্সর ভ্যালি প্যালাটিন, টেন্সর টিম্পানি বলে বলছি বারবার। তাহলে আমি এটা যেভাবে মনে রাখতাম যে হচ্ছে এই যে অ্যাক্টিভলি এ টি পি, তাহলে অ্যাক্টিভলি টেন্সর টিম্পানি, টেন্সর ভ্যালি প্যালাটিনি মাসল, এটিপি, বারবার ভুলে যাচ্ছে। আর প্যাসিভলি হচ্ছে আমাদের লিভেটর ভ্যালি প্যালাটিনি। প্যাসিভলি আমরা যদি অ্যাক্টিভলি জানি, তাহলেই তো আমাদের প্যাসিভলি জানা হয়ে যাবে, তাই না? তাহলে এটা দেখেন একটা খুবই 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 সহজ একটা প্রশ্ন, এবং কিন্তু খুবই বারবার আসে, বারবার আসে। আমি যেটা দেখতেছি যে অনেকেই বলছে যে কোশ্চেন অনেক হার্ড হয়েছে, এই হয়েছে তা হয়েছে, বাট অ্যানাটমির কোশ্চেন আমার কাছে মনে হয়েছে খুবই স্মার্ট কোশ্চেন করা হয়েছে অ্যানাটমি। ঠিক আছে, তো দেখেন এই যে ইনসিশন গিভেন at which part of TM for childhood aspiration, দেখেন এই ক্লাসটা আমি যখন আপনাদের নিয়েছিলাম, আপনার মনে আছে ENT নোটস উইথ মক অ্যাডমিট সেশন, এই ক্লাসে যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আপনাদের এটা সুন্দর করে এই যে একটা বক্স, হ্যাঁ, টিএম এর ইম্পর্টেন্ট সাইট কোথায়, এটা এই একটা বক্স কিন্তু আপনাদের একদম সুন্দর করে পড়াই দিয়েছিলাম, বলছিলাম যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ টিএম এ কি কি হয়, পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট টিএম এ কি কি হয়, পোস্টেরিয়র সুপিরিয়র পার্ট অফ টিএম এ কি কি হয়, একদম সুন্দর করে কিন্তু আপনাদের পড়াই দিয়েছিলাম। হ্যাঁ, দেখেন এই যে রেডিকাল ইনসিশন ইন ওএমই, হ্যাঁ কোথায়, অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য টিএম। আর এই যে তারপরে দেখেন আমাদের তাহলে ওএমই এর জন্য আইডিয়াল সাইড হচ্ছে রেডিকাল ইনসিশন দিলে এখানে। ঠিক আছে, তো এইরকম ভাবে দেখেন কোশ্চেনটা কিভাবে আসছে। হ্যাঁ, তো আপনাদের সেজন্য কোশ্চেনটা দিছে হচ্ছে স্টেরাইল ফ্লুইড অ্যাসপিরেশন, ঠিক আছে, ইনসিশন গিভেন কোন জায়গায়। এখন আপনার এটা মনে হতে পারে যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র হবে না পোস্টেরিয়র ইনফিরিয়র হবে। দেখেন এখানে আমরা এই নোটে দেখেন পোস্টেরিয়র ইনফিরিয়র যেটা সার্কামস্ক্রাইব ইজ ইনসিশন ইন সিএসওএম, এবং আইডিয়াল সাইট ফর ইনসিশন ফর এএসওএম। ঠিক আছে, তো আমি এটা পোস্টেরিয়র ইনফিরিয়র রাখছি কেন, কারণ দেখেন ঢিঙ্গা বইয়ে বলা আছে ইন otitis media with special small radical incision is made in the posterior inferior or anterior inferior quadrant, কিন্তু আগে কি আছে, সবার আগে লেখা আছে কিন্তু posterior inferior quadrant। এখন দেখেন anterior inferior quadrant যেটা, এইখানেও কিন্তু ইনসিশন দেয়া যায়। ঠিক আছে, এখানে posterior inferior দেওয়া যায়, anterior inferior দেওয়া যায়, এটা একদম ভিন্নার বইয়ে দেওয়া আছে, বাট যেহেতু আগে আছে posterior inferior এবং ইউজুয়ালি পোস্টেরিয়র ইনফিরিয়রলি দেওয়া হয়, তো আমার মনে হয় যে এটা পোস্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টটা দিলে মনে হয়, আমার মনে হয় সঠিক উত্তর। কিন্তু উত্তরে কিন্তু দেখেন এই অ্যান্টেরিয়র ইনফিরিয়র আছে, পোস্টেরিয়র ইনফিরিয়র আছে, এখন আপনি কোনটা দিবেন? তো আমার মনে হয় আমি এটা এইভাবে অপশনে রাখছি, যেহেতু ঢিঙ্গাতে একদম স্পষ্ট ভাবে আগে পোস্টেরিয়র ইনফিরিয়র কথা বলা আছে, তো আমি এটাকেই সঠিক উত্তর হিসেবে রাখছি। ঠিক আছে, এরপরে আসেন অ্যাবডাকশন অফ গ্লটিস, কোন মাসেল অ্যাবডাকশন করে, আপনি বলেন। এই কোশ্চেন যদি আপনি না পারেন তাহলে তো আপনি ইএনটি পরীক্ষা দেওয়া উচিত না। কারণ হচ্ছে এই প্রশ্ন আমাদের ইএনটির জন্য খুবই খুবই সহজ প্রশ্ন। কারণ আপনি জানেন যে আমাদের যে ভোকাল কর্ড,
এই ভোকাল কর্ডের আমরা সবসময় আপনাদের পড়েছি না, দুইটা আছে, একটা আছে অ্যাবডাকশন আর একটা আছে অ্যাডাকশন, তাই না? অ্যাডাকশন, আমি এই যে অ্যাডাকশন যেগুলা, এটা আমি একটা ইয়ে দিয়ে মনে রাখতাম যে লট অফ মাসেল, LOTT। হ্যাঁ, তাহলে ল্যাটারাল পিকো অ্যারিটিনয়েড, অবলিক অ্যারিটিনয়েড, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, থাইরো অ্যারিটিনয়েড, এরা হচ্ছে অ্যাডাকশন করে। অনলি অ্যাবডাকশন করে হচ্ছে পোস্টেরিয়র পিকো অ্যারিটিনয়েড। ঠিক আছে, কিন্তু ল্যাটারাল পিকো অ্যারিটিনয়েড কিন্তু আবার অ্যাডাকশন করে। তাহলে এই প্রশ্নটা একদম হুবহু প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আমার মনে হয় এটা আপনারা সবাই পারছেন। আমার যেটা মনে হয়, যেটা আমাদের অ্যাবডাকশন করে, এবং অ্যাবডাকশন করলে আমাদের কি হয়, হ্যাঁ, আপনি কত সহজভাবে পড়তে পারেন। ভোকাল কর্ডের দুইটা মুভমেন্ট, অ্যাবডাকশন অ্যাডাকশন। অ্যাবডাকশনে কি হয়, আমাদের রেসপিরেশন হয়, তাই না? ইন্সপিরেশন বা এক্সপিরেশন। অ্যাডাকশনে আমাদের কি হয়, আমাদের ভয়েস প্রোডাকশন হয়, তাই না? তাহলে এই যে একটা প্রশ্ন দিয়ে আপনি সব পড়ে ফেললেন। তাহলে এখন আপনার যেভাবে আমি কোশ্চেন দিই, আমি যদি বলি রেসপিরেশনের জন্য কোন মাসেল ইম্পর্টেন্ট এই আপনার ভোকাল কর্ডে, তাহলে সেটা আপনি অ্যান্সার দিলেন। আমি যদি ভয়েস প্রোডাকশনের জন্য কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটার আপনি উত্তর দিলেন। ঠিক আছে, আমি যদি বলি অ্যাডাকশনের সময় কোনটা ইম্পর্টেন্ট, সেটা বলতে পারবেন। এরপর আপনি আবার দিতে পারি যে ক্যাডাভারিক পজিশন, আমাদের যে ভোকাল কর্ডের যে পজিশন গুলো আছে, হ্যাঁ, কোন কে কোন পজিশনে আছে, কোন পজিশনের নাম কি, সেন্ট্রাল থেকে কে কত দূরে আছে, হ্যাঁ, এরকম করেও কিন্তু প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, যেটা আপনারা ঢিঙ্গা যদি আপনারা পড়েন, ঢিঙ্গাতে আপনারা যদি যান, দেখেন ঢিঙ্গাতে একদম এই প্রশ্নটা, এই ল্যারিংস এর যে চ্যাপ্টারটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হ্যাঁ, তো এটা অনেকেই এই এই ধরনের কোশ্চেন গুলা পড়ার সময় হয়তো পড়ে, কিন্তু মনে করে কি যে এটা হয়তো আসবে না, এরকম মনে করে। ঠিক আছে, তো আমার মনে হয় যে আপনারা এগুলা, এই ছবিগুলো দেখলে পরেই বুঝতে পারবেন। দেখেন আমি এখন দেখাচ্ছি। এই দেখুন, ঢিঙ্গার আপনি যে আর্ট এডিশনে যান, আর্ট এডিশনে কিন্তু আপনি এই যে পজিশন অফ দ্য ভোকাল কর্ড ইন হেলথ পজিশন, এটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন আসেনি যে মিড লাইন থেকে কে কত দূরে আছে, জেন্টাল অ্যাবডাকশন, ফুল অ্যাবডাকশন কত। এটা এবার পরীক্ষায় আসেনি, বাট এমন হতে পারে যে দেখবেন যে এর পরের বারে এখান থেকে প্রশ্ন দিচ্ছে। সো ঠিক আছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু বিডির বক্সটা দিয়ে দিছি, BD 84 থেকে বক্সটা দিচ্ছি। দেখেন এখানে অ্যাবডাকশন কে করে, অ্যাডাকশন কে করে, একটা বক্সের মধ্যে দেওয়া আছে। তাহলে বক্স পড়তে আমাদের সহজ লাগে। ঠিক আছে, তাহলে এটা দেখেন ফেস, হ্যাঁ, এই ফেস নিয়ে প্রতিবার প্রশ্ন আসে। ফেস নিয়ে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। তো ফেসের প্রশ্নটা কিন্তু পারতে হবে। ফেস নিয়ে কি কি প্রশ্ন আসে, দেখেন আমরা এর আগে যখন আপনাদের পড়াইছি ফেসের, এর আগে একটা প্রশ্ন বলছিলাম, এর আগে একটা ব্রাশ ছিল ফেসের। ফেস করার সময় মোস্ট থিনেস্ট পার্ট, মানে আমাদের বোনের মোস্ট থিনেস্ট পার্ট টু এনকাউন্টার, এরকম একটা কোশ্চেন আসছে। তাহলে আমাদের থিনেস্ট পার্ট কি, সেটা যদি বলে, সেটার উত্তর হবে ল্যামিনা প্যাপিরেসি। এই ল্যামিনা প্যাপিরেসা হচ্ছে আমাদের এই ফেসের মধ্যে সবচেয়ে থিনেস্ট পার্ট। আর এখানে বলছে যে হুইচ পার্ট ইজ ডান ইন দ্য নেজাল ক্যাভিটি ফার্স্ট, সবার প্রথমে আমরা কি করি। তো সবার প্রথমে কিন্তু আমরা আনসিনেক্টমি করি। দেখেন আপনার যদি স্টেপ অফ অপারেশন দেখেন, এই যে আনসিনেক্টমি, দেখেন কি সুন্দর করে লেখা আছে। আপনার যে স্টেপ গুলো দেখেন, এই যে স্টেপের প্রথম নম্বর স্টেপ, ডেফিনিটিভ সার্জিক্যাল স্টেপ 1 নম্বরে কিন্তু আছে আনসিনেক্টমি। তো আমার মনে হয় এটার উত্তর আনসিনেট প্রসেস হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আনসিনেক্টমি, এটা প্রথম। তো কোশ্চেনটা কিন্তু একবার আসছে। তাহলে দেখেন যখন ল্যামিনা প্যাপিরিসা এটা আমি পড়াইছি আপনাদের, তখনই কিন্তু আমি বলে দিছিলাম যে দেখেন এটা কিন্তু এমন ভাবে থিনিয়াস বোন এটাও আসতে পারে। আরেকবার আসতে পারে কি যে, যে প্রথম কোনটা আমরা এনকাউন্টার করি। সো দেখেন আপনারা যারা আমাদের ক্লাস করছেন রেগুলার, আমার কোশ্চেন সলভিং সেশন গুলাতে ছিলেন, তাদের জন্য এই কোশ্চেনটা আমার মনে হয় একটা বোনাস পয়েন্ট ছিল। আচ্ছা, পজিশন অফ রিমার্ক গ্লটিস ডিউরিং কোয়াইট ব্রিদিং, দেখেন ও আচ্ছা, এই কোশ্চেনটা এবার আপনাদের পরীক্ষা অলরেডি দিয়েও দিছে, সলভ করার পরে ভুলেই গেছিলাম। হ্যাঁ, তাহলে কোয়াইট ব্রিদিং এ কি, তাই দেখেন এই কোশ্চেন কি সুন্দর করে একদম বই থেকে একদম এই যে কোয়াইট রেসপিরেশন, তাই না? কোয়াইট রেসপিরেশন মানেই তো কোয়াইট ব্রিদিং, তাই না? কি সুন্দর একটা প্রশ্ন, একেবারে মানে ঢিঙ্গা থেকে একদম হুবহু তুলে দিছে। হ্যাঁ, সো যারা একটু থিওরি দিয়ে একটু ভালো করে পড়াশোনা করছেন, তাদের জন্য এই ধরনের কোশ্চেন পারা সহজ। ঠিক আছে, এবার দিছে পজিশন অফ রিমাগ্লোটিস ডিউরিং কোয়াইট ব্রিদিং। হ্যাঁ, এরপরে দিতে পারে যে, এরপরে কি দিতে পারে বলেন, এরপরে দিতে পারে যে আপনার এই যে দূরত্ব কত, যে কোয়াইট ব্রিদিং এ মিড লাইন থেকে কত মিলিমিটার দূরে থাকে, তাই না? এত কত সুন্দর করে এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে। দেয়া যায় যে স্ট্রংলি হুইসপার করতেছে, তখন তার ভোকাল কর্ডের পজিশন কত, মিড লাইন থেকে কত, 1.5 মিলিমিটার। এই বক্সটা একটা ইনফিনিটি স্টার বক্স, কিন্তু যদিও এর আগে FCPS এর কোনো সেশনে এখান থেকে প্রশ্ন আসেনি, কিন্তু এবার কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। সো আপনাদের এটা পড়তে হবে। আচ্ছা, আফটার টোটাল থাইরয়েডেক্টমি ডিউ টু মাল্টিনোডুলার গয়টার সেকেন্ড পিরিয়ডে পেশেন্ট ফিলস টিংলিং সেন্সেশন ইন লিপস, এটা একেবারে সহজ প্রশ্ন। আপনারা যারা থাইরয়েডেক্টমির পড়ছেন, আপনারা জানেন যে এর কমপ্লিকেশনে আছে যে হাইপোক্যালসিয়ামা হয় পেশেন্টদের, তাই না?
সো যাদের অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটু কারেকশন তাদের ছিল হয় আগের কোশ্চেনটা, একটু কারেকশন ছিল। আগের কি কোশ্চেনটা কারেকশন? হচ্ছে, আগের কোশ্চেনটা ছিল শেপ অফ দা হচ্ছে রিমা গ্লটিস, শেপ ছিল ওই পেন্টাগোনাল, অ্যান্সারটা ছিল হচ্ছে পেন্টাগোনাল। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে কোয়াড সেটাও, ব্রিদিং। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও ভালো প্রশ্ন। শেপ বললে পেন্টাগোনাল, সেটাও কিন্তু আপনাদের মানে দেখা ওইটাই যাচ্ছে যে আসছিল, আপনাদের, কোশ্চেন ওইটাই আসছিল। হ্যাঁ তাহলে আমি হচ্ছে এইভাবে পাইছি। তো ঠিক আছে, ওইটাও আমি তাহলে আপনাদের যেহেতু বলে দিলেন ভাইয়া, তাহলে ওইটা আপনাদের একটু দেখাই দিই। হ্যাঁ, তো শেপ যদি আসে এটাও কিন্তু আপনাদের একদম একদম হচ্ছে দেখা যাচ্ছে বই থেকে একদম হুবহু আসছে, তাই না? আমরা যদি আহ এটা আমার একটা নোট, হ্যাঁ আমি যখন পড়ছিলাম ইন্সপিরেশনের ডায়মন্ড শেপ, হুইসপার হলে ইনভার্টেড ফানেল, হ্যাঁ তারপরে লিনিয়ার চিঙ্ক, এখানে এই কয়টা আছে, অ্যাবডাকশন অ্যাডাকশন, এবং এটা কিন্তু একদম বিডি চোরসিয়া এবং দত্ত দুইটা বইয়েই কিন্তু আছে, একদম হুবহু আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কারেকশন করে দিব। তাহলে এটা আপনার বললেন যে হচ্ছে পজিশন, শেপ, তাই তো? পজিশন আসছে, পজিশন, ঠিক আছে। শেপ আর কি, শেপ শেপ হ্যাঁ পজিশন ও পজিশন। শেপ আসছে তাই তো, শেপ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শেপটা আপনারা পড়বেন, এটা আমরা যদি আপনাদের একটু দেখাই। তো দেখা যাচ্ছে যে আহ, এরকমই হয়, আমরা যখন কোশ্চেন পাইছি তখন হয়তো সবগুলা প্রশ্ন তো আর পাওয়া হয়নি, তো কিছু কিছু প্রশ্ন দেখা যাচ্ছে যে আমরা পাইছি, কিছু কিছু প্রশ্ন নিজেদের মতো করে দেয়া লাগছে, হ্যাঁ। তো এই জন্য আর কি এরকম হয়। দেখেন এই যে একদম সুন্দর করে যদি এটা যদি ভাইয়া বলে, তাহলে এটা যদি পরীক্ষায় আসে, দেখেন এখানে আছে, হ্যাঁ, ইন নর্মাল কোয়াইট ব্রিদিং পেন্টাগোনাল শেপ। দেখেন আমরা যখন ল্যারিংস পড়াইছি একদম দেখেন আমার কিন্তু দাগানোই আছে, মানে এগুলো কিন্তু আপনাদের একদম যখন পড়াইছি আমরা বারবার বলে দিছি যে ভাইয়া এইসব জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন আসে, মিস করবেন না, ঠিক আছে? তো দেখেন এই সেই জায়গাগুলো থেকে কিন্তু একদম হুবহু কোশ্চেন দিয়ে দিছে। এখানে কিন্তু এই যে আমি লিখেও দিছিলাম কোনটা কি সেই কিরকম কি। তো ঠিক আছে, তাহলে আমরা গেলাম, তাহলে এর পরের কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিউরিং সার্জারি, টিংলিং সেন্সেশন হয়, হাইপোক্যালসিমিয়ার যে ফিচার গুলো আছে সেগুলো। এরপর আমি কিন্তু শুধু একটা উত্তর দিছি তা না, বাকি উত্তরগুলা বাকিগুলার অ্যান্সার কি হতে পারে সেগুলোর আবার আমি এক্সপ্লেন করে দিছি। সো এটাই হচ্ছে কথা। তো আপনাদের যেটা, আপনাদের তাহলে এভাবে পড়তে হবে। তাহলে আমরা ইনজুরি টু রিকারেন্ট লাইনজাল না বললে কি হয় সেটাও লিখে দিছি, হ্যাঁ, প্রিওপয়েটিভ হাইপোথাইরয়েড স্টেট হলে কি হয়, ঠিক আছে, সবকিছু কিন্তু আমি এক্সপ্লেন করে দিছি। আমার যেটা মনে হয় আমি কোশ্চেনের যে এক্সপ্লেনেশন যেটা করছি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে করছি, এটা এমন না যে just যেন তেন ভাবে একটা অ্যান্সার করে লাগাই দিলাম। যারা আমার কিওয়ার্ড বইটা পড়ছেন তারা পড়লে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি অ্যান্সার করছি। সো দেখেন এই কোশ্চেনটা, স্পাইনাল নার্ভ হুকড বাই হুইচ স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে হুকিং করে থাকে, এটা কিন্তু একদম একে দত্তর 5 এডিশনের 91 পেজ, একদম হুবহু একটা প্রশ্ন। দেখেন এই যে অনেকে হয়তো খেয়ালই করেনি, হ্যাঁ, তাহলে এই যে সেই কোশ্চেনটাকে দেখেন, হোয়ার দা নার্ভ, এই যে আমরা যেটা বলছি এই স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ, হোয়ার দা নার্ভ ইজ হুকড সুপারফিশিয়ালি আপওয়ার্ড বাই দ্য লেসার অক্সিপিটাল নার্ভ এন্ড ইজ সারাউন্ডেড বাই গ্রুপ অফ সুপারফিশিয়াল, হচ্ছে সুপারফিশিয়াল মানে গ্রুপ অফ লিম্ফ নোড, এরকম আছে। এবং হচ্ছে দেখেন এটা লিখছে ইট অ্যাপিয়ার্স ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল ইন দ্য মিড পয়েন্ট অফ দ্য পোস্টেরিয়র স্টার্নোমাস্টয়েড। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি ছিল আমাদের, কোন নার্ভ দিয়ে হুকিং করে থাকে, তাই না? সেই দেখেন একদম হুবহু লাইন, তাই না? আমি যেটা বলছিলাম লেসার অক্সিপিটাল নার্ভ দিয়ে হুকিং করে থাকে। ছবি হয়তো নাই, বাট ছবিতে হয়তো কিছুটা আছে, বাট আপনি একদম স্পষ্ট কোশ্চেন, তাহলে আপনি বুঝতেছেন আপনাকে কি কোন বই থেকে পড়তে হবে। তো আপনি ডিরেক্টলি হয়তো পাবেন না, এই যে আমি যেটা একটু বোল্ড করে দিছি একে দত্তর লাইনটা, লেসার অক্সিপিটাল নার্ভ দিয়ে, তো এটা কিন্তু সেইটাই উত্তর হবে, ঠিক আছে। সো এটা, আচ্ছা এরপরে আসেন, ইন হুইচ উইক ডাজ দ্য ককলিয়া কমপ্লিট 2.5 টান এমব্রায়োলজিক্যাল, আমি খুব মানে চমৎকৃত হয়ে গেছি। হয়তো আমাদের ইএনটির অন্যান্য যেসব টেক্সট বই আছে, স্কট বা কামিন্স, যেসব বড় বড় টেক্সট বই আছে, আমাদের অনেকের এই বইগুলো পড়ার হয়তো সময় হয়ে ওঠে না, না হয় স্বাভাবিক, আমি এফসিবিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য যে এত বড় বড় বই পড়তে হয়, তাহলে পার্ট 1 সিকিউর করা তো কিন্তু অনেক টাফ হয়ে যাবে। বাট আমার যেটা মনে হয় আপনার হাতে যেটা আছে, আপনি ইএনটিতে ক্যারিয়ার করবেন, আপনি ইয়ার নোজ থ্রোট এর হিস্টোলজি পড়বেন না টেক্সট বই থেকে, তাহলে এটা একটা ক্রাইম। আপনি যদি ইয়ার নোজ থ্রোট এটার যদি এমব্রায়োলজি আপনি ল্যাংম্যান থেকে না পড়েন, এটা একটা ক্রাইম। কারণ এইসব জায়গা আপনি একজন ইএনটি স্পেশালিস্ট হবেন, আপনি সেটা যদি হিস্টোলজি এমব্রায়োলজি এটা ডিটেলস যদি না জানেন, তাহলে এটা এটা আপনাকে ভালো করবে না। তো দেখেন এই কোশ্চেনটা যারা আপনার, যারা আমরা হয়তো ল্যাংম্যান থেকে, কিন্তু ল্যাংম্যানে ইয়ারের এমব্রায়োলজি খুব কম মানুষ পড়ছি, মানে পড়ছি পড়ি নাই এমন মানুষের সংখ্যাই কম।
ঠিক আছে, এমন মানুষের সংখ্যাই বেশি, পড়ছে এমন মানুষের সংখ্যাই কম। So, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আমরা মেন্টররা কি করি, আমরা যখন আপনাদের ক্লাস নেই তখন কিন্তু দেখা যায় যে ইম্পর্টেন্ট টপিক গুলা, যেগুলো আপনাকে পরীক্ষার সময় রিভিশন করতে হবে, সেইগুলোর উপর আমরা বেশি ফোকাস দিই, বা ওভারঅল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু আমরা একটা ফোকাস নিয়ে এই ক্লাসগুলো নিই। বাট যখন আপনি নিজের জন্য প্রিপারেশন নেবেন, ওইগুলো হচ্ছে আপনার মনে করেন যে 10 তলা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন। আমরা যখন ক্লাসগুলো নিই আমরা আপনাদের ফাউন্ডেশন করি, আমরা আপনাদের ক্লাসের একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং একটা ফাউন্ডেশন দিই। বাট সেইটাকে আপনি কয়তলা বিল্ডিং বানাবেন এটা solely আপনার উপরে। আপনি শুধু ওইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, পার্ট 1 স্পেশালি ইএনটি তে পাস করা কোয়াইট ডিফিকাল্ট। কারণ আমি বিগত কয়েক সেশনের কোশ্চেন তো দেখতেছি, স্যাররা আসলে কোনো রকম প্যাটার্ন মানেন না, কোনো রকম মানে আপনারা যে আমি একটা বলে দেবো যে হ্যাঁ ভাই আপনি এই সাজেশন পড়ে চলে যান আর আপনি ওইটা পড়ে যা পরীক্ষা হলে পাশ করে বেরিয়ে আসবেন, এটা হবে না। স্যাররা কোশ্চেন করতেছে খুবই স্মার্টলি, এবং মানে আমার যেটা মনে হয় যে এত এত ট্রেইনি বেরোচ্ছে, এদের বেতন দেওয়া সরকারের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় যে কোশ্চেন আরো হার্ড করছে। সো এই জন্য আপনাকে, আপনি যখন প্রিপারেশন নেবেন আপনি চেষ্টা করবেন যে এগুলা নিজের মতো করে পড়ে নেওয়ার। তাহলে দেখেন আমরা ল্যাংম্যান 14 এডিশনের 352 নম্বর পেজে কি সুন্দর করে এটা লেখা আছে, হ্যাঁ। এই স্পাইরাল ফ্যাশন, দেখেন প্রথম থেকে দেখেন, 6th week of development the saccule pontotibular outpocket and the outgrowth, this outgrowth the cochlear duct penetrates the surrounding mesenchyme in a spiral fashion। দেখছেন, তাহলে এই যে ককলিয়ার ডাক্ট ইন এ স্পাইরাল ফ্যাশন আনটিল দ্য এন্ড অফ 8 week, 8 সপ্তাহে ইট হ্যাজ কমপ্লিটেড 2.5 টার্ন। তাহলে এটাই কিন্তু ছিল 2.5 টার্ন এমব্রায়োলজিক্যালি কোন সপ্তাহে হয়। আমার মনে হয় না এটা ঢিংরাতেও আছে, বা আপনার একে দত্ত বা অন্যান্য যেসব বই আমরা ইউজুয়ালি পড়ি সেখানে আছে না, আমি খুঁজে পাইনি, হয়তো থাকতে পারে, আমি খুঁজে পাইনি। তো এটা দেখেন একদম হুবহু এখান থেকে প্রশ্ন, তো এটার উত্তর কিন্তু 8 উইক হবে। তো আমি খুব মানে অবাক হয়েছি। এরপরেও দেখেন আরো অনেক, এই যে 7 সপ্তাহে কি হচ্ছে, স্পাইরাল অর্গান অফ কোটি হচ্ছে, তাহলে কি এগুলো আপনার পরবর্তী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরবর্তীতে আসতে পারে। ঢিংরাতে কিন্তু শুধু একটা ওভারঅল একটা, আপনারা যারা ঢিংরা পড়ছেন দেখেন ওভারঅল একটা বক্স দেওয়া আছে, তাই না? আমাদের ওভারঅল একটা, বক্স দেওয়া আছে যে এত সপ্তাহে এত কিছু, হ্যাঁ, সেটা কিন্তু দেওয়া আছে। আপনারা এইটা হয়তো সবাই পড়ছেন। তো দেখেন স্যাররা জানে যে স্টুডেন্টরা এটা পড়বে, যে পিনা কোন উইকে ডেভেলপ শুরু হয়, কোনটাই কমপ্লিট হয়, মিয়াটাস কোথায়, এটা সবাই পড়ছে। ককলিয়া 3rd উইকে শুরু হয়, 20 থেকে সেক হয়, এইটুকু সবাই জানে। কিন্তু ককলিয়ার টার্ন কোন সময় কি হয় এটা হয়তো অনেকে খেয়াল করেনি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনাকে আরো থরলি যাইতে হবে। ঠিক আছে, স্পেশালি যারা বারবার পরীক্ষা দিচ্ছেন, হয়তো কোনো না কোনো ভাবে আটকায় যাচ্ছেন, তাদের জন্য আমার অনুরোধ, আপনারা একটু বেসিক বইগুলা এগুলার দিকে আপনার একটু চোখ দিতে হবে। আপনি যদি ওই একই শিট, একই বই, একই ইম্পর্টেন্ট জিনিস বারবার পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনার রেসিডুয়াল বিল্ড আপ হবে না, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। ঠিক আছে, সো আপনি একটু আরেকবার একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, মোস্ট কমন সাইট অফ থাইরোগ্লোসাল সিস্ট, এটা মেবি ছিল আপনাদের কোশ্চেন, তো এটা একদম সহজ প্রশ্ন, একদম ল্যাংম্যানের 299 পেজেও আছে। ঢিংরাতে এরকম স্পষ্ট ভাবে লেখা নাই, বাট ল্যাংম্যানের 299 পেজে স্পষ্ট ভাবে বলা আছে ইনফ্রাহায়োয়েড বা সাবহায়োয়েড রিজিয়ন, যেটা এটা আমাদের থাইরোগ্লোসাল সিস্টের মোস্ট কমন সাইট। খুব সহজ প্রশ্ন এটা, আপনাদের সহজ আছে। অ্যাকিউট টনসিলাইটিস দেখেন, আপনারা এই অ্যাকিউট টনসিলাইটিসে সবাই জানেন যে লিম্ফ নোড অফ দ্য টাং কি, লিম্ফ নোড অফ দ্য টনসিল কি, এতদিন এটা সবাই পড়ে আসছেন। কিন্তু এবার কি হয়েছে, এবার কোশ্চেনটা একটু ঘুরাই দিছে। টনসিলাইটিস আমরা জানি যেগুলো ডাইগ্যাস্ট্রিক নোড, আপনারা সবাই জানেন যে মনে এমবিবিএস লেভেলের যারা আছে তারাও জানে যে টনসিলাইটিস হলে যেগুলো ডাইগ্যাস্ট্রিক নোডটা এনলার্জড হয়। কিন্তু যেগুলো ডাইগ্যাস্ট্রিক নোড কোন লেভেলে আছে, তাই না? এবার কোশ্চেনটা দিছে কোন লেভেলে, লেভেল মানে নেকের যে লেভেল আছে সেই লেভেল থেকে কোশ্চেন দিছে। সো আপনি যদি এটা দেখেন, এটা আমার রেফারেন্স হচ্ছে ঢিংরা 8 এডিশনের 457-58 পেজ। লেভেল 2 এর লিম্ফ নোড গুলা কি কি সেখানে আছে। সিন্স দ্য টনসিল আর লোকেটেড ইন দ্য থ্রোট, দে আর ড্রেইন দেম ইনটু দ্য ক্লোজেস্ট ওয়ান। তার মানে এই সেই কথা, হোয়েন দ্য টনসিল আর ইনফ্লেমড ডিউ টু অ্যাকুট টনসিলাইটিস আপার জুগুলার লিম্ফ নোড। দেখেন কি সুন্দর করে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এখন দেখছেন আপনার কোশ্চেন গুলা কিন্তু মহাকাশ থেকে নিয়ে আসে না স্যাররা, স্যাররা কিন্তু এরকম মানে বিভিন্ন বই থেকেই নিয়ে আসতেছে, তাই না? এই কোশ্চেন খুঁজে খুঁজে বের করা আমার জন্য অনেক টাফ, কিন্তু আমি চেষ্টা করছি আর কি আপনাদের জন্য। আচ্ছা, এই যে থাইরয়েড সার্জারিতে সুপিরিয়র থাইরয়েড আর্টারি কোথায় লাইগেশন করা হয়, আপনি বলেন। এই কোশ্চেন কতবার আপনাদের পড়াইছি, কতবার সাজেশনে দিছি, কতবার আমরা আমরা সিনাপসের পরীক্ষাতে দিছি। সিনাপসের পরীক্ষার যে 2টা মক হয়েছে, 2টা মকেই আমি এই কোশ্চেনটা দিছি। একবার দিছি সুপিরিয়র থাইরয়েড আর্টারি কোথায় বাঁধতে হবে, একবার দিছি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি কোথায় বাঁধতে হবে। সো আপনার এতবার পড়াইছি, এতবার দিছি, সেটাই পরীক্ষায় আসে। দেখেন আমরা
সবসময় বলছিলাম যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, আমি কালার দিয়ে দেখাই দিয়েছিলাম। যারা আমার বই কিনছেন তাদের ওই বইও দেখবেন, এরকম কালার দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে এই যে কালার, এই কালার দিয়ে কিন্তু আপনার দেওয়া আছে, আপনি পড়ার জন্য আপনার জন্য সুবিধা হয়। তাহলে কোনটায় আমরা সবসময় বলছিলাম যে সুপিরিয়র যে মানুষ, সুপিরিয়র মানে কি বড় লোক, বড় লোকের সবাই কাছে থাকতে চায়, তাই না? আমি এইভাবে আপনার গল্প দিয়ে পড়াই দিয়েছিলাম। আর যারা ইনফিরিয়র মানে কি গরিব লোক, দরিদ্র মানুষ, দরিদ্র মানুষ থেকে সবাই দতে দরিদ্র দতে দূরে, দরিদ্র মানুষ থেকে সবাই দূরে থাকতে চায়। তার মানে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লাইগেশন করবেন অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ড, সুপিরিয়র থাইরয়েড আর্টারি যেহেতু তার কাছে থাকতে চান তাহলে লাইগেট করবেন ক্লোজ টু দ্য গ্ল্যান্ড। আপনি যদি কিচ্ছু না বুঝেন যে হ্যাঁ এখানে নার্ভের ব্যাপার আছে, হ্যাঁ তার আছে, আপনি কিচ্ছু বুঝেন না, আপনি শুধু এইটুকু মনে রাখেন না, তাহলে তো আপনার এই দুইটা মার্ক হয়ে যায়, তাই না? এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছর আসে, প্রতি বছর বিগত 3 সেশনে এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। আচ্ছা, নামাজের ব্রেক লাগবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন 6টা 39 বাজে, 10 মিনিটের একটা নামাজের ব্রেক দিই, ঠিক আছে? নামাজ break। আমরা তাহলে 10 মিনিট একটা নামাজ ব্রেক দিই, ইনশাল্লাহ এসে এরপরে আমরা আবার শুরু করবো। ঠিক আছে, সবাই তাহলে নামাজ পড়ে আসে।
হ্যালো, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? একটু একজন আনমিউট হয়ে একটু বলেন আমাকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন একটা এসএমএস দিয়েও জানাতে পারেন, তাহলে আমি জি শুরু করবো আর কি। আছে, স্ক্রিনও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে আসি। আমরা যেটা বলছিলাম যে কোথায় লাইগেশন করতে হবে সেটা আমরা বললাম। আচ্ছা এরপরে আসেন আমাদের, আফটার রেডিক্যাল নেক ডিসেকশন কালেকশন অফ মিল্কি হোয়াইট এক্সুডেট ইজ অবজার্ভড ইন দ্য ডেন্ট টিউব অন ফার্স্ট পিওডি। খুবই সহজ প্রশ্ন, দেখেন এটাও খুবই মানে হচ্ছে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, মানে অনেকবার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তাই না? আপনারা সবাই জানেন যে মিল্কি হোয়াইট এক্সুডেট মানে লিম্ফ নোড লিম্ফ্যাটিক সিক্রেশন আসতেছে। তো এটা ইউজুয়ালি আমরা এখন, প্রশ্ন দুইটা, একটা হচ্ছে যে এখানে আপনাদের কি বলে দিছিল যে কোন সাইডে, রাইট সাইড না লেফট সাইড আমি জানি না, যদি এরকম কোনো সাইড উল্লেখ না করে, যে এখানে বলে নাই রেডিকাল নেক ডিসেকশন রাইট সাইড না লেফট সাইড, তাই না? বলেনি। তো ইউজুয়ালি কি হয়, যদি না বলে তাহলে আমরা থোরাসিক ডাক্টটি চিন্তা করবো, যেহেতু আমরা সবাই জানি থোরাসিক ডাক্ট হচ্ছে লেফট সাইডে থাকে। আর রাইট সাইডে কি থোরাসিক ডাক্ট থাকে? রাইট সাইডে কিন্তু থাকে না, সে রাইট সাইডে, তার পরিবর্তে আমরা বলি রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, তাই না? আমরা সেটাকে বলি রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। সো যদি আপনার এই থোরাসিক ডাক্ট অপশনে না থাকতো, হ্যাঁ, যদি শুধু রাইট লিম্ফ্যাটিক ডাক্ট লেফট লিম্ফ্যাটিক ডাক্ট এরকম থাকতো, সেক্ষেত্রে আপনি উত্তর এটা দিতেন। কিন্তু যেহেতু থোরাসিক ডাক্ট উল্লেখ আছে, so আমার মনে হয় এটাই মিন করছে, সেজন্য আমি এটা দিয়েছি উত্তর। তো আমার মনে হয় এটা খুবই কমন প্রশ্ন, খুব আসে। কিন্তু অন্যান্য বার যখন আসে তখন বলতো যে লেফট সাইডেড রেডিকাল নেক ডিসেকশন পেশেন্টের হচ্ছে মিল্কি হোয়াইট সিক্রেশন হচ্ছে যেটা পার অপারেটিভলি দেখা যাচ্ছে। পার অপারেটিভলি দেখা যেতে পারে, অথবা ড্রেন টিউবে কালেকশন হিসেবে আসতে পারে, যেটাই হোক। তো সেটা মানে ইনজুরি টু দ্য থোরাসিক ডাক্ট। সো ইউজুয়ালি কি হয়, আমরা এটা বলি কাইল লিক, তাই না? কাইলাস ফ্লুইড লিক হয়, সেটা আমরা বলি, হ্যাঁ। আচ্ছা এরপরে আসেন আমাদের, এই যে থোরাসিক ডাক্ট নিয়ে আমি তখন এই হচ্ছে বিডি চৌরাশি রেফারেন্স দিয়ে বিডি চৌরাশি থোরাসিক ডাক্টের কিছু কথাবার্তা আমি লিখে দিছি। আপনার বিডি চৌরাশি থোরাসিক ডাক্টের যে কোর্স আছে, হ্যাঁ, এই থোরাসিক ডাক্টের পরে দেখবেন একটা চ্যাপ্টার আছে নাম ইসোফেগাস। তারপরে আছে অ্যাজাইগাস ভেইন, এগুলো পরপর এই চ্যাপ্টারের নামে হচ্ছে ট্রাকিয়া, ইসোফেগাস, থোরাসিক ডাক্ট, এগুলা অ্যাজাইগাস ভেইন। এই প্রত্যেকটার কোর্স আপনাকে পড়তে হবে। দেখেন এই যে কোর্স, একবার লেফটে ছিল, তারপরে এই যে রাইটে চলে আসছে, তাই না? লেফট রাইট এই যে কোর্স, কোন সাইডে যায়, কোন ভার্টিব্রাল লেভেলে যায় ও ক্রস করতেছে, এই যে হ্যাঁ 12 থোরাসিক ভার্টিব্রা, ইট ইট ক্রসেস ফ্রম রাইট টু লেফট সাইড। এইটা কিন্তু খুবই খুবই একটা এফসিপিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? ইভেন আপনি যখন ইসোফেগাস পড়তে যাবেন, বা আপনি যখন ট্রাকিয়া পড়তে যাবেন, তো সবগুলো আপনি দেখবেন যে ওখানে লিখে দিছে ইজ ইট এ কমপ্লিটলি মিড লাইন স্ট্রাকচার, নাকি ও রাইটে বা লেফটে ডেভিয়েট করে, এরকম কিন্তু কথাবার্তা কিন্তু বলা থাকে। সো কোন লেভেলে যায় আপনার হয়তো মনে রাখতে পারেন, হ্যাঁ ঠিক আছে ডেভিয়েট করে বা কমপ্লিটলি মিড লাইন না, এইটুকু পর্যন্ত জেনে অনেকে শেষ সীমাবদ্ধ থাকেন। বাট মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু মানে এখন ডিটেলস, আপনি তো পোস্ট গ্রাজুয়েশনে আছেন, আপনাকে কিন্তু ডিটেলস জানতে হবে। এবং স্পেশালি ভার্টিব্রাল রিলেশন দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা আপনি একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা এরপরে কি কোশ্চেন, দ্য সার্ভাইকাল ফাসা ইজ এ পটেনশিয়াল স্পেস দ্যাট এনকম্পাসেস দ্য হোল এক্সটেন্ট অফ দ্য নেক, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ফাসা এনকম্পাসেস দ্য ফলোইং স্পেস। কোন স্পেসকে আপনার ইনভেস্টিং লেয়ার অফ ডিপ ফাসা ইয়া করে? আমরা কিন্তু এটা পড়ছিলাম না, রুল অফ টু পড়ছি আমরা, তাই না? এই যে রুল অফ টু, এটা কিন্তু একদম কত, একে দত্ত স্যারের বইয়ের 5 এডিশনের 128 পেজে আছে, তাই না? একদম স্পষ্ট ভাবে আছে যে রুল অফ টু, তাই না? দুইটা মাসেল, ট্রাপিজিয়াস, স্টার্নোমাস্টয়েড, দুইটা ট্রায়াঙ্গেল, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, টু গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার এন্ড প্যারোটিড, টু পার্ট, টু স্পেস, সুপ্রাস্টার্নাল এন্ড সুপ্রাক্লাভিকুলার, আর দুইটা লিগামেন্ট ফর্মেশন করে, প্যারাটিডোমেসেটেরিক এন্ড স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। কি সুন্দর করে আছে, আমরা এটা আপনাদের যখন পড়াইছি তখন বলে দিয়েছি এটা একটা ইনফিনিটি স্টার কোশ্চেন। হ্যাঁ, তো সেই কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন আসছে। আমি যেটা দেখলাম এই যে 17টা কোশ্চেন আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, আমার মনে হয় এই 17টা কোশ্চেনই একদম হুবহু সাজেশন, এবং কোনো একটা এলোমেলো কোশ্চেন নাই, শুধু ওই স্টেম সেলের কোশ্চেন যেটা ছিল ওইটা একটু এলোমেলো কোশ্চেন ছিল। তো এটা হচ্ছে বিষয়, তাই না? আচ্ছা কোশ্চেন কিন্তু আপনাকে কিন্তু খুব বেশি যে এখন পর্যন্ত মনে হয়নি, কিছু কঠিন কোশ্চেন আছে। তো আমার যেটা মনে হয় পাশ করতে গেলে আপনি যদি এই সহজ প্রশ্নগুলো ভুল না করেন তাহলে কিন্তু আপনি পাশ করে যাবেন।
তাহলে আফটার প্যারোটিড সার্জারি এ পেশেন্ট ইজ শোন টু হ্যাভ অ্যানেস্থেসিয়া ওভার দ্য অ্যাঙ্গেল অফ মাউথ। তাহলে অ্যাঙ্গেল অফ মাউথে তার অ্যানেস্থেসিয়া হচ্ছে, তাহলে কোন নার্ভের লেশন হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে, আমি অপশন অ্যান্সার রাখছি ম্যান্ডিবুলার নার্ভ। আপনারা সবাই জানেন, তাই না? আমরা অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স বলি, তাই না? এই যে অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স, মানে এই যে V1 V2, এখানে বলছি সব জায়গায় এ আপনার ইয়া দেয়, ম্যান্ডিবল সাপ্লাই দেয়। এখন আমি এখানে একটা জিনিস বলছিলাম যে এক্সেপ্ট এই অ্যাঙ্গেল অফ মাউথের যে এরিয়াটা, এটা দেয় গ্রেট অরিকুলার নার্ভ, তাই না? আমরা এটা ইউজুয়ালি আমরা জানি, কিন্তু অপশনে আমি কোথাও এরকম গ্রেট অরিকুলার নার্ভ ওরকম ডিটেলস ওরকম নাই, ঠিক আছে? যদি গ্রেট অরিকুলার, আচ্ছা গ্রেট অরিকুলার নার্ভ অপশনে আছে কিনা আমি জানি না, এখানে আছে গ্রেট অরিকুলার নার্ভ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে 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 হচ্ছে এটা আসলে গ্রেট অরিকুলার নার্ভ ছিল কি ছিল না আমি জানি না। একজন আমাকে অপশন দিছে, সেখানে দিছে যে গ্রেট অরিকুলার নার্ভ নাই, একজন দিছে ছিল। আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন তারা বলেন তো এই কোশ্চেনটা আসলে কি ছিল, এটা ছিল এক্স্যাক্টলি বলেন তো। ভাইয়া। গ্রেট অরিকুলার নার্ভ ছিল, জ্ঞান ছিল। গ্রেট অরিকুলার নার্ভ ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি অ্যান্সার জ্ঞানই যদি হবে। সে, আচ্ছা যদি যদি সেটা থেকে থাকে তাহলে এটার উত্তর হবে কিন্তু গ্রেট অরিকুলার নার্ভ, ঠিক আছে? সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু গ্রেট অরিকুলার নার্ভ। তাহলে সেটাই মনে রাখতে হবে এটা। তাহলে এখানে ভুল দেওয়া আছে, আমি এটা কারেকশন করে দেব। এটা উত্তর হবে কিন্তু গ্রেট অরিকুলার নার্ভ, কারণ আপনারা সবাই জানেন যে এই সব জায়গায় সাপ্লাই দেয় এক্সেপ্ট যে জায়গাটা, এটা গ্রেট অরিকুলার নার্ভ কিন্তু সাপ্লাই দেয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন আমরা আমরা কিন্তু আহ আচ্ছা এখানে একটা ইয়ে আছে এই কোশ্চেনে, যেই জন্য হচ্ছে, না এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর যদি এই কোশ্চেনটা যদি এরকম ভাবে দিত যে অ্যাঙ্গেল অফ মাউথ, পেশেন্টের অ্যাঙ্গেল অফ মাউথে ডেভিয়েশন হয়েছে বা এরকম কিছু হয়েছে, হ্যাঁ এরকম একটা কোশ্চেন হতে পারে যে এটা হচ্ছে, আচ্ছা না 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 ঠিক আছে ঠিক আছে, আমি একটু ভুল বলছি, হ্যাঁ মানে উত্তরটা ঠিক আছে, হ্যাঁ একটু ভুল হচ্ছে, আপনারা একটু আরেকবার খেয়াল করেন, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ মাউথ কিন্তু, হ্যাঁ কোশ্চেনটা কিন্তু, আচ্ছা কোশ্চেনটা কি অ্যাঙ্গেল অফ মাউথ ছিল নাকি অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল ছিল, এটা বলেন তো। ওভার দ্য অ্যাঙ্গেল অফ মাউথ, এটা কি অ্যাঙ্গেল অফ মাউথ ছিল নাকি অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল ছিল? অ্যাঙ্গেল অফ মাউথ যদি অ্যাঙ্গেল বলে অফ তাহলে, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল ছিল। আচ্ছা ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল থাকলে তাহলে ঠিক আছে, তাহলে গ্রেট অরিকুলার নার্ভ অ্যান্সার হবে। বাট যদি বলে অ্যাঙ্গেল অফ মাউথ, সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডিবুলার নার্ভ হবে উত্তর, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ট্রিকি কোশ্চেন, হ্যাঁ সেক্ষেত্রে ম্যান্ডিবুলার নার্ভ হবে। হ্যাঁ তো তাহলে আমি হচ্ছে অ্যাঙ্গেল অফ মাউথ রাখছি, সেই জন্য উত্তরটা এটা রাখছিলাম, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল হলে এটা অবশ্যই গ্রেট অরিকুলার নার্ভ হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আমরা। আচ্ছা বিটার টেস্ট সেন্সেশন, তাই না? এগুলো খুবই আপনার মনে হয় এগুলো সবাই পারছেন, তাই না? এগুলো সহজ প্রশ্ন। আমরা যখন পড়াইছি আমরা ইয়া পড়েছিলাম, তাই না? একটা নিমোনিক দিয়ে পড়েছিলাম SST, তার মানে সুইট সল্ট টিপ। আর আমরা এটা বলছিলাম SS, সাওয়ার ফর সাইট। আর BB, বিটার ফর বেজ, তাই না? বিটার ফর ফ্যারিঞ্জিয়াল পার্ট অফ টাং, মানে এটা হচ্ছে বেজ অফ দ্য টাং, তাই না? তাহলে BB, এটা দিয়ে আমরা কিন্তু পড়েছিলাম, সেটাই কোশ্চেন আসছে। সো এটাও কিন্তু আমার মনে হয় আপনারা সবাই পারছেন। আর TM ডিসলোকেশন, এটা নিয়ে আমাদের গত সেশনে যে কোশ্চেন, ওই আমরা কোশ্চেনটা যে, আসছিল বিটার টেস্ট ক্যারিড বাই কোন নার্ভ, নার্ভ দিয়ে আসছিল। আচ্ছা যদি নার্ভ যদি আসে তাহলে হুম, আপনার আহ এই বেজ অফ দ্য টাং এর যে নার্ভ সাপ্লাই আছে, যদি সেটা সেটা বলতে হবে। আমরা তো আপনারা সবাই জানেন যে আমাদের টাং এর গ্লসোফেরিঞ্জিয়াল। যদি আপনি নার্ভ সাপ্লাই দেখেন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড হচ্ছে আপনারা জানেন করা টিম্প্যানি নার্ভ, তাই না? পোস্টেরিয়র ওয়ান থার্ড যেটা, এটা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ক্রেনিয়াল গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর যদি পোস্টেরিয়র মোস্ট পার্ট, হ্যাঁ তাহলে এটা, তাহলে সেটা হয় হচ্ছে আমাদের ভেগাস নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 10, তাই না? সেটা হতে পারে। যদি নার্ভ বলে সেক্ষেত্রে আপনাকে তখন এই বেজ অফ দ্য টাং বললে সেক্ষেত্রে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ মানে ক্রেনিয়াল নার্ভ 9, সেটা উত্তর হবে। আর যদি বলে যে একদম পিছনে পোস্টেরিয়র মানে বেজ অফ দ্য টাং, পোস্টেরিয়র ওয়ান থার্ড মানে অ্যান্টেরিয়র টু থার্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড, পোস্টেরিয়র ওয়ান থার্ড বললে মানে আপনার এই ক্রেনিয়াল নার্ভ 9। আর যদি বলে বেজ অফ দ্য টাং, আমাদের এই তিনটা টাঙের যে তিনটা পার্ট, আমরা বলি অ্যান্টেরিয়র টু থার্ড, পোস্টেরিয়র ওয়ান থার্ড কোনো আর পার্ট দেয় নাই, কোনো প্রোনাস। পার্ট দেয় নাই, শুধু কোশ্চেন আসছিল বিটার টেস্ট সেন্সেশন ক্যারিড বাই হুইচ নার্ভ, এইভাবে দিছে। ভেগাস শুধু ছিল, এটা দিছে, গ্লোসোফেরিঞ্জিয়াল ছিল, হ্যাঁ শুধু এইটুকু। ওখানে কি গ্লোসোফেরিঞ্জিয়াল ছিল, গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস ছিল, বা ভেগাসও ইন্টারনাল ছিল, ল্যারিঞ্জিয়াল? দুইটাই ছিল, দুইটাই ছিল। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ছিল, না, ইন্টারনাল ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ছিল। রেঞ্জেল না, না। আচ্ছা তো অ্যান্সার গ্লোসোফেরিঞ্জিয়ালই হবে। ঠিক আছে, তাহলে তো সেটা এম এ তো মতিন স্যারের গ্লোসোফেরিঞ্জিয়াল। এম এ মতিন স্যারের বই থেকে তুলে দিছে।
নতুন স্যারের তাই বইয়ের আচ্ছা কোশ্চেন থেকে তুলে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওইটা তাহলে গ্লসোফেঞ্জিয়াল নার্ভ হবে। ওকে। আচ্ছা, এরপরে টিএম ডিসলোকেশন হবে কোন ডিরেকশনে, এটা আপনারা সবাই জানেন যে আম, আহ, এটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন হবে বেশি সবচেয়ে, এখানে ভুল হয়েছে, এটা অ্যান্সারটা হবে সি। হ্যাঁ, অ্যান্টেরিয়র ডিসলোকেশনটা সবচেয়ে বেশি হয়। এন্ড অ্যান্টেরিয়র ফরওয়ার্ড, এটা নিয়ে একটা কনফিউশন আছে, সমস্যা নেই, আপনারা অ্যান্টেরিয়র ডিসলোকেশন মেইনলি হয়, তো এটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন হবে। তো না, আর এবার ডিউরিং, ফরওয়ার্ড ছিল না, শুধু অ্যান্টেরিয়র ছিল, ফরওয়ার্ড ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কাটা থাকলো, তাহলে অ্যান্টেরিয়রটাই হবে উত্তর। তবে ফরওয়ার্ড যদি থাকে তারপরও খেয়াল রাখতে হবে, অ্যান্টেরিয়র ফরওয়ার্ড দুটাই আমাদের সঠিক উত্তর, তো অ্যান্টেরিয়রটাই মেইনলি হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন, এরপরে হচ্ছে ডিউরিং ইয়ার সিরিঞ্জিং পেশেন্ট ইজ হ্যাভিং কফ রিফ্লেক্স। তাহলে এটা আপনারা সবাই জানেন অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস, যেটা সি নাম্বার উত্তর, আমাদের সিনকোপাল অ্যাটাক হতে পারে, এবং ভেগাস নার্ভ স্টিমুলেশনের কারণেই কিন্তু আমাদের কফ রিফ্লেক্স হয়, সো এটা আমাদের, এটাই সেই উত্তর। আচ্ছা, ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন অ্যাসোসিয়েটেড উইথ ফেসিয়াল নার্ভ। হ্যাঁ, তো ফেসিয়াল নার্ভের সাথে অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়ন কোনটা? জানি না এটা ছিল কিনা, মানে কোশ্চেনটা আমি শিওর বুঝতে পারি না, আমি পরে এইভাবে অ্যাড করছি। তো ফেসিয়াল নার্ভের সাথে অ্যাসোসিয়েটেড প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন বললে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নেরও কিন্তু কিছুটা অ্যাসোসিয়েশন আছে, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের অ্যাসোসিয়েশন আছে, বাট আমি আসলে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন রাখছি উত্তরে। তো হতে পারে এটা আপনার ওইটাও হতে পারে, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নও অলসো অ্যাসোসিয়েটেড, যেটা এসবিএ, তা আমি টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন রাখছি, আপনার অন্যটা বললেও হতে পারে। সো আমি শিওর না আসলে এই দুইটা অপশনে ছিল কিনা, বাট অপশন বি ডি দুইটাই ট্রু। সো আপনি টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন রাখবেন, এগুলো ডিটেলস আপনারা আরো পড়বেন, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন আমরা যখন পড়ছি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এফসিপিএস ইএনটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো এটা আপনার পড়তে হবে, সেই জন্য আমি এটাই রাখছি। আচ্ছা, স্ট্রাকচার বিটুইন টু কনস্ট্রিক্টর মাসেল অফ ফ্যারিংস, তাই না? এটা কি কি আছে? গ্লসোফেঞ্জিয়াল না, আপনারা এটা, আমি এটা গ্লসোফেঞ্জিয়াল রাখছি, কারণ আপনারা যখন পড়বেন এই দত্ত স্যারের 5 এডিশন 295 পেজ, আপনারা ওখানে দেখছেন সাইনাস অফ মরগ্যাগনি, যেটা পাসিং বিটুইন দ্য কনস্ট্রিক্টর, এটা আছে দুইটা কনস্ট্রিক্টরের মাঝে, মানে বেজ অফ দ্য স্কাল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টরের মাঝে, সেটা যায় হচ্ছে, আমরা এটা প্যালেট দিয়ে মনে রাখি বা যেভাবে মনে রাখেন, পালা, সেটা দিয়ে মনে রাখা যায়। প্যালাটাইন ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, লিভেটর ভ্যালি প্যালাটিনি, অডিটরি টিউব। এটার সাথে আমরা এই সুপিরিয়র এবং মিডিল কনস্ট্রিক্টরের মাঝে কিন্তু গ্লসোফেঞ্জিয়াল নার্ভ থাকে, তাহলে দুইটা কনস্ট্রিক্টরের মাঝে এইটা থাকে। ইভেন আপনার যদি মিডিল ইনফিরিয়র কনস্ট্রিক্টর, তাহলে দুইটা কনস্ট্রিক্টরের মাঝে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এটাও থাকতে পারে। পরীক্ষায় যে আসলে কোন কনস্ট্রিক্টর দিছে আমি জানি না, তো যেহেতু এটা অপশনে ছিল কিনা আমি জানি না, আমি এটা গ্লসোফেঞ্জিয়াল রাখছি, এই হচ্ছে এই দুইটার মাঝে আছে, সে কারণে মিডিল সুপিরিয়র আর মিডিল কনস্ট্রিক্টরের মাঝে আছে, এটা চিন্তা করে। বাট যদি মিডিল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টর বলে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হবে। সো আপনাকে যদি স্পেসিফাই করে বলে, তাহলে আপনাকে সেটা খেয়াল করতে হবে, সুপিরিয়র আর মিডিলের মাঝে বলছে না মিডিল আর ইনফিরিয়র মাঝে বলছে, তো সে যেটা যেভাবে বলুক সেভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, ক্যারোটিড ট্রায়াঙ্গেল দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসছিল, সো এটা আসলে কি অপশন ছিল আমি জানি না, বাট আমি এটা অপশনগুলো নিজের মতো আর কি বানাই দিছি। সো ক্যাভিটি ট্রায়াঙ্গেল আপনারা ডিটেলস পড়বেন, হ্যাঁ, ফ্লোর কি কি দিয়ে ফরমেশন হয়, হুম, কি কি হয়, আমি ভেগাস রানস ভার্টিক্যালি আপওয়ার্ড, কোশ্চেনটা কিন্তু বেশ কঠিন করে আমি ইয়া করছি, কিন্তু জানি না আপনাদের এটা মনে ছিল না। সো মেন বিষয় হচ্ছে ক্যাভিটি ট্রায়াঙ্গেল, আমাদের নেকের ট্রায়াঙ্গেল গুলো আপনাকে ডিটেলস পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? সো কোশ্চেন, মানে এখানে আমি যেভাবে করছি দেখেন কোশ্চেন কিভাবে হয়, ইন ফ্রন্ট এন্ড বিলো ইনফিরিয়র বেলি অফ হোমোহাইড, কিন্তু ইন ফ্রন্ট এন্ড বিলো আছে সুপিরিয়র বেলি অফ হোমোহাইড। সো স্যাররা কিন্তু মেন বই ঘেটে ঘেটে এভাবে কোশ্চেন করে, সুপিরিয়র কে ইনফিরিয়র বানায়, ইনফিরিয়র কে সুপিরিয়র বানায়, অ্যান্টেরিয়র কে পোস্টেরিয়র বানায়, ফ্লোর কে রুফ বানায়, এভাবে কিন্তু কোশ্চেন করে, তাই না? ফ্লোর ইজ ফর্মড বাই থ্রি মাসেল, আমরা কিন্তু 4টা মাসেল দিয়ে তৈরি হয়। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইজ পোস্টেরো ল্যাটারাল, ঠিক আছে, এটা একটা ট্রু উত্তর। হ্যাঁ, এটা অ্যান্সার সি হবে। হ্যাঁ, ই দেওয়া হয়েছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইজ পোস্টেরোল্যাটারাল। আচ্ছা, এরপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ইজ অ্যান্ট্রোমিডিয়াল, ঠিক আছে, এটা যদি পোস্টেরোমিডিয়াল, সো এটা ফলস, দ্য ভেগাস রানিং ভার্টিক্যালি আপওয়ার্ড, এটা হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সো এটা ফলস, অ্যান্সার হবে সি। তো ঠিক আছে, তাহলে এটা আপনার একটু কারেকশন, এখন না, আমি কারেকশন করে দিব যখন আপনাদের পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লস অফ টেস্ট এন্ড পেইন সেন্সেশন এন্ড টু থার্ড অফ দ্য টাং, আচ্ছা এইটা নিয়ে আমি একটু কনফিউশন আছে, এটা আপনাদের এসবিএ তে ছিল নাকি এমসিকিউ তে ছিল আমার খেয়াল নেই, আমি দুই জায়গাতেই অপশনটা রাখছি, যদি এসবিএ হিসেবে আসে, দেখেন এসবিএ এটা ছিল কিন্তু ভাই। এটা হচ্ছে এসবিএ ছিল।
অ্যানাটমির প্রথম কোশ্চেনটা ছিল 75 নম্বর কোশ্চেন ছিল এটা এইচবি এর। আচ্ছা ঠিক আছে, এটা যদি ছিল এসবি হচ্ছে রাইট হিসেবে থাকে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ই করার সময়, সার্জারি হুম, করার সময় যদি অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং থেকে টেস্ট সেন্সেশন এবং হচ্ছে জেনারেল সেন্সেশন দুইটাই যায়, সেক্ষেত্রে হুম, হুইচ নার্ভ ইনভলভ, সেইভাবে আচ্ছা আসছিল। আচ্ছা ডিউরিং এখানে রাইট সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি এইভাবে লেখা ছিল আচ্ছা কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে। তো এটার ব্যাপার হচ্ছে আপনাদের, আমরা যখন এবার আপনাদের সিনাপসের এবার যখন পরীক্ষায় কোশ্চেন নিয়েছিলাম, আমি আপনাদের একটা কোশ্চেন দিয়েছিলাম যে একটা পেশেন্ট তার টাঙের উপরে একটা টেস্ট মিষ্টি একটা জিনিস রাখা হলো, এরপর পেশেন্টের আহ জিহ্বা ব্যথা হয়ে গেল, তাহলে কোন নার্ভের লেশন হয়েছে, তাই না? এটা আমি একটা কোশ্চেন আপনাদের এবার দিছিলাম। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এই কোশ্চেনটা ভুল করছে। আমি দিছি অ্যান্টেরিয়র 2/3 অফ টাঙে একটা মিষ্টি জিনিস রাখছি, হ্যাঁ। তো সবাই এটা চিন্তা করছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং মিষ্টি জিনিস রাখছি, তাহলে অ্যান্সার হবে কর্ডা টিম্পানি নার্ভ, সবাই এটা দিছে। কিন্তু আমি কিন্তু দিছি যে এটা রাখছি ঠিক আছে, এটা আপনাকে একটা মিসলিড করছি, মিসলিডিং পয়েন্ট। কিন্তু এটার উত্তর কিন্তু আমি পরে কি বলছি, তার পেইন সেন্সেশন চলে গেছে। তার আপনারা জানেন যে আমাদের টাং যেটা, এই টাঙের যেটা আছে এর এর কিন্তু সেন্সেশন কিন্তু দুই ধরনের আছে, আপনারা সবাই জানেন। আমাদের সেন্সেশন দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল সেন্সেশন, আর একটা হচ্ছে স্পেশাল সেন্সেশন, তাই না? জেনারেল সেন্সেশন যেটা মানে যেটা টাচ, পেইন, প্রেসার, ইউজুয়ালি এটা ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, ট্রাইজেমিনাল নার্ভ বা তার ব্রাঞ্চ দিয়ে ইউজুয়ালি যায়। আর স্পেশাল সেন্সেশন তার জন্য আলাদা ব্যাপার স্যাপার আছে। সো টাঙের যে অ্যান্টেরিয়র টু থার্ড যেটা, এটার স্পেশাল সেন্সেশন ইউজুয়ালি হবে আমার কর্ডা টিম্পানি নার্ভ দিয়ে, বাট জেনারেল সেন্সেশন কিন্তু হয় আমাদের লিঙ্গুয়াল নার্ভ দিয়ে, তাই না? লিঙ্গুয়াল নার্ভ ম্যান্ডিবুলার নার্ভের যে ব্রাঞ্চ, সেটা দিয়ে জেনারেল সেন্সেশন হয়। এখন পেশেন্টের টেস্ট এবং পেইন দুইটাই যদি যায়, তার মানে তার লিঙ্গুয়াল নার্ভ এবং কর্ডা টিম্পানি নার্ভ দুইটাই গেছে। এখন দুইটাই গেছে অপশনে, যদি দুইটাই থেকে থাকে, কর্ডা টিম্পানি, লিঙ্গুয়াল দুইটাই আছে, তাহলে তো আপনি কনফিউজড কোনটা দিবেন, তাই না? আপনার তো একটা দিতে হবে। তা আপনি টেস্ট বা পেইন কোনোটাতে অ্যাভয়েড করতে পারবেন না। সেজন্য আমার মনে হয় এটার ক্ষেত্রে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন এটা যদি থেকে থাকে, যদি ছিল কিনা আমি জানি না, যদি থেকে থাকে আমার মতে এইটা আপনার একটা ভালো কোশ্চেনটাই অপশন। দিয়েছে ডিউরিং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি, মানে হুম, কোশ্চেনের শুরুতেই রাইট সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সার্জারি, এরকম কোশ্চেনের শুরুতেই এটাই ছিল। হ্যাঁ, তো সেটা সমস্যা ইয়ে নেই। হবে, লিঙ্গুয়াল রাইট নার্ভ হবে। রাইট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হোক আর লেফট সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হোক, লিঙ্গুয়াল নার্ভ তো রাইট লেফট দুই সাইডে আছে, কর্ডা টিম্পানি নার্ভ রাইট লেফট দুই সাইডে আছে। সো আপনার যখন সেন্সেশন, টেস্ট এবং পেইন দুইটা সেন্সেশনই গেছে, আপনি যদি একটা অপশন চুজ করেন, যদি কর্ডা টিম্পানি চুজ করেন, তাহলে তো পেইন সেন্সেশন বাদ গেল বা জেনারেল সেন্সেশন তো বাদ গেল, ঠিক আছে? সো এটার উত্তর কর্ডা টিম্পানি, লিঙ্গুয়াল নার্ভ কোনোটাই হবে না। আমার যেটা মনে হয় এটার উত্তর সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন হবে। বাট এটা নিয়ে কনফিউজ থাকতে পারেন কেউ না কেউ, আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় কর্ডা টিম্পানি বা লিঙ্গুয়াল নার্ভ, এটা যে কোনো একটা যদি আপনি চুজ করেন, তাহলে অ্যান্সার কিন্তু পুরোটা হলো না, অর্ধেক হলো, ঠিক আছে? আপনি লস অফ টেস্ট বললে কর্ডা টিম্পানি, লস অফ পেইন বা জেনারেল সেন্সেশন বললে লিঙ্গুয়াল নার্ভ। সো আমার মনে হয় সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন দিলে এটার একটা ভালো অপশন হয়, কারণ আমি বলছি দ্য সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ইনভলভড ইন প্যারাসিম্পেথেটিক ইনারভেশন টু দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দ্যাট এফেক্টস টেস্ট অর পেইন সেন্সেশন ইন দ্য টাং। সো কর্ডা টিম্পানি এবং সাবম্যান্ডিবুলার যে গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নে কিন্তু কর্ডা টিম্পানি, লিঙ্গুয়াল নার্ভ দুইটাই ইনভলভ থাকে, সেই হিসেবে আমি এটা অপশনে রাখছি উত্তরে। So, এখন আপনারা যদি পড়েন দেখেন বিডি চৌরাশিয়ার 3 ভলিউমের 351 নম্বর পেজে লেখা আছে এই গ্যাংলিয়নের একটা সেন্সরি রুট, একটা সিম্প্যাথেটিক, একটা সিক্রিটোমোটর, তিনটা রুট আছে। বাট সেন্সরি রুট যেটা, মানে এটাই তো আমার জেনারেল সেন্সেশন, তাই না? এটাই পেইন টাচ সেন্সেশন, যেটা লিঙ্গুয়াল নার্ভ দিয়ে যায়। আর সিক্রিটোমোটর যেটা রুট, যেটা আমাদের টেস্ট সেন্সেশন আসে, সেটা কিন্তু আপনার এই যে করা টিম্পানি দিয়ে আসে। তো আপনি বুঝতে পারতেছেন ম্যান্ডিবুলার যে গ্যাংলিয়ন, এটা দিলে কিন্তু আপনার, যেহেতু বইয়ে একদম সুন্দর করে এই দুইটা কাভার করে, সো আমার মনে হয় এটার উত্তর এটাই হওয়া উচিত। আপনাদের কোনো দ্বিমত থাকলে আপনারা বলতে পারেন, বাট আমার মনে হয় আমি হলে এটা দিতাম উত্তর। তো আমার মনে হয় এটা উত্তর সঠিক হতে পারে। সো আমাদের একটু একটা ওপিনিয়ন আছে। ওপিনিয়ন হচ্ছে গতকালকে এটার একটা দেখলাম, আমাদের যে ওই যে তুহিন ভাইয়ের বই আর কি, আমরা হুম ডেভেলপার্স এর জন্য যখন পরীক্ষা দিই বা হুম হচ্ছে পেজের জন্য পরীক্ষা দিই, ওই বইতে লেখা আছে হচ্ছে, দেখলাম যে লিঙ্গুয়াল নার্ভ ইনজুরি হলে দুইটাই হুম। যায়, বোথ টেস্ট সেন্সেশন এবং হচ্ছে পেন সেন্সেশন দুইটাই নাকি যায়, এভাবে লেখা আছে। কিন্তু এটা কিন্তু তো কালকে মানে দিতে পারবো বলে আর কি, আচ্ছা ছবিটা কাছে নাই বইটা আর কি। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এটা আমার আসলে জানা নেই, হতে পারে, তাহলে এটা হতে পারে, কিন্তু আমার আসলে ফিজিওলজিক্যালি বা অ্যানাটমিক্যালি যদি আমরা চিন্তা করি, লিঙ্গুয়াল নার্ভের সাথে টেস্ট সেন্সেশনের কানেকশন আসলে খুবই কম। ইভেন লিঙ্গুয়াল নার্ভের সাথে কর্ডা টিম্পানি নার্ভের একটা কানেকশন আছে, সেটা একটা ব্যাপার আছে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে। এই যে আমরা এই যখন লিঙ্গুয়াল নার্ভ পড়ি, আমরা বিডি চৌরাশিতে বলা আছে লিঙ্গুয়াল নার্ভ
কর্ডা টিম্পানির সাথে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে। তো সেই হিসেবে একটা কানেকশন করা যেতে পারে, বাট আমি শিওর বলতে পারতেছি না। দেখেন এই যে লিঙ্গুয়াল নার্ভ উপরে, টেস্ট ফাইবার কিন্তু নিচে, হলুদটা লিঙ্গুয়াল ফাইবার, লিঙ্গুয়াল নার্ভ, নিচেরটা টেস্ট ফাইবার, যেটা আমরা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এই যে কর্ডা টিম্পানি নার্ভ, ঠিক আছে? তো কর্ডা টিম্পানি নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, এটা কিন্তু সেপারেটলি যাই সেন্সেশন দিচ্ছে, ঠিক আছে? সেপারেটলি দিচ্ছে। এখন একটা কথা, আপনার এটার যুক্তি একটাই হতে পারে, আমাদের বিডি চৌরাশির বইয়ে বলা আছে যে লিঙ্গুয়াল নার্ভ, ওটিক গ্যাংলিয়ন যেটা ওখানে বলা আছে, যে ওটিক গ্যাংলিয়নের ওখানে লিঙ্গুয়াল নার্ভ কর্ডা টিম্পানির সাথে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে? এই কথাটা বলা আছে। সো মানে হয়তো তারা তারা কানেক্টেড না। তো আপনি দেখেন এই ছবিটার মধ্যে হলুদটার সাথে সবুজটা ডিরেক্ট কানেকশন বা এরকম কিন্তু কিছু নাই, ঠিক আছে? সো মানে আসলে এটা নিয়ে আসলে স্যারদের সাথে আলোচনা করলে আমার মনে হয় ভালো হয়। যারা আমাদের ট্রেনি হিসেবে যারা ঢাকা মেডিকেলে আছেন, তারা একটু স্যারদের সাথে আলোচনা করে দেখতে পারেন আসলে উত্তরটা কি হবে। হ্যাঁ, নিজের জানা জানা হলো এবং আমাদেরকেও আপনারা জানালেন, ঠিক আছে? কারণ আসলে এটা নিয়ে আমিও নিজেও কনফিউজড। আমি ওভারঅল দেখে গ্যাংলিয়ন রাখছি। যদিও আপনাদের উত্তরে কোশ্চেন ছিল কোন নার্ভের লেশন, সো এটা এখন আপনারা একটু জেনে গ্যাংলিয়নটা নেবেন আর কি। ছিল কিনা এটা ঠিক আসলে মনে করতে পারতেছি না। সব তো নার্ভেই ছিল মনে হচ্ছে অপশনে। গ্যাংলিয়ন ছিল না না, ভাইয়া। গ্যাংলিয়ন, ছিল। সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবম্যান্ডিবুলার আচ্ছা গ্যাংলিয়ন। আচ্ছা, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন যদি থাকে আমার মতে এটা হচ্ছে সেফ জোন, ঠিক আছে? কারণ আপনার এই গ্যাংলিয়নে কিন্তু আমার জেনারেল সেন্সেশন, টেস্ট সেন্সেশন দুইটাই থাকে। বাট কারণ আপনি দেখেন, আপনি যতগুলো ছবি দেখবেন কোথাও দেখবেন না যে লিঙ্গুয়াল নার্ভে। এটা স্বাভাবিক, আপনি চিন্তা করেন একটা জেনারেল সেন্সেশন, একটা টেস্ট সেন্সেশন, দুইটা আলাদা জিনিস। দুইটা একটা নার্ভ দিয়ে পাওয়ার সম্ভাবনা মনে হয় না খুব বেশি ফিজিবল বা থিওরিটিক্যালি পসিবল, ঠিক আছে? যদি দুইটার কানেকশন থাকে সেটা আলাদা ইস্যু, ঠিক আছে? বাট আমার মনে হয় না আমি এরকম কিছু পড়ছি কোথাও। যাই হোক, তো ঠিক আছে। এরপরে আসেন আমরা আমাদের এসবি এর কোশ্চেন, কিন্তু দেখেন আমরা কিন্তু আল্লাহর রহমতে 25টাই কালেকশন করতে পারছি এবং আপনাদের এক্সপ্লেইন করার চেষ্টা করছি। সো এখন আমরা আসি, আমরা আমাদের এমসিকিউ পোর্শনে আসি। আচ্ছা, ইনফেকশন ফ্রম ডেঞ্জারাস এরিয়া অফ ফেস মে স্প্রেড টু ক্যাভার্নাস সাইনাস, এইগুলা এই ধরনের প্রশ্নগুলা কিন্তু আপনাকে বারবার পড়তে হয়, তাই না? এই এই ক্যাভার্নাস সাইনাসের রিলেশন, ক্যাভার্নাস সাইনাস ইনফেকশন কিভাবে যায়, এ প্রতি বছর আসে, একদম ঘুরাই ফিরাই বারবার আসে। অপশন গুলো কিন্তু আমার নিজে বানানো, সো আপনাদের পরীক্ষার সাথে নাও মিলতে পারে। বাট আপনারা পড়ার সময় অপশন দেখে পড়বেন, তাহলে হবে কি আপনার নিজেকে অ্যাসেস করা হবে, সেলফ অ্যাসেস করা হবে। সুপিরিয়র অপথ্যালমিক ইনটু দ্য টেরিগয়েড প্লেক্সাস, আমি যেটা বলি ডেঞ্জারাস এরিয়া অফ ফেস আর ক্যাভার্নাস সাইনাস, এনাটমি নিয়ে এখানে যা পাবেন এ টু জেড সব পড়ে ফেলবেন, একদম কিচ্ছু বাদ দেবেন না, আগা মাথা কিচ্ছু নেই। মানে কমিউনিকেশন কি, তার ডিপ কানেকশন কি, সুপারফিশিয়াল কানেকশন কি, এই যে ডিপ কানেকশন কি, তারপরে সুপারফিশিয়াল ভেইনের কানেকশন কি, এভরিথিং আপনারা পড়বেন। তারপর আমি এখানে কি করছি, আমি এখানে একটু ছবি দিয়ে ইম্পর্টেন্ট গুলা আপনাদের এখানে দিয়ে রাখছি। ক্যাভার্নাস সাইনাস কোথায় কোথায় ড্রেন করে, ট্রান্সভার্স সাইনাস দিয়ে যায়, ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে যায়, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস দিয়ে যায়। এটা ছবি এঁকে এঁকে একদম সুন্দর নখদর্পণ করে ফেলবেন। এটা ক্যাভার্নাস সাইনাসের, ক্যাভার্নাস সাইনাসের ভিতর দিয়ে কোন কোন নার্ভ যায়, ল্যাটারালি কোন কোন নার্ভ যায়, কোন নার্ভের লেশন কি হয়, আপনি কিভাবে অরবিটাল সেলুলাইটিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আলাদা করবেন, এই ধরনের প্রশ্ন আপনি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন দেখবেন বারবার এই ধরনের কোশ্চেন গুলো আসছে। তো ঠিক আছে, তো এটা আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন। আচ্ছা, রিগার্ডিং থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, ঠিক আছে? এই সব অপশনে আমার নিজের বানানো, বিভিন্ন বই থেকে আমি তুলে তুলে বানিয়েছি। বাট আমার মনে হয় যে আপনার মানে স্টেম গুলা আপনাকে অবশ্যই জানতে হবে। যে আমি যেমন দিছি, দা থাইরয়েড গ্ল্যান্ড বিগিনস ফ্রম অ্যাজ অ্যান এন্ডোডার্মাল থিকেনিং, সো এটা একটা ট্রু স্টেম অ্যান্টেরিয়র টু দ্য টিউবারকুলার ইম্পার ডিউরিং দ্য থার্ড উইক অফ ইন্ট্রাউটেরাইন লাইফ। হ্যাঁ, সুপিরিয়র প্যারাথাইরয়েড ডেভেলপস ফ্রম দ্য ফোর্থ পাউচ, এই জন্য প্যারাথাইরয়েড 4 বলে। Inferior to parathyroid 3, inferior parathyroid is fairly constant in position. আপনারা জানেন superior to constant in position, so এটা একটা ফল্ট সিস্টেম। হ্যাঁ, টিউবারকুলামের অ্যান্টেরিয়র নয়, এই যে দেখেন এই কথাটা বলা আছে। আমি কোশ্চেন বানাইছি, সাথে আপনাদের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা পারেন। হ্যাঁ, বিহাইন্ড দ্য টিউবারকুলাম ইম্পার, তাই না? আপনারা যখন এই ইয়াগুলো পড়বেন, তো দেখেন থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটার আপনার এত গুরুত্বপূর্ণ, এতবার পরীক্ষায় আসে। তো আপনি থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট যদি শুধু একে দত্ত আর শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু হবে না। নাকি এটা অবশ্যই ল্যাংম্যান থেকে পড়তে হবে, ঠিক আছে? আপনি দেখবেন এই আমাদের বিশ্রাম সিং এবং বিডি চোরের সাথে সুন্দর করে ছবি দিয়ে বলা আছে, এর সাথে সাথে আপনি একটু ল্যাংম্যান দেখে ফেলেন, কারণ জানেন যে আপনার এই এই অর্গান গুলো নিয়ে বেশি ডিল করা লাগে, সো আপনাকে অবশ্যই এগুলো সব পড়তে হবে। আচ্ছা, সুপিরিয়র অরবিটাল ফিশারের ল্যাটারাল কম্পার্টমেন্ট, এই সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে প্রশ্ন আসে নাই কোনবার, কেউ মনে হয় হাতে বুকে হাত দিয়ে বলতে পারবেন না। সবাই বলবে যে প্রত্যেকবার পরীক্ষা দিতে গেছে একবার না একবার একটা না একটা কোশ্চেন এখান থেকে আসছে। ইভেন আমিও প্রতিবার সাজেশন যখন দিছি
একবার না একবার বলছি এখান থেকে একটা কোশ্চেন আসবে আসবে আসবে। হ্যাঁ, তো প্রতিবার আসে, তো আপনারা অবশ্যই পড়বেন। 58 এবং 234 পেজে আছে, দেখেন সুন্দর করে আছে একদম। ল্যাটারাল পার্ট দিয়ে কি যায়, মিডিয়াল পার্ট দিয়ে কি যায়, মিডিল পার্ট দিয়ে কি যায়, মিডিয়াল পার্ট দিয়ে কি যায়, ঠিক আছে। খুব সুন্দর করে আছে একদম। ল্যাটারাল পার্ট থেকে হুবহু কোশ্চেন তুলে দিছে। স্যারদের জন্য বক্স থেকে কোশ্চেন করা অনেক সহজ। তো কিছু কিছু স্যাররা দেখা যাচ্ছে অত জটিল বিষয়ের মধ্যে যায় না, বক্স থেকে কোশ্চেন করে। তো আমি দেখেন দুইটা রেফারেন্স দিয়েছি, 58 পেজ, 234 পেজ। তো আপনি বক্সটাও পাবেন, সাথে আপনি এই ছবিটাও পাবেন এই রেফারেন্স ধরে যদি পড়েন। ঠিক আছে, সো এটা দেখেন আপনি এই যে আমাদের এই যে ইয়া মানে আমরা বলি টেন্ডিনাস রিং অফ জিন, তাই না? জিন, রিং অফ জিন বলি আমরা, কমন টেন্ডিনাস রিং অফ জিন। এর মধ্য দিয়ে এই যে ভিতর দিকে এগিয়ে গেছে, তাই না? এই যে এর এই পাশ দিকে এগিয়ে গেছে, নিচে এগিয়ে গেছে, এই যে ভিতর দিকে এগিয়ে গেছে, তাই না? এই ধরনের কোশ্চেন গুলো আপনি ছবিটা দেখে একবার পড়লে আপনার সহজ হয়ে যাবে। আচ্ছা, অরবিটের বাউন্ডারি, এই 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 কোশ্চেন গুলো আমি সব নিজে বানাইছি, ঠিক আছে। তো আপনারা এগুলো একদম সহজ, আপনারা নিজেরা অ্যাসেস করে পড়বেন। 224 থেকে 227 পেজ অরবিটের কোশ্চেনটা একে দত্ত স্যারের বই থেকে আসে। জাস্ট আমি একটু বানাই দিছি, আপনারা একটু দেখলে হবে। পোস্টেরিয়র ওয়াল অফ দ্য টিম্পানিক ক্যাভিটি কন্টেইনস, কি কি ছিল সেটা একটা কোশ্চেন ছিল। এটা আমি হচ্ছে ঢিংরা 6 পেজে আছে, একে দত্ত 322 পেজে আছে। অপশন গুলো আমি নিজে বসাই দিছি। সো আপনারা এখান থেকে পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন, সহজ প্রশ্ন। ঠিক আছে, এই যে আপনার ইভেন বিডি চৌরাশির যে ছবিটা আছে ওটা সুন্দর করে আছে, যে অ্যান্টেরিয়র ওয়ালে কি, রুফে কি, পোস্টেরিয়র ওয়ালে কি, মিডিয়াল ওয়ালে কি, সুন্দর করে আছে, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে ইন্টারনাল জুগুলার ভেইনের ট্রাইবিউটারিজ কি, এগুলো একদম মানে কমন পেইড কোশ্চেন, প্রতি বছর আসে। হ্যাঁ, প্রতি বছর আসে এখানে। সো এগুলো আপনারা একদম সুন্দর করে এগুলো পড়বেন, এগুলো পেইড কোশ্চেন, এগুলো ভুল করা যাবে না। রেটিকুলার ফর্মেশন দিয়ে কোশ্চেন আসছে, রেটিকুলার ফর্মেশন দিয়ে বিগত ইয়ারে একবার বা দুইবার কোশ্চেন আসছিল, মানে বিগত 10 বছরে একবার বা দুইবার আমি দেখছি রেটিকুলার ফর্মেশন নিয়ে। সো আমি সেই রেটিকুলার ফর্মেশন নিয়ে জাস্ট কোশ্চেন গুলা বিডি চৌরাশির 184 পেজ থেকে জাস্ট অ্যাড করে দিছি। হ্যাঁ, আপনাদের আমার কাছে অপশন গুলো আমি পাইনি, স্টেম গুলো পাইনি, জাস্ট অ্যাড করে দিছি যে এক্সটেন্ড ফ্রম সেরেব্রাম টু স্পাইনাল কর্ড, lower end continuous with the spinal cord, concerned with skeletal muscle activity, phylogenetic it is newer, এটা false। হ্যাঁ, তারপর it is very diffuse in distribution, এই মানে সহজভাবে বিডি চৌরাশির 184 পেজ পড়লে আপনি এই অপশন অ্যান্সার গুলো পাবেন। ঠিক আছে, সেগুলো আমি জাস্ট এক্সপ্লেন করে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওভার প্যারোটিড নার্ভ সাপ্লাই, এরকম একটা কোশ্চেন ছিল মেবি। ঠিক আছে, তো আমি জানি না অপশন গুলো কি ছিল জানি না, বাট গ্রেটার অরিকুলার এবং অরিকুলোটেম্পোরাল নার্ভ এই দুটো আমি রাখছি অপশনে, বাকিগুলা নাই। এখানে অনেকেই কিন্তু ফেসিয়াল নার্ভ উত্তর দিয়ে আসতে পারেন। ফেসিয়াল নার্ভ কিন্তু ডিরেক্টলি প্যারোটিডের উপরে, আসলে ডিরেক্টলি কিন্তু ফেসিয়াল নার্ভে কিন্তু, যদিও ফেসিয়াল নার্ভ দিয়ে প্যারোটিডের সুপারফিশিয়াল এবং ডিপ লোব সেপারেটেড হয়, কিন্তু কিন্তু মনে করেন যে প্যারোটিডের কিন্তু কোনো ডিরেক্ট কিন্তু কোনো ইয়া নাই, কোনো কিন্তু মানে ডিরেক্ট কিন্তু কোনো নার্ভ সাপ্লাই নাই আমি যতদূর জানি। সো আমি এটা গ্রেটার অরিকুলার নার্ভ, আপনারা সবাই জানেন যে আপনার ওটিক গ্যাংলিয়ন যখন হয়, প্যারোটিডের সিকিউরিটি মোটর সাপ্লাই কিন্তু অরিকুলোটেম্পোরাল নার্ভ দিয়ে সে পায়। সো আমি এই দুটো অ্যান্সার রাখছি। সো এটাই নার্ভ সাপ্লাই দ্য প্যারোটিড রিজিয়ন। সুন্দর করে আমি আবার আপনাদের বক্স আকারে পয়েন্ট আকারে লিখে দিছি, আপনারা একটু দেখলেই পারবেন। আচ্ছা, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন যেটা, এটা আপনাদের আবার আসছে 152 পেজ থেকে, আমি এটাও অ্যাড করে দিছি। এটা অপশন গুলো আমার নিজের ক্রিয়েট করা, আপনাদের পরীক্ষার অপশন না, বাট যেটাই হোক আপনারা অপশন গুলো খুব ক্রিটিক্যালি ক্রিয়েট করা। সো আপনারা পড়লে বুঝবেন যে আসলে সুন্দর ভাবে আমি অপশন গুলো ক্রিয়েট ক্রিয়েট করার চেষ্টা করছি। আচ্ছা, এরপর আমি যদি শিওর ছিলাম না যে এই কোশ্চেনটা আপনাদের এমসিকিউ তে আসছে না এসবি তে আসছে, সো আমি এটা এমসিকিউ এর মধ্যেও রাখছি। যদি এমসিকিউ হতো তাহলে এটা আমি 3টাই ট্রু দিতাম, ঠিক আছে। পরের টিম্পেনে লিঙ্ক করলাম, শেষ, সেই একই কোশ্চেন। সো যেটা আপনার এটা ছিল না, সো এটা বাদ আর কি, এটা আপনার যেটা এসবিআই তে ছিল। আচ্ছা, অ্যান্টিরিয়র বাস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা প্রতি বছর আসে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এই হচ্ছে কোনটা, এই যে দেখেন কি সুন্দর ভিশরাম সিং এর একটা ছবি, হ্যাঁ, এই ভিশরাম সিং এর ছবি আর একে দত্তের 118 পেজে আছে। হ্যাঁ, এই ছবিগুলো কত সুন্দর, দেখেন অ্যান্টিরিয়র ব্রাঞ্চ কি কি, মিডিয়াল ব্রাঞ্চ কি, পোস্টেরিয়র ব্রাঞ্চ কি, টার্মিনাল ব্রাঞ্চ কি, একটা ছবিতে সব দেয়া আছে। এবং প্রতিবার এইভাবে আসে, মিডিয়াল ব্রাঞ্চ কি, টার্মিনাল ব্রাঞ্চ কি, পোস্টেরিয়র ব্রাঞ্চ কি, এইভাবে বারবার আসে। সো আপনারা এটা পড়বেন। আচ্ছা, সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট কি, আপনাদের কিন্তু আমি সববার সাজেশন দেওয়ার সময় বলি মিডিয়াস্টিনাম কিন্তু বাদ দেওয়া যাবে না, মিডিয়াস্টিনাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি সুপিরিয়র মিডিয়াস্টিনামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই সুপিরিয়র মিডিয়াস্টিনাম থেকে আসছে, আমি বিডি চৌরাশিয়ার ভলিউম 1-এ 279 পেজ থেকে কন্টেন্ট গুলো দিয়ে দিছি, সেখান থেকে আমি অপশন গুলো ক্রিয়েট করছি। সো আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, এন্ড আর্টারি কি কি আছে, হ্যাঁ, এন্ড আর্টারি কি কি আছে, অপশন গুলো মানে এগুলো ছিল না। হ্যাঁ, আমি দুইটা রাখছি, সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, ল্যাবিরিনথাইন আর্টারি, দুটো আমাদের হচ্ছে এন্ড আর্টারি, আরো কিছু কিছু এন্ড আর্টারি আছে। হ্যাঁ, করোনারি আর্টারি আর ফাংশনাল আর্টারি।
সেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য সেরেব্রাল আর্টারি, সেগমেন্টাল ব্রাঞ্চ অফ দ্য কিডনি এন্ড স্প্লিন। সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। আমাদের এন্ড আর্টারি যে কোশ্চেন কয়টা আছে, আসছিল মনে হয় ফাংশনাল এন্ড আর্টারি মনে হয় মোস্ট প্রবাবলি। ফাংশনাল এন্ড আর্টারি। আচ্ছা ঠিক আছে, ফাংশনাল এন্ড আর্টারি দিলেও একই কথা, ফাংশনাল এন্ড আর্টারি আর এমনি এন্ড আর্টারি একই কথা। এন্ড আর্টারি আসলে যদি আলাদা হতে পারে, আলাদা হলে আমার জানা নেই। এন্ড আর্টারি মনে আমি যেটা মনে করি যে সহজভাবে বললে এন্ড আর্টারি বললে যেখানে যে তার আর কোনো ব্রাঞ্চিং নাই, ঠিক আছে, সেগুলাই আসলে মনে হয় এন্ড আর্টারি। এখন ফাংশনালি মানে আর কোন আর আরেকটা হচ্ছে যে যারা একটা নির্দিষ্ট আহ, জায়গায় সাপ্লাই দেয় আর কি, এরকম কিছু আছে। ডেফিনেশনটা আমার খেয়াল নাই। তো যেটাই হোক, উত্তর উত্তর এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ল্যাবিরিনথাইন আর্টারি, সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, আর করোনারি আর্টারি, সেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য সেরেব্রাল আর্টারি, এগুলো আমি পাইছি আর কি বই থেকে। হ্যাঁ, এবং BD84 এই এন্ড আর্টারি বলতে শুধু এই দুইটার কথাই বলা আছে, ল্যাবিরিনথাইন এন্ড সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। BD84 যদি আপনারা সার্চ দেন পাবেন, দেখবেন একদম একই সাথে 244 পেজে এই দুইটার কথা বলা আছে। এই আদার এন্ড আর্টারি এগুলো বলা আছে, ওখান থেকে আমার নেওয়া এটা। ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেনটা ওই BD84 থেকে আসছে। আচ্ছা, কিলিয়ান্স ডেহিশনস এগুলা খুবই সহজ। আপনারা জানেন যে আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টরের যে দুইটা মাসেল আছে, দুইটা মাসেলের মধ্যে একটা লুজ টিস্যু মানে একটা উইক স্পট থাকে, সেটাকে আমরা বলি কিলিয়ান্স এরিয়া। সেখানে কিলিয়ান্স ডেহিশনস হয় ইউজুয়ালি। তো আমরা বাকি অপশন গুলা ক্রিয়েট করছি, তো আপনারা এখান থেকে জাস্ট দেখে নেবেন তাহলে হবে। আচ্ছা, পোস্টোরিকাল লিম্ফ নোড, লিম্ফ নোড মানে কোথা থেকে ড্রেন হয়, কোন কোন জায়গা থেকে আসে, এটা একদম ডিংরা 456 পেজ থেকে আসছে, একদম হুবহু কোশ্চেন আসছে। সো সেইখান থেকে আমি অ্যাড করছি যেন স্কাল্প, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পিনা, মাস্টার স্কিন, অ্যাপেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল, সাব ম্যান্ডিবুলার লিম্ফ নোড, এগুলো ছিল হয়তো। এগুলো ছিল না, মানে অপশন তো আমি পাইনি, জাস্ট অপশন আমি অ্যাড করছি। সো ডিংরার 456 পেজ থেকে এটা পড়ে নেবেন। সো আপনারা যেগুলো আমি যখন রেফারেন্স দেবো শুধু এই একটাই পড়বেন, এই পেজে দেখবেন আরো অন্যান্য লিম্ফ নোড গুলা, ড্রেনেজ গুলা বলা আছে। সো আপনি সেগুলোর সাথে সাথে পড়ে ফেলবেন, তাহলে আপনার পড়াগুলো আগাবে। ঠিক আছে, ওটোলিথ আপনার এগুলো ইন্ডিভিজুয়ালি আপনাদের বারবার পড়াইছি, হ্যাঁ, এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওটোলিথ, ম্যাকুলা কি, যাই হোক সবগুলো বলছি। তো লিনিয়ার অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, তিনটা একই কথা। মানে অটোলিথ বলেন, ম্যাকুলা বলেন, ইউট্রিকল স্যাকিল বলেন, যাই বলেন উত্তর কিন্তু এইগুলাই হবে। আর হচ্ছে যদি আমি বলি কাইনেটিক, অ্যাঙ্গুলার কাইনেটিক ইকুইলিব্রিয়াম, এগুলো কিন্তু আমাদের সেমি সার্কুলার ক্যানাল, তাই না? আমরা খুব পড়াইছি, এতবার পড়াইছি। So, মানে এই ধরনের কোশ্চেন যদি এসে থাকে আপনারা সবাই পারছেন এগুলো। আচ্ছা, থাইরয়েড হরমোনের সিনথেসিস ইন ফিটাল লাইফ, এটা দিয়ে একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা কিন্তু আমি আমার ডেভেলপ করতে অনেক সময় ব্যয় করতে হয়েছে আর কি। আসলে এই ল্যাংম্যানের 14 এডিশনের 298 পেজ অবশ্যই পড়বেন আপনারা, ঠিক আছে? আমি এই কোশ্চেনটা স্টেম বানাইছি একটা কারণে, যেন আপনারা এই কোশ্চেন নিজেরা যখন পড়তে যাবেন, এই কোশ্চেন পড়তে যা দেখবেন যে কিছু পারতেছেন না, তখন আপনি খোঁজার চেষ্টা করবেন, খোঁজার চেষ্টা করে এই দুই জায়গা পাবেন। আমি যেহেতু রেফারেন্স দিছি, এই দুইটা পাবেন এবং এই দুইটা আপনি সব পড়ে নেবেন। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আমি এই কোশ্চেনটা অ্যাড করছি। ঠিক আছে, অপশনগুলো একদম ঠিক ওই মেন বই থেকে নেওয়া, জাস্ট কিছু কথাবার্তা, কোনো 12 সপ্তাহ জায়গায় 16 সপ্তাহ, 18 জায়গায় 16, এরকম ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট লাইক আপনাদের প্রিপারেশন নিতে যেন সুবিধা হয়। সো ল্যাংম্যান 14 এডিশনে 298 পেজে কি আছে যাদের বই নাই, মানে এর আগের এডিশনে আমি যখন কোশ্চেন সলভ করছি অনেকে বলছে যে ভাই আপনি সম্ভব হইলে ওই বইটাও তুলে দেবেন, অনেকের কাছে হয়তো বইও নাই, আবার একটা কোশ্চেনের জন্য বই পড়বে, এটাও তাদের ঝামেলা মনে হয়। সো আমি তাদেরকে করছি কি, ঠিক আছে তাহলে আমি বই থেকে একদম হুবহু কপি পেস্ট করে এখানে কিন্তু বসাই দিয়েছি। তো ঠিক আছে, আপনার যাদের বই নেই তারা এখান থেকেও পড়তে পারেন, যেভাবে পারেন আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথা। আচ্ছা, এরপরে আসেন যে আমরা আসি সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস, আমাদের স্যারদের খুব পছন্দের আর্টস। ইএনটি স্যারদের পছন্দের আর্টস কি যদি কেউ বলে, তাহলে আমি বলবো সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস। আমাদের স্যারদের খুব পছন্দ, খুব আসে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস আর এদিকে সেকেন্ড পাউস। হ্যাঁ, এই স্যারদের এত পছন্দ, খালি এই সেকেন্ড সেকেন্ড দিয়ে আসে, ফার্স্ট আর দেয় না। তো সেখান থেকে আমি এটা অ্যাড করছি। হ্যাঁ, তো এটা আপনাদের পড়ে নেবেন, ঠিক আছে? এটা মিকেলস কার্টিলেজ, রিচার্ডস কার্টিলেজ, দুইটা কার্টিলেজ আছে তাই না? রিচার্ড কার্টিলেজ কোথায়, কোন আর্টস থেকে আসে কেউ বলেন একজন? রিচার্ড কার্টিলেজ, এই দুইটা পাশাপাশি আছে। ফার্স্ট আর্টস থেকে, ফার্স্ট আর্টস থেকে। ফার্স্ট আর্টস থেকে কি রিচার্ড আসে? রিচার্ড আসবে সেকেন্ড, হাইওয়েড আর্টস থেকে। হাইওয়ার্ড আর্টস থেকে, রাইট। তাহলে মিকেল কার্টিলেজ হচ্ছে এটা, আর আর মিকেলস আপনার রিচার্ড ফার্স্ট আর্টস রিচার্ড থেকে, বলতে মিকেলস। রিচার্ড হ্যাঁ, মিকেল হচ্ছে ফার্স্ট আর্টস, আর সেকেন্ড আর্টস থেকে আসে রিচার্ড। দেখেন এই বক্সে কিন্তু নাই, আপনারা এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এটা আমি আপনাদের পড়ানোর সময় এই যখন সাজেশন দিছিলাম, যতদূর মনে আছে, ইএনটি নোটস যে ক্লাস ছিল সেই ক্লাসে আমি বলে দিছিলাম।
তো দেখেন এরকম কিছু প্রশ্ন কিন্তু আসে, এগুলো হচ্ছে আপনার মানে পেইড কোশ্চেন, সহজ কোশ্চেন, আপনারা সবাই পারবেন আর কি। আচ্ছা, ইন ক্যারোটিড শীট ইট ইজ ট্রাভার্সড বাই, এগুলা আপনাদের খুব হ্যালো। সহজ। হ্যালো, হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন একটু বলেন তো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাদেরকে একটু কোর্স বানাই রাখি, হ্যাঁ, দেখা গেল কোনো মতে কারেন্ট যদি চলে গেলে বন্ধ না হয়ে যায়, আপনাদের কয়েকজনকে একটু কোর্স বানাই রাখি। ওকে ঠিক আছে, তাহলে আমরা আসি যেটা ইন ক্যারোটিড শীট কি হলো। আচ্ছা ঠিক আছে, আমাকে তো শোনা যাচ্ছে, না শোনা গেলে আপনারা না বলতে পারলে চ্যাট বক্সে বলবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম, ইন ক্যারোটিড শীট ইট ইজ ট্রাভার্সড বাই, হ্যাঁ, এটাও আমার ক্রিয়েট করা। আপনারা দেখেন ওই আমি যে সবসময় বলছি স্ট্রাকচার পায়ারসিং দ্য ক্যারোটিড শীট, এটা একটা প্রশ্ন। আর স্ট্রাকচার ইন দ্য ক্যারোটিড শীট, ক্যারোটিড শীটের মধ্যে কি আছে, ঠিক আছে, এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আসলে আলাদা, ঠিক আছে, অনেকে এটা ভুল করে। হ্যাঁ, একটা হচ্ছে আমি বলছি যে ক্যারোটিড শীতের মধ্যে মনে করেন যে আমি বলি ইন্টারনাল জুগুলার ভেইন আছে, হ্যাঁ, তারপর বলি ভেগাস নার্ভাস এগুলো আছে, হ্যাঁ, তো আর কমন ক্যারোটিড আর্টারি আছে, ঠিক আছে। তো ধরলাম এরকম আসে। এখন আমি বলছি স্ট্রাকচার পায়ারসিং বা মনে করেন ইট ইজ ট্রাভার্সড বাই, যাই বলেন। পায়ারসিং মানে কি, সেটা হচ্ছে ক্যারোটিড শীটকে পায়ার্স করে যাচ্ছে। তাহলে দেখেন ইন্টারনাল জুগুলার ভেইন তো ওর মধ্যে আছে, ওকে পায়ার্স করে যাচ্ছে কে, ইন্টারনাল জুগুলার ভেইনের যে ট্রাইবিউটারিজ সেগুলো কিন্তু ওকে পায়ার্স করে যাচ্ছে। কমন ক্যারোটিড আর্টারি হয়তো আছে কিন্তু তার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু এর মধ্যে নাই, সো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ বা তার ট্রাইবিউটারিজ ও কিন্তু ওকে পায়ার্স করে যাচ্ছে। তো এই 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 জিনিসটা অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে কি যে যেটা স্ট্রাকচার ফাউন্ড ইন দ্য ক্যারোটিড শেড এবং ইয়া করে পায়ার্স করে, দুইটা মনে করে একই, দুইটা কিন্তু এক না, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে আপনাদের। যদি আমরা ছবি দেখাই, এগুলো আপনাদের পড়ানোর সময় আমি পড়াইছি। তো দেখেন এগুলো যদি ছবিতে দেখে যে স্ট্রাকচার পায়ার্সিং দ্য ক্যারোটিড সেটা একদম হুবহু এখান থেকে নেয়া, বাট স্ট্রাকচার এর মধ্যে কি কি আছে, ক্যারোটিড শিটের কন্টেন্ট কি, দেখেন কন্টেন্ট বললে কিন্তু একটা উত্তর, কমন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, ভেগাস নার্ভ, এগুলো কিন্তু এর কন্টেন্ট, ঠিক আছে। তাহলে কন্টেন্ট এবং স্ট্রাকচার পায়ার্সিং বা স্ট্রাকচার ট্রাভার্সিং এই দুইটা জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এরপরে এই কোশ্চেনটা একদম আমি রিগার্ডিং ইলাস্টিক কার্টিলেজ, কার্টিলেজ কিন্তু আমাদের পড়তে হয়। দেখেন আমাদের স্যাররা কিন্তু কোশ্চেন কিন্তু খারাপ করেন না, দেখেন আপনি কার্টিলেজ যদি না জানেন, আপনি মাইরিঙ্গোপ্লাস্টি করেন, অনেক সময় ট্রাগাসের কার্টিলেজ নিয়ে ওখানে বসান, আপনি যদি তার পেরিকার্ডিয়াম কি, কার্টিলেজের ডিটেলস যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনার সার্জিক্যাল ফিল্ডে আপনার কাজের জ্ঞান, ডেপথ অফ নলেজ কিন্তু কম থেকে যাবে, ঠিক আছে। এই জন্য স্যাররাও কিন্তু কোশ্চেন এইভাবেই দেয় যে আপনি এগুলো জানেন কিনা, ঠিক আছে। তো ইলাস্টিক কার্টিলেজ জ্যাঙ্কুইরা 16 এডিশনে 136 পেজের পুরো রেফারেন্সটা আমি একদম ওখান থেকে কপি পেস্ট করছি। এটা মনে হয় আমাদের ইয়া ভাই বলছিল যে, আমাদের মিনহাজ ভাই বলছিল যে ভাই আপনি সম্ভব হলে বইয়ের ইয়া ডিটেইলসটাও দিয়ে দিবেন। সো সেটা দিয়ে দিছি, সেটাও দিয়ে দিছি। সো আমি এই কোশ্চেনটা আমি নিজে ক্রিয়েট করছি কারণ আমি অপশন পাইনি। তো দেখা যাচ্ছে প্রাইমারি স্কেলেটাল টিস্যু ইন ফিটাস, বাট আমি যেগুলো দিয়েছি যেহেতু টেক্সট বই থেকে তুলে দিছি, সো ইনশাল্লাহ দেখবেন যে এবার না হলেও কোনো না কোনো বার আপনি দেখবেন যে কমন আসছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ফল সিস্টেম, একটা ট্রু স্টেম মেইনলি টাইপ 2 টাইপ অফ কোলাজেন, জানি না আপনাদের ছিল কিনা এটা অপশনে, বাট যদি থাকে সেটা হচ্ছে ট্রু উত্তর, আর বাকিগুলো আমি জাস্ট একটু যোগ বিয়োগ করে দিছি। সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এটা 172 পেজ থেকে আছে। মোট কয়টা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে, কোনটা লার্জেস্ট, কোনটাকে স্টিলেট গ্যাংলিয়ন বলে, হ্যাঁ, অ্যান্সার সাবক্লেভিয়া কি, আচ্ছা আপনি এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে এটাও আমার ক্রিয়েট করা, আপনাদের পরীক্ষার অপশন না। So আমি যেটা চেষ্টা করছি, যেটা আপনাদের অপশনে নাই আমি নিজে ক্রিয়েট করে দিছি যাতে আপনাদের ক্লিয়ার থাকে। এবং তারপরে আমি এই 3টা গ্যাংলিয়নের ডিটেলস কিন্তু সাইজ শেপ সিচুয়েশন এখানে দিয়ে দিছি, মানে যারা, মানে আমি চাইছি যে আপনাদের কোশ্চেন ব্যাগটা একটা কমপ্লিট বুক হোক, হ্যাঁ, যে কোশ্চেন ব্যাগ হাতে নিয়ে যেন আপনার মনে না হয় যে
এটা এই পেজের রেফারেন্সে যাই ওখান থেকে খুঁজি, খোঁজাখুঁজিরও দরকার নেই, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অ্যান্সার সার্ভাইকালিস দিয়ে মনে হয় একটা কোশ্চেন ছিল, সো সেটাও আমি ক্রিয়েট করছি, এটাও আমি অপশন জানতাম না, সো অপশনগুলো আমি নিজে ক্রিয়েট করছি। সো সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি চেষ্টা করছি যে অপশনগুলা অপশনগুলো দেয়া মানে হচ্ছে যে আপনার নিজেকে অ্যাসেস করাই আর কি, ঠিক আছে, এর বাইরে কিছু না। তো অপশনগুলো আপনারা দেখে একটু দেখে নেবেন, এগুলো আমি আর এক্সপ্লেন করছি না, ঠিক আছে, আপনারা দেখলে বুঝবেন। হ্যাঁ, থিক না লো, থিক না, এটা থিন, হ্যাঁ, সাপ্লাস বি ইনফ্রাহাইড মাসেল, এটা ট্রু স্টেম। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন, দেখলে হবে। ওকে, ক্রেনিয়াল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ গুলা ট্রান্সমিট করে কোন ফোরামিনা দিয়ে, এটা আপনাদের আসছিল। এই ফুটোলজি আপনাদের সবসময় বলি যে ফুটোলজি আমাদের ইএনটির জন্য খুব গুরুত্বপূর্ণ। সো ফুটোলজিটা পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। সো আমরা সেগুলা পাশাপাশি দিয়ে দিছি। সো আপনারা সবাই জানেন যে আমরা এটা মনে রাখি, রোটান্ডাম মানে রোটা ম্যাক্স, তাহলে রোটা দিয়ে ম্যাক্সিলারি নার্ভ, তাই না? ওভেল মেল, ওভেল মেল এটা দিয়ে মনে রাখতাম আমরা, তাই না? ম্যাক্সিলারি ডিভিশন, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, এভাবে আমরা লিম্ফেটিক্স এটা মনে রাখতাম আর কি। হ্যাঁ, তারপরে তো বাকি যেগুলো আছে এগুলা ক্রিয়েট করা। সো আপনারা অবশ্যই ফুটোলজিটা আপনাদের যাদের হেড নেক শীট আছে, আমাদের সিনাপসের হেড নেক শীট, সেখানে কিন্তু একদম বক্স আকারে দেওয়া আছে। টনসিলার বেডের মাসেল কি, এগুলো একদম পেইড কোশ্চেন। হ্যাঁ, এগুলো আপনারা সবাই পারেন, খুবই সহজ প্রশ্ন, আমার মনে হয় আপনারা সবাই পারছেন। সেই ছবি, এটা বিডি চৌরাশার ছবিগুলো দিয়ে দিছে। এই যে আমাদের এটা, এটা যে টনসিল হয়, এই আমার টনসিলের বেড, মানে এই বেডের মধ্যে কি কি আছে সুন্দর করে দেয়া আছে, একদম মানে মিলাই মিলাই পড়ে নেবেন। তাই সহজ প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করলাম না। ইনফ্রাটেম্পোরাল ফসার মধ্যে কোন নার্ভ থাকে, এগুলা খুবই সহজ। টেরিগোপ্যালাটাইন, ইনফ্রাটেম্পোরাল ফসা, এই যখন পড়াইছি বারবার বলছি, এখান থেকে যে কোনো একটা দিবে। হ্যাঁ, তো এটা আপনারা পড়বেন এখান থেকে, ঠিক আছে। সো আমরা টোটালি 25টা কোশ্চেন ছিল আমাদের, তাহলে আমাদের অ্যানাটমি কিন্তু আজকে শেষ। সো আমাদের আর ফিজিওলজির 25টা কোশ্চেন আজকে এক্সপ্লেইন করব, বাকি 75টা কোশ্চেন আমরা আগামী ক্লাসে এক্সপ্লেইন করব। তো ঠিক আছে, ফিজিওলজির এসবিআই কোশ্চেন গুলাতে আসি। ফিজিওলজির কোশ্চেন গুলা সলভ করতে আমার সব থেকে কষ্ট হয়েছে, এত কষ্ট মানে আর কোথাও হয়নি। হ্যাঁ, কারণ কোশ্চেন গুলো আমার কাছে মনে হয়েছে খুবই নতুন এবং খুবই ভেরি ভেরি বেসিক, একেবারে অন্যরকম ভাবে বেসিক ভাবে দিছে। এবং আমি এখানে আমাদের মিনহাজ ভাইকে অবশ্যই কৃতজ্ঞতা আহ, চিত্তে স্মরণ করতেছি। ভাই আসলে আমাকে অনেক হেল্প করছে, ভাইকে রাত বিরাতে আমি ফোন দিছি যে ভাই এটা কি ছিল, স্টেম গুলা বলেন। হ্যাঁ, এবং আমাদের গত সেশনের বা যেসব স্টুডেন্টরা ছিল আমাদের সিনাপসে, তারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমাদেরকে প্রোভাইড করছে। একটা ভাই, ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম, সাফায়েত ভাই মেবি, সাফায়েত ভাই একদম দেখাচ্ছে যে একদম আমাকে একদম মানে দেখাচ্ছে যে একটু উল্টাপাল্টা পেজ গুলো সিনক্রোনাইজ না, একটু উল্টাপাল্টা ভাবে দিছে, বাট ভাই কিন্তু একদম ডিরেক্টলি আমাকে কোশ্চেন গুলো দিছে। হ্যাঁ, এবং তাছাড়া এমনি অন্যান্য গ্রুপে গ্রুপে উল্টাপাল্টা একটার একের পরে দুই, দুইয়ের মধ্যে মানে উল্টাপাল্টা ভাবে আসছে। তাহলে আমার মেলা কষ্ট করতে হয়েছে কোশ্চেন গুলা গুছানো, সিনক্রোনাইজ করা, পেপার 2 আলাদা করা, 3 আলাদা করা, অপশন ক্রিয়েট করা, বইয়ের মধ্যে খোঁজা। আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে যায় মনে করেন যে আমার যে কত বই ঘাটতে হয়েছে। মানে আমার মনে হয় যে যে কাজটা আমি করলাম, এই কাজটা যদি আপনারা করতেন আপনারা আরো উপকৃত হতেন। কারণ এই যে কোশ্চেনের স্টেম গুলো, এগুলো কিন্তু আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিছি। মানে আমি যখন এই যে ভাই সাফায়েত ভাই বা মেজবা ভাই বা যারা ছিল আমাদেরকে, যারা কোশ্চেন গুলো দিয়েছেন, কোশ্চেন গুলো পাওয়া মাত্রই কিন্তু আমি গ্রুপে হচ্ছে, মানে তখন জাস্ট কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিছি। যারা চাইছে, বা আমাদের আমি একটা পোস্ট দিছিলাম, কাদের কাদের কোশ্চেন লাগবে কমেন্ট করেন, তাদেরকে মেইলেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা যদি নিজেরাও সলভ করতেন তাহলে দেখবেন আপনার অনেক নলেজ বাড়তো। তাহলে একটা কোশ্চেন ছিল প্রাইমার ফর কাউন্টার কারেন্ট মাল্টিভার সিস্টেম, এটার অ্যান্সার হবে স্লাগিশ ব্লাড ফ্লো। এটা আমি খুঁজছি গাইটনের 15 এডিশনের 366 পেজে আছে। এটা আমি দেখেন, আমি তারপরে কাউন্টার কারেন্টের মাল্টিপ্লায়ারের ডিটেলস এই এত কিছু আপনাকে লিখে দিছি। এখন আপনি যদি আমারে ধরেন আমি কিন্তু কিছু পারবো না। আপনি যদি বলেন যে ভাই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা একটু আমারে বুঝাই দেন, তাহলে ভাই আমি মাপ ধরে কান ধরে মাপ হোসাই দোয়া হোসাই। হ্যাঁ, কারণ এগুলো আমি আসলে নিজেই আমি ভালো বুঝি না। বাট আপনাদের এই যে ধরেন এই ধরনের কোশ্চেন গুলো পারা আসলে কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে মানে আমি হলে পারতাম না। হ্যাঁ, আর আমরা ইএনটির ফ্যাকাল্টিতে পড়ি, আমরা বেসিক ফিজিওলজির ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে যাই। সারা দেখেন কোথা থেকে কোশ্চেন দিছে। হ্যাঁ, সো আমি বাকি একটা অপশন পাইছি, আমার মিনাজ ভাই বলছিল এটা ছিল স্লাগিশ ব্লাড ফ্লো, মেবি এটা বলছিল। আর বাকি অপশন ওকারসিন রেনাল কর্টেক্স, এই দুইটা অপশন মনে হয় বলছিল ভাই। বাকি তিনটা আমি অ্যাড করছি। সো আমার কাছে মনে হয়েছে স্লাগিশ ব্লাড ফ্লো এটা একদম ডিরেক্টলি দেখেন, আপনারা যদি বইটা খুলেন, বইটা খুলে দেখবেন এই যে মেডুলারি ব্লাড ফ্লো ইজ লো, এই টু স্পেশাল ফিচার এখানে কিন্তু লেখা ছিল। ঠিক আছে,
সো আমি সেখান থেকে এটা দিয়ে দিছি। আমার কাছে মনে হয়েছে যে আর যে কোনো জিনিস জ্ঞানং গাইটন যখন পড়বেন দেখবেন 1 নম্বরে যে কোনো প্রশ্নের, এখন আমাদের স্যাররা কি করে, মানে যখন পড়ায় স্যাররা যখন কোশ্চেন অ্যান্সার দেয় 5টা অপশন থাকলে 5টাই তুলে দেয়, 5টাই ট্রু তুলে দেয়। সো 1 নম্বরে যেটা থাকবে সেটাই আপনার ট্রু উত্তর ধরতে হবে, ঠিক আছে? মানে স্যাররা এখন 5টাই ট্রু স্টেমই দেয় পরীক্ষার সময়। তো আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা একটা খুব মজার একটা কোশ্চেন দিচ্ছিল, আমার মনে হয় যারা একটু ম্যাথ ভালো পারে, যারা একটু বুঝে পড়ছে তারা সবাই পারছে। আপনারা সবাই জানেন পালস প্রেশার মানে হচ্ছে সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার, আর মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/1/3 অফ পালস প্রেশার। তাহলে আপনি পালস প্রেশার ক্যালকুলেশন করছেন 30, আর হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার 100 প্লাস 1 1 to 30/3 মানে 110। সো আমার মনে হয় এরকম কিছু কোশ্চেন থাকলে আসলে ভালোই হয়। হ্যাঁ, সবার পারা সহজ হয়। আচ্ছা, এই এই কোশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন যদি আপনারা পারেন তার মানে আপনারা অনেক ভালো পড়াশোনা করছেন। আচ্ছা, কোশ্চেনটা ছিল গ্লুকোনিওজেনেসিস ইজ কন্ট্রোল বাই হুইচ হরমোন, এবং এখানে অপশনে গ্লুকাগন, ইনসুলিন, গ্রোথ হরমোন, কর্টিসল এগুলো সব ছিল। অনেকে এটার উত্তর হয়তো ইনসুলিন লাগাইছেন, কেউ কেউ অবশ্য গ্লুকাগন দাঁড়াইছেন। গ্লুকোনিওজেনেসিস তার মানে নতুন গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে সেটা তো গ্লুকাগনই হওয়ার কথা। হ্যাঁ, তো আমার মনে হয় এই কোশ্চেনটা আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। ইভেন মানে আমাকে দিলেও হয়তো আমি ভুল করতাম এই কোশ্চেনটা। তো দেখেন এইটা একদম জ্ঞানং এর 851 পেজে থেকে হুবহু তুলে দেয়া, ঠিক আছে? রেগুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস এখানে বলছে ইন অ্যাডিশন দ্য হরমোন কর্টিসল ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর দিস রেগুলেশন। ঠিক আছে, অন্যান্য হরমোন গুলার কথা বলা আছে, বাট এই একটা লাইন দিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটাতে কেন স্পেশাল সেটার আবার স্পেশালি আপনার ইয়াও করা আছে, এক্সপ্লেইনও করা আছে। দাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস বাই হুইচ গ্লুকোনেসিস প্রমোটেড থ্রু দ্য রিলিজ অফ গ্লুকোকর্টিকয়েড ফ্রম দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে দেখছেন এই একটা কোশ্চেন আপনার এই বক্সের মধ্যে আছে এই কোশ্চেনটা, মানে এই অ্যান্সারটা। তাহলে বুঝছেন আপনাকে কেন আপনি হরমোনটা আপনাকে কিন্তু গাইডন থেকে পড়তে হবে। আসলে আপনাদের আমি খালি পড়া বাড়াই যাচ্ছি। হ্যাঁ, অনেকে আমার উপর নাখোশ হতে পারেন যে ভাই খালি পড়া বাড়াই যাচ্ছে, আসলে কিছু করার নাই ভাই। আসলে স্যাররা তো কোথাও স্যাররা তো আইন মানে না। হ্যাঁ, স্যাররা তো স্যারদের মতো করে প্রশ্ন করে। স্যাররা আপনাকে আপনার ডেপথ অফ নলেজ কতটুকু আছে বের করে ছাড়বে। হ্যাঁ, তো দেখছেন একটা কোশ্চেন গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, গ্লুকাগন, কর্টিসল, হ্যাঁ, ইনডিরেক্টলি গ্রোথ হরমোন, ইনসুলিনেরও কিন্তু কিছুটা রোল আছে। তো এই কোশ্চেনটা কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমামই ভুল করতে পারেন। আচ্ছা, ইন্ডিকেটর ডাইলিউশন মেথড এটা কিন্তু অনেকেই তো ভুল হতে পারে, অনেকে পারছেন হয়তো। এটা কিন্তু শীটেও আছে, এটা একদম শীটেও আছে। আমরা ওই যে কার্ডিয়াক আউটপুটের মেজারমেন্টের যে পয়েন্ট আছে, 4টা 5টা পয়েন্ট ছিল, যে যেটা যেটা দিয়ে মাপি। আপনারা গাইটন 15 এডিশনের 256 পেজ আছে, এবং জ্ঞানং 26 এডিশনের 532 পেজ আছে। এই দুই জায়গায় আমি ইন্ডিকেটর ডাইলেশন মেথডের ডিটেলস আছে, এটা আমরা কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজার করি সেগুলো এখানে দিয়ে দিছি, ডিটেলস দিছি। এখন আহ, আহ, আবার সে একই কথা ভাই, মাপ চাই দোয়া চাই, আপনি আমার জিজ্ঞেস করেন না ভাই ইন্ডিকেটর ডাইলেশন মেথডটা একটু বুঝাই দেন। ভাই বোঝানো সম্ভব না, বোঝানো আসলে সম্ভব না তা না, আমি যদি একটু পড়লে হয়তো বোঝানো সম্ভব, বাট আমার এখন আর আসলে ভালো লাগে না এগুলো তো পড়তে। ঠিক আছে, এইসব বেসিক ফিজিওলজি, কোর ফিজিওলজি পড়তে আমারও ভালো লাগে না, আর মনে হয় আপনারা যারা আছেন আপনাদেরও ভালো লাগে না। কিন্তু কিছু করার নাই, পড়তে হবে যেহেতু আসছে। আপনারা অন্তত আমি যতটুকু দিছি এখানে, আমি জাস্ট এখানকার তো বুলেট পয়েন্ট গুলা তুলে দিছি, ঠিক আছে? সো আপনার এখান থেকে একটু দেখে নিন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট এগুলা আপনার সহজ প্রশ্ন, এগুলো যদি আসে আপনার মনে হয় পারছেন সবাই, শীটেও আছে। তো এটা আমি জ্ঞানং এর 26 এডিশনের 632-33 পেজ সেখান থেকে ভাইয়া, নিছি। হ্যাঁ, হ্যাঁ। ওই ইন্ডিকেটর ডাইলেশন মেথড এটা সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ওটা হচ্ছে যে ওই যে বডি ফ্লুইড মেজারমেন্টের যে ইন্ডিকেটর গুলো আছে না, হুম, ওইটা ছিল আর কি। ওইখানে ওই যে চার্টের মধ্যে যে নামগুলো দেওয়া ছিল ওই নামগুলো দিয়ে দিছিল আর কি। এটা রিপিট কোশ্চেন আর কি একটা, আমার ইন্ডিকেটর যতটুকু ডাইলেশন মনে মেথড পড়ে। কি হ্যাঁ, অপশনে কি এটা কি ছিল? ছিল। অপশনে কি বডি ফ্লুইডের নাম ছিল তাই? তো হ্যাঁ, অপশন ওই গুলো কি কি ছিল? ইন্ডিকেটর অফ ফ্লুইড মেজারমেন্ট দিয়ে ওই যে হ্যাঁ, এসটিও, তারপর হচ্ছে ভারী পানি যেটা, তারপর হচ্ছে পাইরিন, বুঝছি এরকম ওই বুঝছি যে বুঝছি। চারটা আছে না, ওই চারটা দেওয়া ছিল আর কি, আমার যতটুকু মনে পড়ে। ও আচ্ছা আচ্ছা, ডাইলিউশন তাহলে এটা মেথড আর হল। কি, ইয়েটা আমার মনে পড়তেছে না ঠিক আর কি, যে ইন্ডিকেটর ডাইলিউশন হুম, মেথড এরকম আসছিল আচ্ছা, মনে তাহলে যদি পড়তেছে। ওইটা হয় তাহলে ইন্ডিকেটর ডাইলেশন বললে ওইটা হলে তো আলাদা আলাদা ব্যাপার। মানে আপনি যেটা হুম, বলতেছেন সেটা বুঝতেছি আমি, ওই আপনার এবিসি একদম বায়োকেমিস্ট্রিতেও আছে ফার্স্টে, মানে একদম হ্যাঁ, একদম 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 ফার্স্টে দেওয়া আমাদের আছে, একটা শীটের চার্ট দেওয়া আছে। শীটের শুরুতেও ছিল, ওই যে D2O ছিল। হ্যাঁ,
হ্যাঁ মানে হ্যাঁ ভারী হ্যাঁ পানি, হ্যাঁ, H2O না দিয়ে ডিটিও D2O ছিল, ছিল। ওই হ্যাঁ হ্যাঁ ডিটিও হ্যাঁ হ্যাঁ। ছিল, এন্টিপাইরিন ছিল, তারপর আরো কিছু পিকুলিয়ার হুম নাম হুম ছিল হুম। আর কি। আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক আছে তাহলে ওটা পড়ে নিয়েন, আমি তো আপাতত এমনি বানাইছি, সো আমি মনে হুম করছিলাম হুম। এটা হবে। তো সমস্যা নেই, এটা পড়ে না না, নিলেন, সমস্যা কি? হ্যাঁ সমস্যা নেই, সমস্যা হ্যাঁ নেই, নো কার্ডিয়াক প্রবলেম। আউটপুট আসলে না জাস্ট খালি আসলে আমি জানতাম ওই না। যে কন্টেন্টটা রিচ করার জন্য আর কি জাস্ট বললাম আর কি হ্যাঁ যে হ্যাঁ, হ্যাঁ ওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে আমি তাহলে চেষ্টা করবো, আমি তাহলে এটা একটু লিখে রাখি, আমি ওই ওইটা একটু এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, বডি ফ্লুইডের ইন্ডিকেশন শর্টে লিখে রাখি, মনে আছে D2, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এটা অ্যাড করবো। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটাও আপনারা মোটামুটি সহজ কোশ্চেন, কিন্তু দেখা যাচ্ছে যে পারা কঠিন হয়ে যায় অনেক সময় এই ধরনের কোশ্চেন যদি ভিতরে ডিটেলস থেকে দেয়। আমরা সবাই জানি যে অক্সিজেনের মেইন মেকানিজম কি কি, কোন কোন মেইন দিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের মেইন কি কি দিয়ে যায়, বা ডিটেলস থেকে দিলে পারা কষ্ট। সো তারপর আপনাদের পড়তে হবে। হ্যাঁ, তো আমি এই ডিটেলসটা একটু লিখে দিছি এখানে, এবং দেখেন যেগুলো দিয়ে আমি কোশ্চেন বানিয়েছি সেগুলোকে সবুজ কালি দিয়ে রাখছি। হ্যাঁ, এগুলো সবুজ কালি দিয়ে রাখছি, দেখেন গাইটন জ্ঞানম মিশাই মিশাই কোশ্চেন করছি। তো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আপনাদের যত দূর রিসোর্স এনরিচ করা যায়, যাদের গাইটন জ্ঞানম পড়তে ভালো লাগে না, অন্তত ভাই আমি যতটুকু দিছি এইটুকু পড়ে ফেলেন। এর পরের এডিশনে যদি রিপিট কোশ্চেন হয় আপনার পারবেন, সবগুলো পারবেন, ঠিক আছে। সো এটা নিচে এটা গাইটনের রেফারেন্স, উপরটা জ্ঞানের রেফারেন্স, দুই জায়গায় রেফারেন্স দিচ্ছে। তো আমি চেষ্টা করছি রিসোর্সটা যতদূর পারি এনরিচ করা যায়। আচ্ছা, এরপরে গ্লুকোকর্টিকয়েড দিয়ে একটা কোশ্চেন ছিল। তো সেটাও আমি গাইটনের দেখেন কতগুলা পেজ, 859, 956, 62 থেকে 65, এই সবগুলা দিয়ে মানে যা আছে গ্লুকোকর্টিকয়েড নিয়ে আপনি আর কিচ্ছু বাদ রাখি নাই। হ্যাঁ, যা আছে। এবং গ্লুকোকর্টিকয়েড কিন্তু আপনার এফসিপিএস এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমি একদম দেখা যাচ্ছে আপনার শীটেও কিন্তু এতগুলা নাই, ঠিক আছে। সো আমি একদম সব দিয়ে দিছি, এবং যেগুলা বোল্ড করে দিছি, মানে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কে কোথায় বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, সবগুলো আবার একটু আলাদা কালি দিয়ে একটু ফোকাস করে দিছি, ঠিক আছে। আপনারা যখন প্রিন্টিং পাবেন তখন এখানে আমার নাম লেখা থাকবে না, তো সমস্যা নাই, তখন আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এখন জাস্ট যাতে রিসার্চটা কেউ কপি না করে, কেউ যেন অন্য কোথাও না চালাই দেয়, সেজন্য এভাবে দিছি। তো সমস্যা নাই, আপনারা অবশ্যই এটা পড়বেন। এখন ভিতরে আমি এক্সপ্লেনেশনে গেলাম না, ঠিক আছে, কারণ অপশন তো আমারই বানানো। হ্যাঁ, আমি এক্সপ্লেন করলে আমি পারবো, বাট অত সময় নিতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, অলরেডি ক্লাস প্রায় 1 ঘন্টার উপরে চলে গেছে। তো এটা আপনারা অবশ্যই পড়বেন, এবং আপনারা যেটা বলি গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, ইনসুলিন, থাইরয়েড, এগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সম্ভব হলে এই জিনিসগুলো আপনি একটু গাইটন থেকে, এই জিনিসগুলো আপনারা একটু গাইটন থেকে পড়ে নেবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। গেল, এরপরে আসেন। আচ্ছা, অডিটরি ইম্পালস থার্ড অর্ডার নিউরন, দেখেন এই থার্ড অর্ডার নিউরন এইগুলা মানে আমি যখন পড়াইছি তখন কিন্তু দিছে। আপনারা যারা যারা ধিংরা পড়ছেন, একটু আপনাদের আমি একটু গল্পের মতো বলি কেন, কারণ যেন আপনারা পড়ার সময় একটু এগুলো আপনার ব্রেনে হিট করে। হ্যাঁ, সেই জন্য আমি একটু মাঝে মাঝে একটু গল্প টল্প বলি যে কেমনে পড়তে হবে। হ্যাঁ, দেখেন আপনারা যারা উম, মানে আমরা তো মেনলি ঢিংরাটাই ফলো করি। ঢিংরাতে দেখেন শুধু 5টা নাম দেয়া আছে, মানে এটা সিকুয়েন্সিয়ালি দেয়া আছে, এটা কিন্তু কোন অর্ডার নিউরন সেটা কিন্তু নাই। দেখেন এখানে কোথাও নাই যে ফার্স্ট অর্ডার নিউরন কোনটা, সেকেন্ড অর্ডার নিউরন কোনটা, কোথাও কিন্তু নাই। আমি যখন পড়াইছিলাম তখন কিন্তু আমি এভাবে লিখে দিছিলাম, দেখেন এটা কিন্তু সেই সময়কার নোট, যে এসপি ইকোলাইমা, এর মধ্যে এসপি মানে স্পাইরাল নিউক্লিয়াস, দেখেন এটা কিন্তু এই অপশনেই নাই, স্পাইরাল গ্যাংলিয়ন আর কি। তারপরে ইতে 8 নার্ভ, সিতে ককলিয়ার, ওতে অলিভেরি কমপ্লেক্স। হ্যাঁ, তারপর ইনফিরিয়র গ্যাংলিয়ন, এইভাবে আমি কোনটা কোন অর্ডারের নিউরন এটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আপনাদের পড়ানোর সময়, ঠিক আছে। দেখেন সেখান থেকে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা আসলে মোহনলালের 2 এডিশনের 22 পেজ থেকে, একদম এই যে দেখেন আপনার একটু দেখাই দিই, এই যে মোহনলালের পাঁচ এই এইখান থেকে কোশ্চেনটা দিছে। তাহলে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, রিসোর্স কোথাও আপনার মিস করেন না। হ্যাঁ, সো যাদের কাছে মোহনলালের এই বইটা নাই, তখন আমি কি করছি, আমি কিন্তু আপনাদের জন্য ওইটা অ্যাড করে দিছি, তাই না। So, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা সিনাপস মেডিকেল একাডেমি কিন্তু এরকম ভাবে আপনাকে, শুধু এমন না সে মান্দাতার আমলে যা পড়ছেন ওইটাই বারবার রিভাইজ দিয়েছি, এমন না কিন্তু। আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা কিন্তু আপডেটেড ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। এবং স্পেশালি আমি যেটা করি, আমি কিন্তু আমি যে খুব পারি তা না, কিন্তু আমি যদি পড়ার সময় কোনো নতুন জিনিস পাই, নতুন সেশনে আমি যখন ক্লাস নেই, ওই জিনিসগুলা কিন্তু আমি আবার অ্যাড করে দিই ক্লাস। মানে অনেক সেশনে আছে যে ওই আগের একটা ক্লাস আছে ওইটাই বারবার রিপিট করছে,
বাট আমি কি করি, আমি যখন এটা পড়তে যাই, যখন মোহনলাল এই জিনিসটা পাইছি, সেটা আমি আমার বইয়ে লিখে রাখছি এবং সেটাই আপনাকে ডেলিভারি করছি। আর আমাদের কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকতে হয়, হ্যাঁ, না করলে কারণ আমি ডিপ্লোমা কোর্সে আছে, আমার সামনে পরীক্ষা দিতে হবে। সো আমি স্কট ব্রাউন যখন পড়ি, স্কট ব্রাউন থেকে নতুন কোনো কিছু পাইলে সেগুলো একটু আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বা আমার যদি মনে হয় যে না এটা এফসিপিএস আসতে পারে, এবং দেখা যায় যে অনেক সময় সেটা মিলে যায়, ঠিক আছে। তো আমি যেটা মনে করি, যারা আমাদের হয়তো অনেকেই আজকে আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি নাই, এমন কেউ আছেন, তারা কিন্তু আমাদের দেখতেছেন যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে চেষ্টা করতেছি। তো আমার মনে হয় আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে আসতে পারেন। সো এই সেই থার্ড অর্ডার নিউরন, দেখেন একদম এখান থেকে একদম হুবহু দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনারা এটা করতেই পারেন এখান থেকে। আচ্ছা, হুইচ রিসেপ্টর বাইন্ডস উইথ, আছে এবার একটা বিষয় দেখলাম যে আপনাদের ফার্মাকোলজি, বেসিক ফার্মাকোলজি থেকে অনেক প্রশ্ন আসছে, যেটা ইতিহাসে কখনো হয়নি। হ্যাঁ, বেসিক ফার্মাকোলজি থেকে এত প্রশ্ন এর আগে কখনো আসেনি, ঠিক আছে। তো আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার আমি এখনো করি নাই, হুইচ রিসেপ্টর বাইন্ডস উইথ পোস্টসিনাপটিক নিউরন এন্ড কজ স্টিমুলেশন। এটা আমি একটু এক্সপার্ট প্যানেলের সাথে একটু আলোচনা করার দরকার আছে, সেজন্য আমি এটার অ্যান্সার এখনো দেইনি। বা এটা কিছু কোশ্চেন। রিপিট করছেন ভাই, আপনার ওই যে কিউঅল রে ওটা মাস্কুলিনিক রিসিপ্টর দেওয়া আছে অ্যান্সার, এটা রিপিট করছেন। ও তাই, মাঝখানে কিছু একটা হ্যাঁ দিছি, আমার নিজেরই হ্যাঁ, খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। রিপিট করছেন। রিপিট কোশ্চেন হলে খুব ভালো। তো ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার মাস্কারিনিক রিসেপ্টর হবে। তাহলে তাহলে যেটা বলছি দেখছেন, আপনাদের তাহলে কিছু কোশ্চেন রিপিটও আছে। হ্যাঁ, এটা তাহলে আমার তাহলে খেয়াল করি নাই আমি। তো ঠিক আছে, তাহলে এটা আপনারা একটু দেখে নিন। সামেশন পটেনশিয়াল দিয়ে মনে হয় একটা কোশ্চেন ছিল, অপশন গুলো আমার নিজের বানানো, আমি জানি না অপশন গুলো কি ছিল। সো আমি জাস্ট আপনাদের যে এইটা আমি সিনপসিস বই থেকে রেফারেন্সটা নিয়েছি, 49 পেজে। সো আপনারা সবাই ঢিংরা পড়েন, ঢিংরার সাথে একটু সিনপসিসটাও যেন পড়েন, সাথে মোহনলালের এডিশনও দিছি। মানে সামেশন পটেনশিয়াল নিয়ে দুনিয়ার যা আছে সব দিয়ে দিছি। সো আপনি যেন কোনো কিছু মিস না করেন, ঠিক আছে। কোনটা ডিসি পটেনশিয়াল না এসি পটেনশিয়াল, কোন জায়গায় কি, সবাই। তো আমার মনে হয় আপনারা যারা এইটা কালেকশন করবেন, আপনাদের খুব ভালো একটা রিসোর্স হবে, ঠিক আছে। আচ্ছা, রিগার্ডিং অর্ডার এন্ড রিসেপ্টর, বলেন এগুলো আসলে একদম এটা আমি জাস্ট দেখেন এত বড় বড় অপশন দিয়েছি, আসলে আমি এটা নিজের মতো বানাইছি। বাট আমার যেটা মনে হয়, এটা কিন্তু আপনাদের দেখেন, আপনারা যারা আমার ইএনটি ফিজিওলজি বই পড়ছেন, সেখানে কিন্তু টেস্ট স্মেল যে চ্যাপ্টারটা গাইটন এবং গ্যানোমের আমি যেখান থেকে আপনাদের পড়াইছি, আমার মনে হয় ওখান থেকে কমন আসছে। আমি অপশন গুলো তো জানি না, বাট আমার মনে হয় যারা পরীক্ষা দিয়েছেন আপনারা মনে কমন পাওয়ার কথা। তো আমি সেখান থেকে যা সিস্টেম গুলা আবার নতুন করে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। গাইটন এবং গ্যানং এর একদম মানে অর্ডারেন্ট দিয়ে যা যা আছে, রিসেপ্টর দিয়ে যা আছে সব লিখে দিয়েছি এখানে, এবং বিভিন্ন কালার দিয়ে ইম্পর্টেন্ট লাইন গুলো এক্সপ্লেইন করছি। তো আমার মনে হয় আপনারা এই কোশ্চেনটা সবাই পারছেন, যারা অন্তত আমার ইএনটি ফিজিওলজি বই পড়ছেন। সো আশা করি আপনারা সবাই এইখানে এই কোশ্চেনটা যখন পড়বেন আপনারা দেখবেন আমি যেটা করছি, যে আমি অপশন গুলো এমন ভাবে বানাইছি, আপনারা নিজেরা যখন পড়বেন নিজেদেরও আর একটা ব্রেনে হ্যামারিং হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, এগুলা কিন্তু দেখেন আমি এটা হচ্ছে আমি আপনাদের একটু অ্যাড করে দিই। আপনারা বইয়ে পড়ছেন, এই জ্ঞানং 26 এডিশনের 563 পেজে এটা আছে। আপনারা জাস্ট এই ভেলোসিটি এটা একটু লিখে রাখবেন। হ্যাঁ, এটা আমি এর আগে কখনো আপনাদের পড়াইনি এইভাবে। হ্যাঁ, আহ, তো এর আগে কখনো পড়াইনি, সো আপনারা এটা একটু অ্যাড করবেন। ভেলোসিটি অ্যাওটার সব থেকে বেশি, মানে আপনার কি আছে, অ্যাওটা, আর্টারিয়ল, এটা দিয়ে একটা কানেকশন আছে। ভেনা কেভা, ভেইন, ভেনিউল, এটা দিয়ে একটা আছে, আর মাঝে আছে ক্যাপিলারি। বক্সটা এইভাবে আছে, তাই না? মানে যারা পড়ছেন, এই যে এখানে দেখেন অ্যাওটা, আর্টারিয়াল, ক্যাপিলারি, ভেনিউল, ভেইন, এভাবে আছে। এবং আপনারা সবাই জানেন যে ক্রস সেকশনাল এরিয়া তার মানে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ এই ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, যার ক্রস সেকশনাল এরিয়া এরিয়া কম, তার ভেলোসিটি অফ ব্লাড ফ্লো বেশি, তাই না? আপনারা সবাই এখান থেকে পড়ছেন এই যে ক্রস সেকশনাল এরিয়া, তাহলে সব থেকে কম কার, অ্যাওটা। তাহলে ক্রস সেকশনাল সবচেয়ে কম অ্যাওটা, তাহলে এরই কিন্তু ভেলোসিটি অফ ব্লাড ফ্লো হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু 4.5 এর পরে দেখেন তারপরটা কিন্তু 18, মানে ভেনা কাভা। সো আপনারা যখন পড়ছেন, আপনারা কিন্তু হয়তো এইভাবে সিরিয়ালি হয়তো হয়তো অনেকে পড়ছেন, অনেকে হয়তো পড়েননি, বাট আপনাদের জন্য আমি একটু সহজ করে দিছি, আপনারা একটু এটা লিখে নিন। ভেলোসিটি দেখেন, আমি যদি আর্টারির কথা চিন্তা করি, তাহলে সব থেকে বেশি হচ্ছে অ্যাওটা, তারপর আর্টারি, তারপর আর্টারিয়াল ভেলোসিটি। তারপর যদি আপনি কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আমরা সাজেশনের দিয়েছিলাম যে আপনারা রেগুলেশন অফ ব্লাড ফ্লো, এটা কিন্তু আপনারা পড়বেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে। আমাদের সময় কিন্তু টার্বুলেন্স দিয়ে কোশ্চেন আসছিল জুলাই 22 সেশনে, তো এবং তার আগেও অনেকবার আসছিল। তো সেখান থেকে আমি আপনাদের বলছিলাম যে এটা কিন্তু আপনাদের সাজেশন, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন আল্লাহর মতে আসছে। তো তাহলে দেখেন অ্যাওটা, আর্টারি সবচেয়ে ম্যাক্সিমাম অ্যাওটা, তারপর আর্টারি, তারপর আর্টারিয়াল। আর যদি ভেইনের দিকে আসেন, তাহলে সবচেয়ে বেশি কার, ভেনা কাভা,
ভেইন, ভেনুল, ক্যাপিলারি। এবার যদি আপনি সব মিলায়ে আসেন, আর্টারি ভেইন মিলায়ে আসেন, তাহলে এটা ঠিক আছে। তাহলে আপনার পড়াটা কত সহজ হয়ে গেল না? আমাদের মেন্টর, আমরা আমাদের কাজটাই তো এটা, মানে পড়াগুলো সহজ করে দেয়া। তাই এইভাবে আপনি পড়লে তখন এখানে গ্রেটার লেসার যাই দিক আপনার এই কোশ্চেন পারা সহজ। এবং ট্রাস্ট মি, এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন, আপনি পড়ে যাবেন ভুল করবেন, পড়ে যাবেন ভুল করবেন। এটা এত এত ডিফিকাল্ট একটা কোশ্চেন, এটা মনেই রাখা যায় না। ঠিক আছে। আর আপনি ক্রস সেকশনাল এরিয়া তো আপনারা মুখস্থ করেন না, আপনি তো এটা জাস্ট নিয়ে যান আর কি। ঠিক আছে, তো এটা আপনারা একটু পড়বেন এখান থেকে। আচ্ছা, এরপরে আসেন ইনক্রিজ ইন হাইপোথাইরয়েডিজম। এটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা আপনাদের সহজ প্রশ্ন। হাইপোথাইরয়েডে কি কি বাড়ে, কি বাড়ে? কোলেস্টেরল বাড়ে। হ্যাঁ, মানে আমি জানি না অপশন কি ছিল, আমার মনে হয় যদি কোলেস্টেরল থাকে তাহলে এটাই উত্তর হবে। আচ্ছা, রিগার্ডিং কাইলোমাইক্রন, এবার মনে হয় কাইলোমাইক্রন দিয়ে কোশ্চেন দিছিল। এগুলো আসলে এটা কিন্তু বায়োকেমিস্ট্রি কোশ্চেন আর কি। হ্যাঁ, লিপিড মেটাবলিজম থেকে আসছে। সো কাইলোমাইক্রন নিয়ে ডিটেইলস আমি আপনাদের এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিন্সিপাল লিপিড কি, বেসিক থেকে এবং গাইটন গ্যানম সব জায়গা থেকে আমি রেফারেন্স দিয়ে কিভাবে কাইলোমাইক্রন রিমুভ হয়, কিভাবে কাইলোমাইক্রন ফর্মেশন হয়, হ্যাঁ, এ টু জেড আমি দেওয়ার চেষ্টা করছি। আর অপশন গুলো তো অ্যাজ ইউজুয়াল আমি বানাই দিছি। আপনাদের হয়তো পরীক্ষায় এই অপশন গুলো ছিল না, বাট সমস্যা নেই। আমি সবসময় বারবার বলছি যে আমি যাই দিছি আপনাদের প্রিপারেশনের জন্য দিছি আর কি। ঠিক আছে। সো যাই হোক, আপনি জ্ঞানম 26 এর 28 পেজ, গাইডনের 853 পেজ, এই সবগুলো ইনফরমেশন পাবেন। যদি বই থেকে নাও পড়তে ইচ্ছা হয়, অন্তত আমি যা দিছি এইটুকু পড়েন। হ্যাঁ, এইটুকু খুব গুরুত্বপূর্ণ। কি পড়বেন? এই কাইলোমাইক্রন, মানে এর মধ্যে কার প্রোটিনের পরিমাণ বেশি, কার টিজির পরিমাণ বেশি, কার ফসফোলিপিড বেশি, কার অরিজিন কি। যদি কিচ্ছু না পড়েন, শুধু এইগুলা পড়বেন। ঠিক আছে। যেমন কাইলোমাইক্রন দেখেন, কাইলোমাইক্রনের আপনি দেখেন প্রোটিন মাত্র 2। তাহলে এইচডিএল যেটা, এর কিন্তু প্রোটিন ম্যাক্সিমাম হচ্ছে এর। তাহলে কাইলোম্যাক্রনের ম্যাক্সিমাম কি দেখেন? টিজি, এর হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে দেখেন কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, এইভাবে পড়তে হবে আপনার। তাহলে বুঝতে পারছেন পড়াটা এরকম। বক্স গুলো যখন এখন আপনি যদি ফ্রি কোলেস্টেরল, কোলেস্টেরল স্টার এইসব যদি পড়েন, এগুলো তো আপনার পরীক্ষায় আসেন। বুঝতে পারছেন? আর অরিজিন গুলো পড়বেন কোথা থেকে আসে। ঠিক আছে, তাহলে আপনার কাইলোম্যাক্রন এইটুকু পড়লে হবে। ড্রাগ কজিং হাইপোগ্লাইসেমিয়া, দেখছেন ফার্মাকোলজি থেকে কিন্তু এবার অনেক কোশ্চেন আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্লিক্লাজাইড হবে যদি অপশনে এটা থেকে থাকে। এটা আমি আপনাদের ক্যাটজাং থেকে নিছি, ক্যাটজাং এর 15 এডিশন, 768 পেজ। ঠিক আছে, তাহলে ইনসুলিন, সালফোনালাইলিরিয়া এগুলো সব আছে। রিডিউস, এই যে সার্কুলেটিং গ্লুকোজ, হ্যাঁ, রিডিউস সার্কুলেটিং গ্লুকোজ, কে কে গ্লুকোজ কমায়, রিডিউস সার্কুলেটিং গ্লুকোজ। ইনসুলিন তো এমনি কমায়, আর এই যে গ্লিক্লাজাইড, হ্যাঁ, এটা সালফোনালাইলিরিয়া, এরা গ্লুকোজ, সার্কুলেটিং গ্লুকোজ কমায়। ঠিক আছে, তো এটা এখান থেকে আমি নিয়েছি। আচ্ছা, এরপরে আসেন আমাদের আমি আমি একদম মানে ইনসুলিনের ডিটেইলস, মানে আপনার মানে কি ডায়াবেটিক, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের যা আছে, জাস্ট বক্সটা আপনাদের সামনে আমি কিন্তু তুলে দিয়েছি। সো আপনারা যাদের যাদের হচ্ছে ক্যাটজাম নাই, অন্তত এখান থেকে একটু দেখে নিন প্রত্যেকটা নামগুলা। এটা শিটেও আছে, সমস্যা নেই, শিট থেকে পড়লেও হবে। আচ্ছা, ইফ ইউ আর টোল্ড টু পারফর্ম এ স্টাডি অ্যাবাউট দ্য হেলথ হ্যাজার্ড অফ, আচ্ছা, সবসময় আমি বলি আপনাদের কিন্তু এই যে ইয়া বায়োস্ট্যাটিস্টিক্স, আমি কিন্তু সবসময় আপনাকে বলি বায়োস্ট্যাটিস্টিক্স আপনাকে জোর দিতেই হবে। হ্যাঁ, জোর না দিলে কিন্তু হবে না। তাহলে এটা আমি আমার মতো বানাই দিছি, মনে হয় এরকমই ছিল যে হেলথ হ্যাজার্ড অফ ডেঙ্গু এফেক্টেড চিলড্রেন, এই খুলনা, আমার আমি যেহেতু খুলনায় থাকি এই জন্য খুলনা নামটা অ্যাড করছি। কোন সিটি ছিল তা জানি না। যাক, আমার মনে হয় এটা অ্যান্সার হবে কোহোর্ট স্টাডি। আচ্ছা, পোলিও ইরাডিকেটেড ফ্রম বাংলাদেশ ফ্রম 2017 থেকে 18, এটা একদম একদম রিপিট কোশ্চেন, একেবারে রিপিট কোশ্চেন। আমার 2022 জুলাই সেশনে মনে হয় আসছে, 23 জুলাই সেশনে আসছে, একদম রিপিট কোশ্চেন। হ্যাঁ, এটা পিরিয়ড প্রিফারেন্স হবে যদি আমি যা পাইছি, যদি ভুল না হয়ে থাকে। একদম হুবহু কোশ্চেন, যারা পড়ছেন তারা পারছেন, যারা পড়েননি তারা পারেননি। আচ্ছা, সোয়ালোইং, এই ডিগ্লুটেশন, এটা যে আমি আপনাদের কতবার কত গুরুত্ব দিয়ে এটা পড়তে বলছি। এর আগেবার আসছে ফ্যারিঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোইং, এবার আসছে ইসোফেজিয়াল স্টেজ অফ সোয়ালোইং। হ্যাঁ, তো এগুলা খুব 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 পড়তে হবে, এগুলো না পড়া হচ্ছে ক্রাইম। আপনি ইএনটিতে ক্যারিয়ার করতেছেন, আপনি ডিগ্লুটেশনের ফেজ জানেন না, তাহলে আপনার কিন্তু হবে না। এবং এইটা কিন্তু এই গাইটনের 15 এডিশন 799 পেজে আছে, খুব সুন্দর ভাবে আছে, খুবই সুন্দর ভাবে আছে। হ্যাঁ, ইসোফেজিয়াল স্টেজ আমি একদম সুন্দর করে আবার আপনাদের যে 2 টাইপ অফ পেজ একটু সুন্দর করে কালার করে আপনাদের একটু দিছি। বই থেকে, বইয়ে মানে এত মজা পাবেন না যতটা আমি এখানে সুন্দর করে দিছি, আপনি এখান থেকে পড়লে অনেক ভালো লাগবে আপনার। ঠিক আছে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এটা আমাদের সময় 2023 জুলাই সেশনে এই জায়গা থেকে এসবি এটা আসছিল, দিছিল যে ভেগাস নার্ভ যদি কাটা হয় তাহলে কি মানে আমাদের ডিগ্লুটেশনে কোনো প্রবলেম হবে কিনা, ইসোফেজিয়াল স্টেজে কোনো প্রবলেম হবে কিনা, বা মানে কোশ্চেনটা ছিল যে ইসোফেজিয়াল স্টেজ অফ সোয়ালিং করতে পারবে কিনা। ঠিক আছে, সো এটা কিন্তু পারবে। ঠিক আছে, এটা সেটাই হচ্ছে লাইনটা। এটা কিন্তু আমাদের সেশনে আসছিল, এবার কিভাবে আসছে আমি জানি না, বাট মানে আমি এগুলো অ্যাড করে দিছি। সো এইটা এখান থেকে আসছে।
সোয়ালোইং এর স্টেজ, ডিগ্লুটেশন স্টেজ যেখান থেকে পড়বেন সেখান থেকে পড়বেন। আচ্ছা, গ্লাইকোলাইসিস ইজ এক্সক্লুসিভ, এটা মনে আসছিল, দেখছেন ফার্মাকোলজি থেকে আসছে, এটা একদম সত্যনারায়ণ বায়োকেমিস্ট্রি। এটা দেখেছেন কত জায়গায় আমার খুঁজতে হয়েছে, হ্যাঁ। সত্যনারায়ণ বায়োকেমিস্ট্রি এই বইয়ের নামে জীবনে এতদিন কোনোদিন কথা বলি নাই, বাট এটা কিন্তু ওখান থেকে আসছে। পেজ নাম্বারটা আমি লিখতে ভুলে গেছি। তো এটার অ্যান্সার আমি দিয়েছি, ইট সাপ্লাইজ ব্রেন ইন অ্যারোবিক কন্ডিশন। বাকিগুলা কি কি ছিল আমি জানি না, বাট আমার মনে হয় এটা উত্তর হবে, এটা ওখানে আছে। সাইলেন্ট ফিচার অফ গ্লাইকোলাইসিস এখানে আপনার আছে, এবং গ্লাইকোলাইসিস ভেরি এসেনশিয়াল ফর ব্রেন হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ ফর এনার্জি। এই কথাটাই যে ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ ফর এনার্জি, এই কথাটাই আমি অ্যাড করছি, মানে অপশনে ছিল এই সত্যনারায়ণ থেকে নেয়া এটা। আমার মনে হয় এটাই উত্তর হবে, হ্যাঁ। বাকিগুলো ট্রু ফলস কি জানি না, সো এটা আপনারা পড়বেন। আমি তারপর আপনার বই যদি নাও থাকে প্রবলেম নাই, এখান থেকে একটু দেখে নিন, আমি সব ওখান থেকে জাস্ট হুবহু কপি পেস্ট করছি। আচ্ছা, আপনাদের এবারে একটা কোশ্চেন ছিল এই অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে, এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি, কারণ আমি টোটালি মানগুলা কত পাইনি, বাইকার্বনেট কত পাইনি, স্যার আমি আমার মতো একটা স্টেম তৈরি করে দিয়েছি। সো সেটার উত্তর হচ্ছে কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস, এটা তার উত্তর। বাট আমি এটার ডিটেলস অপশন গুলো যেহেতু পাইনি, সেটা আমার মতো দিছি, বাট যাই হোক যেটাই হোক, আপনারা হয়তো এটা পারবেন। এটা আহ, আপনারা দেখলেই পারবেন আর কি। হ্যাঁ, আমি এটা হচ্ছে এই সত্যনারায়ণ বায়োকেমিস্ট্রি 481-82 পেজ থেকে দেখেন, ব্লাড পিএইচ, বাইকার্বনেট, H2CO2 কোনটা কখন কম্পেনসেটেড বলবো, কখন অ্যাকিউট বলবো, এই ডিটেইলস আছে। আপনারা জাস্ট এই বক্সটা যদি যদি এই বক্সটা আপনাদের পড়াইতে গেলে আমার অনেক সময় লাগবে, 15-20 মিনিট লাগবে আপনাদের এটা বুঝাইতে, বাট আপনাদের যারা বুঝেন, বেসিক কনসেপশনটা বুঝেন, তারা এটা দেখলে এমনি বুঝতে পারবেন। মনে রাখবেন, আপনার বোঝার জন্য একটু শর্টে বলে রাখি, মেটাবলিক মানে শুরুটা হবে বাইকার্বনেট নিয়ে, আর রেসপিরেটরি যদি বলে শুরুটা হবে H2CO3 নিয়ে, এই কথাটা মনে রাখেন, ঠিক আছে। আর পিএইচ এর সূত্র আপনারা একটু লিখবেন, পিএইচ মানে হচ্ছে উপরে বাইকার্বনেট, হ্যাঁ, উপরে বাইকার্বনেট আর নিচে হচ্ছে PCO2। এই PCO2টা চেঞ্জ করে এই এইটা থেকে আপনারা জানেন যে CO2 এর সাথে যে পানি লাগান তাহলে H2CO3 হবে। তো এটা মানে পিসি, এই জন্য আপনার এইটা এইভাবে লিখছে, ঠিক আছে, একই কথা। তো আপনারা একটু দেখে দেখে পড়ে নেবেন। এটা আমি সত্যনারায়ণ থেকেই নিছি। কিভাবে প্রাইমারি চেঞ্জ হচ্ছে, কম্পেনসেটরি মেকানিজম হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, শীটে হয়তো নাই এটা, এখান থেকে একটু পড়ে নেবেন। আচ্ছা, ডিউ টু RTA পেশেন্ট ইজ ইন স্টেট অফ শক, ব্লাড ফ্লো টু দ্য ব্রেন ইজ রিডিউসড বাই হুইচ মেকানিজম অফ অ্যাকশন। এই বিপির ফিডব্যাক মেকানিজম, এই আপনারা যদি সত্যি আমার কথা মনে থাকে, তাহলে আপনারা হয়তো কেউ বলেন নাই আমার কথা, হ্যাঁ, যে আমি আপনাদের এই রেগুলেশন অফ ব্লাড ফ্লো, এটা আপনাদের সাজেশনে আমি দিয়েছিলাম, বলছিলাম যে এটা শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট, লং টার্ম রেগুলেশন কি আপনারা পড়বেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন এটার অ্যান্সারটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। হ্যাঁ, একবার মনে হচ্ছে কুশিং রিফ্লেক্স, হ্যাঁ, তা এখন আসলে কোনটা কি, আমি এটা আরেকটু আমাদের সিনিয়র মেন্টর প্যানেলের সাথে একটা আলোচনা করে এটা অ্যাকুরেট অ্যান্সারটা দিব আপনাদের। আপাতত আমি কুশিং রিফ্লেক্স রাখছি, এটা কোয়েরি দিয়ে রাখছি, আমি এটার অ্যান্সারটা আপনাদের দিয়ে দিব এরপরে, ঠিক আছে। তো বা যেটাই হোক, আপনার হচ্ছে ব্রেনের ব্লাড ফ্লো, এটা সিএনএস ইসকেমিকও হতে পারে, ঠিক আছে, সিএনএস ইসকেমিক মেকানিজম হতে পারে, বাট যাই হোক শর্ট টার্ম রেগুলেশন হবে, এই অ্যান্সারটা শর্ট টার্ম রেগুলেশনের মধ্যেই হওয়া উচিত। হ্যাঁ, পেশেন্ট ইন স্টেট অফ শক, ব্লাড ফ্লো দ্য ব্রেন ইজ রিডিউসড বাই হুইচ মেকানিজম অ্যাকশন। কোশ্চেনটা এটাও ছিল কিনা আমি সেটাও শিওর না, বাট যেটাই ছিল, না, মানে আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে যে হচ্ছে ঈশার নিচে নেমে গেছে, ব্লাড প্রেশার হুম, 50 নিচে নেমে গেছে, আর ব্লাড ফ্লো মানে ব্লাড ফ্লো টু ব্রেন দুইটাই, এটা সিএনএস ব্লা- সিস্টেমিক মেকানিজম হবে স্যার। হ্যাঁ, সিএনএস ইসকেমিক, তাহলে সেক্ষেত্রে সিএনএস ইসকেমিক হবে, মানে ব্লাড প্রেশার কমছে, আর হচ্ছে হ্যাঁ, আর ব্রেনের হচ্ছে কি ইয়া কমছে, ইয়া ব্লাড, ওই যে ব্রেনের ব্লাড ফ্লোটা পাচ্ছে না, রিডিউসড আচ্ছা ব্রেনের রিডিউসড ব্লাড ব্লাড ফ্লো ফ্লো। রিডিউস হয়েছে, ঠিক আছে, ব্রেনের যদি কমে আর বিপি যদি কমে, সেক্ষেত্রে অ্যান্সার হবে সিএনএস ইসকেমিক, ঠিক আছে, তাহলে ওটা সিএনএস মান দিয়ে ইসকেমিক দিছিল, হবে। যে বিপির প্রেশারটার মানও দিয়ে দিছিল, ওটা ঠিক খেয়াল নাই কতটুকু ছিল, হুম, কত মিলিমিটার অফ আচ্ছা, মার্কারি নিতে চলে গেছিল, আচ্ছা ঠিক টেস্ট আছে, হয়েছিল, সেক্ষেত্রে তাহলে ওটা ওই এটার দিয়ে অ্যান্সার দিছিল। হবে সিএনএস ইসকেমিক, এটার অ্যান্সার হবে। আমি এখানে লিখছি যদিও, হ্যাঁ, সিএনএস ইসকেমিক দিয়ে আসলে এর মেকানিজমটা হবে আস্তে আস্তে ব্লাড বাড়াবে, সো এটা আপনার মনে রাখবেন। আচ্ছা, এরপর একটা কোশ্চেন ছিল যে ইনহেরিটেড কোয়ান্টিটেটিভ অ্যাবনরমালিটি, এটা একদম আপনাদের যাদের কাছে ফার্মাকোলজি শীট আছে, আমাদের ইএনটি শীট, একদম ইএনটি, মানে ইএনটি শীট না, আমাদের সিনাপসিস যে শীটটা, ফার্মাকোলজি শীটেই আছে এটা, হ্যাঁ, ড্রাগ রিয়াকশন, হ্যাঁ, টাইপ এ টাইপ বি রিয়াকশন সেখানে আছে, এবং দেখেন একদম সুন্দর করে ওখানে বলা আছে, রেফার্স টু জেনেটিক্যাল অ্যাবনরমালিটি, এইখানে আপনাদের লেখা আছে, সো এটা আসলে ইডিওসিনক্রাসি, এটা হবে, হ্যাঁ, এটা তো কোয়ান্টিটেটিভ, রিপিট কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ, রিপিট কোশ্চেন ছিল, এটা আসলে আপনাদের ইডিওসিনক্রাসি হবে এটা। এবং আপনি যদি রেফারেন্স খুঁজতে চান, কেডি ত্রিপাঠী স্যারের ফার্মাকোলজির 8 এডিশনের 96 পেজে আপনি রেফারেন্সটা পাবেন। এছাড়া আপনাদের যাদের কাছে আমাদের সিনাপসিস শীট আছে, শীট থেকেও পাবেন একদম হুবহু কোশ্চেন, এবং এটা রিপিট কোশ্চেন। আচ্ছা, পাই চার্ট দিয়ে মনে হয় একটা কোশ্চেন ছিল,
তো এটা জানি না অপশন কি ছিল, বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ এটা আমি বানাই দিয়েছি, সবগুলো অপশন আমি আমার মতো বানাই দিয়েছি। সো আসলে এটা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। তো এটা ছিল আমাদের আসলে আজকে 22টা কোশ্চেন মতো আমি কালেক্ট করতে পারছি। সো আমাদের আজকের সেশন এতটুকুই ছিল। আমরা 75টা কোশ্চেন আজকে আলোচনা করছি, মানে অ্যানাটমির 50টা আর ফিজিওলজির যদিও 75টা পাইনি, 72টা আর কি থিওরিটিক্যালি। এর পরের সেশনটা আমরা পেপার 2 সেশনটা মানে পার্ট 2টা আগামী হচ্ছে এরপরে একটা ডেট দিয়ে দিব আমরা, আগামী 20 তারিখে চেষ্টা করব, যদি সব ঠিক থাকে আগামী 20 তারিখে আমরা বাকি 75টা কোশ্চেন আলোচনা করব। ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেগুলো একটু বলতে পারেন, বা ওভারঅল ক্লাসটা কেমন লাগলো সেটা একটু বলতে পারেন। আর না হলে আমরা সেশনটা শেষ করে দিব এখানে, বা আপনাদের কোনো সাজেশন যে ভাই এরপরে কি করব, কিভাবে করলে ভালো হয়, এরকম কোনো সাজেশন থাকলে আমাদের বলতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ডক্টর সালাম। জহির বলছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হেদায়েত ভাইয়া ভাই, বলেন। হ্যাঁ। আপনার এটা তো নতুন একটা কি বই কি আসবে, মানে এই জুলাই সেশনের কোয়েশ্চেন আনসার যেভাবে আপনি এক্সপ্লেন করেন আর কি, এটা কি না নতুন একটা বই আকারে আসবে নাকি? ভাই, আমি নতুন বই আকারে এখন আনতে চাচ্ছি না। আমি চাচ্ছি, কারণ প্রতি সেশনে যদি এরকম বই বের করতে হ্যাঁ, হয়, হ্যাঁ, এটা হ্যাঁ। আসলে আমার ও জন্য আচ্ছা, আচ্ছা। আসলে পেইন হয়ে যায়। যারা আচ্ছা, পুরনো এডিশনের বই নিয়েছেন, মানে আমার হ্যাঁ, 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 আগের এডিশনে, তারা তো আগের সেশনে সব পাইছেন। হ্যাঁ, আর এই পাইছি, পাইছি। সেশনের যে কোশ্চেনটা, এই সেশনের যে এই হ্যাঁ। যে কোশ্চেনটা টোটাল কিন্তু 143 পেজ। তো এই আচ্ছা, 143 আচ্ছা। পেজ আমি চেষ্টা করতেছি যে এটা সিনাপস থেকে বের করার। সিনাপস থেকে যদি বের করি, জাস্ট এই সেশনের যে কোশ্চেনটা, হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। আগের জি, সেশনের জি, বই জি, থাকলো, আর এই জি। সেশনের শুধু এই সেশনে যে আমি এক্সপ্লেনেশন করছি এটা থাকলো, তাহলে তো আপনার সব হয়ে গেল, আপনার নতুন করে মানে আর বই কেনার সাপ্লিমেন্টারি দরকার নেই। কপি, হ্যাঁ, সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি জাস্ট কপি কপিটা পাবো না? জাস্ট একটা সাপ্লিমেন্টারি কপি, ও জাস্ট আপনি যদি আচ্ছা, এটা একটা কিনেন তাহলে তো আপনার হয়ে গেল, আপনার নতুন করে আর করা লাগলো না। আর আগামী কোশ্চেন জানুয়ারি সেশনে যদি কোশ্চেন আসে, সেটার পরে আমি আবার একটা নতুন এডিশন বের করার ইচ্ছা আছে। আর ইন দা মিন আচ্ছা, টাইম আচ্ছা, যদি আচ্ছা। আসলে আগে কথা দিতে পারতেছি না, আমাদের ইন্টারনালে আর অনেক আলোচনা হচ্ছে। যদি আহ, এই সেশনের কোশ্চেন বের করতে হয়, সেটাও করা যাইতে পারে। আমি এখন পর্যন্ত আমার প্ল্যান হচ্ছে আমি আর করব না, বাট আমাদের সিনাপস কোচিং এর আরো অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো আসলে আগে বলতে পারতেছি না আমি। তো ও সেটা আচ্ছা, তাহলে আসলে আগে তাহলে হোক, তারপর। জুলাই 2024 এর একটা সাপ্লিমেন্টারি একটা হ্যাঁ, এডিশন তবে আপনি। সাপ্লিমেন্ট আপনি পাবেন, এটা শিওর থাকতে পারেন যে আমি একটা ও এই আচ্ছা। এডিশনের যে কোশ্চেন 100 হ্যাঁ, 150 কোশ্চেনে এটা একটা সাপ্লিমেন্ট আপনি পাবেন। এটা হয়তো হ্যাঁ, 100-150 টাকার মধ্যে আমি চেষ্টা করব, মানে হ্যাঁ, হ্যাঁ, যত হ্যাঁ। মিনিমামে নিয়ে আসা যায়। তো আগের এটা কি যে এডিশন, এই মাসে আমরা পাবো, মানে এই মাসে পাবো হ্যাঁ হ্যাঁ বইটা? ইনশাআল্লাহ চেষ্টা আচ্ছা। করছি এই জি, মাসের মধ্যে আপনাদের জি, পুরা শিটটা দিয়ে দেওয়ার। জি। থ্যাংক ইউ, ঠিক থ্যাংক আছে, ইউ। ঠিক আছে। আর কোনো প্রশ্ন বা কোনো সাজেশন যে ভাইয়া আমাদের এই সেশনে কিরকম ক্লাস করলে ভালো হয়, যেহেতু জাহিদ আপনারা ভাই, অনেকে আমাদের ব্যাচে ভর্তি আছেন? হ্যাঁ ভাইয়া বলেন, বলেন। ওই ইসোফেগাস রাপচার নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা কি ডিসকাস করছেন? না, ওটা তো পেপার পাইছেন? থ্রির কোশ্চেন। পেপার 3-র কোশ্চেন আচ্ছা, আচ্ছা। আছে, ওই কোশ্চেন আছে, ওটা আলোচনা করবো পেপার 3-তে। পেপার 3-তে আছে, আমরা তো পেপার 3 আজকে যাইনি, পেপার 1 আচ্ছা, আর 2 ঠিক আছে। আলোচনা করছি। আচ্ছা, আচ্ছা, কারো কোনো প্রশ্ন সাজেশন বা আমাদের কোনো ব্যাচ কিভাবে করলে ভালো হয় সেটা বলতে পারেন, আমরা এটা আমাদের নোট থাকবে আর কি। আর না হলে আমরা শেষ করে দিব আর কি। ওভারঅল ক্লাস কেমন হলো বা কোনো সাজেশন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিব আজকে। আচ্ছা, তাহলে মনে হয় আর কারো কোনো কিছু বলার নেই, তাহলে আমরা আজকে সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম নামাজও হয়ে গেছে, তাহলে ভালো হলো। তাহলে সবাই নামাজ পড়ে নিন, আর সবাই আমার জন্য দোয়া করেন। আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আপনাদের জন্য যতটুকু ভালো করা যায়, ভালো কিছু করা যায় আমার জায়গা থেকে, আহ যতটুকু হাতে সময় থাকে। হয়তো ইন দা মিন টাইম এই কোশ্চেন এই সেশনটা নিয়ে আপনাদের সাথে অনেকের সাথে আমার একটু মনোমালিন্যতা হয়েছে কোনো না কোনো কারণে। আমার যদি কোনো ভুল থাকে, আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এটা আমি আপনাদের কাছে আমার অনুরোধ। আহ, ছোট ভাই হিসেবে হয়তো আমার ভুল থাকতে পারে, স্বাভাবিক। আসলে সবসময় হয় কি যে আহ, আসলে কাজগুলা করতে কিন্তু অনেক কষ্ট হয়, হ্যাঁ। তারপরে আমরা বলি না যে আপনারা সবসময় আমাকে ভালো কিছু বলেন, বা কোথাও আমাকে নিয়ে পাবলিকলি কোনো পোস্ট দেন, এটা আমি আসলে কখনোই বলি না। অন্তত আমাকে অবমূল্যায়ন করা বা ছোট করা, কষ্ট দেয়া, এইটুকু যদি না করেন তাহলে আমি সব থেকে খুশি। তো যাই হোক, তারপরেও কিছু মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছেন। তারপর ভাবছিলাম যে কিছু করবোই না, আর কোনো কিছু করবোই না। তারপরে মনে হলো যে না, আমার একটা নিজস্ব জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু আমি চেষ্টা করতেছি। তো আচ্ছা, একটু তারপরেও আমার হেদায়েত ভাই হয়তো, একটু বলি। আমি হ্যাঁ হ্যাঁ ডক্টর জয় বলছিলাম। হ্যাঁ আসলে হ্যাঁ আমরা তো আসলে অনেক ইন্ডিতে হয় কি,
সিরিয়াস পার্ট ওয়ানটা তো ডিফিকাল্ট। হুম, আমরা অনেকে আছি যে অনেক আগে পাশ করছি। তো জি। আপনি আমাদেরকে আসলে বেসিক্যালি আমাদেরকে বা যে লেভেলে হেল্প করতেছেন এই বই দিয়ে, এটা আসলে বলার মতো না আর কি। তো আমরা বেসিক্যালি হয়তো কেউ কেউ হয়তো বলছে, আমরা হয়তো অনেক জিনিসটা তো আমরা ফলো করছি, তবে আপনি হুম। আমাদের জন্য অনেক হেল্প করতেছেন। আপনার এই সেশন গুলা, আপনার যে বইগুলা, এগুলো আমাদেরকে অনেক হেল্প করতেছে। তো আমরা আশা করব যে আপনি অন্য মানুষের কথায় কান না দিয়ে আমাদের দিকে, হ্যাঁ, আমাদের জন্য হইলে ওই সেশন গুলো একটু কন্টিনিউ রাখবেন আর কি। ধন্যবাদ। ভাইয়া এইটাই মানে ভালো লাগলো ভাই আপনাদের কথা শুনে আসলে। মানে কিছু মানুষ হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু আবার কিছু মানুষ এত ভালোবাসা দিছে, সেটা আমার খুব ভালো লাগছে যে না, কিছু ভাই আসলে ইভেন যখন ঘটনাটা ঘটছে তখন অনেকে আমার পক্ষে অনেক কথা বলছে আমার কাছে। আমি হয়তো মানে অনেক কিছু পরে নিউজ জানতে পারছি, মনে হয়েছে না ঠিক আছে, কিছু মানুষ তো খারাপ ভাবে, কিছু মানুষ তো ভালো বলবে, এটাই হয়তো মনে হয় অ্যাচিভমেন্ট আর কি, এর বাইরে কিছু না। তারপরে আমি একটু সবাইকে বলি ভাই, আমার আসলে আমি খুবই জুনিয়র আপনাদের, জানি না আমি 14-15 সেশনের। তো তবুও আমার যদি কোনো ভুল হয়ে থাকে, হয়তো ভুল হয়েছে, যদি না হয়তো আমার ভুল হয়েছে, তো সেটা আমাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সেই আশা রেখে আজকে সেশনটা এখানে শেষ করছি, আর আমার জন্য দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে যতদূর পারি চেষ্টা করি। ইভেন এই সেশনটা আপনি জানেন না, এই সেশনটা ওপেন ফর অল রাখার কথা ছিল না। হ্যাঁ, ইনসিডেন্টটা ঘটার পরে আমি অনেক চেষ্টা করে এটা ওপেন ফর অল রাখছি, নেক্সট সেশনটাও ওপেন ফর অলই রাখবো। ঠিক আছে, আমি চেষ্টা করি, আমি ওপেন রাখার চেষ্টা করি, কিন্তু আমি তো একটা জায়গায় কাজ করি। হ্যাঁ, তো সেখানে কিন্তু সবকিছু আমি আমার মন মতো চাইলে করতে পারি না, বুঝতে পারছেন? তো সেখানে আমার একটা প্রোটোকল মেনে একরকম ভাবে কাজ করতে হয়। তো এইটুকু আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যদি দেখেন যে কোথাও আমি একটু প্রফেশনাল ভাবে বলছি যে কোচিং এ আসেন, এইগুলো করেন, এগুলো আমাকে আমার জায়গা থেকে করতে হয়, না করলে আসলে যেহেতু আমি একটা জায়গায় কাজ করি, তো আমাকে সেই জায়গাটুকু করতে হয়। তো সেই জায়গাটা আপনারা ওইটার জন্য কেউ আমার উপর দোষারোপ করেন না যে হ্যাঁ উনি অনেক প্রফেশনাল, অনেক বেশি এই বলছে, কেন আমার তো বলতেই হবে ভাই, আমি তো একটা জায়গায় কাজ করি। আমি যদি স্বাধীনভাবে কাজ করতাম তাহলে এইটুকু আপনাদের বলতাম না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর আমার আবার শেষে আরেকবার বলছি যে আমার প্রতি যদি কারোর কোনো রাগ ক্ষোভ বা কোনো কিছু থেকে থাকে, আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি ক্ষমা প্রার্থী, কাউকে আমি কষ্ট দিতে চাই না, আমি আপনাদের ছোট ভাই। সেই হিসেবে সেভাবেই আপনাদের ক্লাস নেই, এবং আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, এই আশা রেখে আজকে সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalam.